আমরা একবার একটা খবর পেলাম যে একটা বাসায় একটা রুম আছে, যে রুমে যে ঘুমায়, মানে রাতে বেলা ঘুমায় গেলে ওর জীবন আর সকাল হয় না। এটা আবার কি ধরনের? এটা তো মানে এটা শুনি লাইক হোয়াট, এটার মানে কি? ওর জীবনে সকাল হয় না মানে? সো লাইক হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? সো তারপরে বের হলো যে ওখানে নাকি ওই রেজা যেটা বললো কারা জায়গায় থাকতো, ওরা জিন টিন পালতো, অ্যান্ড দেন সামথিং ওয়েন্ট রং। কি ওয়েন্ট রং ওটা ওরা ক্লিয়ারলি বলতে পারেনি, বাট সামথিং ওয়েন্ট রং। তারপর থেকে ওর জিন পালতো ওদের ওই নানা বা দাদা ওই টাইপের একজন আর কি। সো উনি মারা যান, উনি নর্মালি মারা যান আর কি, বয়সের পর বুড়ো বয়সে ভালো মতোই মারা যান। তো উনি মারা যাওয়ার পর থেকে উনার ঘরে মানে এমনি কোনো ঝামেলা নেই, কোনো আওয়াজ নেই, কিছু নেই, রাতেবেলা কিছু হয় না। কিন্তু হঠাৎ হঠাৎ এভরি সে 5 years or 6 years ওখানে যদি কেউ ঘুমায় তাহলে ওর জীবনে নাকি সকাল হয় না। তা বললাম এই কথাটার মানে কি? তারপর বের হলো যে ওখানে নাকি 4 জন পরপর যেটা হয়েছে, 2 went blind ওই রুমে ঘুমিয়ে, আর 2 জন went into coma. Oh my God! সো যারা ব্লাইন্ড হয়ে গেছিলেন ওরা ফর হোয়াট এভার রিজন উইদিন 2-3 years মারা গেছেন, যে 2 জন ব্লাইন্ড হয়ে গেছিল। আর যারা কোমায় গেছিল, কোমাগুলো আবার খুব লম্বা কোমা হয়নি, মারা গেছেন তার না, ওরা মারা যায়নি, ওনারা সুস্থ হয়েছে। ওকে। এবং ওটা ভেরি শর্ট কোমা, সে 1 দিনের কোমা বা 2 দিনের কোমা। কোমা থেকে উঠে ওরা দুজনই একই ঘটনা বলছে। ঘটনাটা হচ্ছে যে ক্লিয়ারলি ওদের মনে আছে রাতের বেলা ওরা ঘুমাইতে গেছে, তারপর সকালবেলা নর্মালি একটা ঘুম ভাঙে না, মানে আছে না, দ্যাটস দ্য নর্মাল টাইম যে ঘুমটা ভাঙে, সেভাবে ওদের ঘুম ভাঙছে। ঘুম ভেঙে দেখে ঘুটঘুটে অন্ধকার। আচ্ছা, ঘুটঘুটে অন্ধকার। তো একজন হ্যাড আ রেডিয়াম ওয়াচ, রেডিয়াম ওয়াচে দেখে যে সকাল 7টা বাজে না 8টা বাজে, বাইরে ইটস কমপ্লিটলি ডার্ক। এবং ওই এটা মানে যখন এই ঘটনা ঘটেছিল তখন ইনফ্যাক্ট এখনো বাসার আশেপাশে অত লাইট নেই, একটু মফস্বল টাইপের জায়গায়, সো কম আলো টালো আছে। তো ও দেখে যে মানে সম্পূর্ণ অন্ধকার, জানলা বাইরে নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না, একটা লাইটও নাই, কিছু নাই, কোনো বাসার সাথে দেখা যায় না। সে বাসা থেকে নাকি বের হয়েছে সম্পূর্ণ অন্ধকারে, একটু মানে চাঁদও নাই, মানে কিচ্ছু নাই, মানে হালকা নাকি তারার আলো, প্রচন্ড মেঘলা, মানে ক্লিয়ারলি কিছুই দেখা যাচ্ছে না। সো সে অন্ধকারে পুরো বাসা নাকি খালি, ওখানে তো ও একা থাকতো না, মানে ফ্যামিলি থাকে, কাউকে সে খুঁজে পায় না, কিছু না। এইভাবে নাকি সে প্রায় 5-6 ঘন্টা ঘোরাঘুরি করছে, ঘুরে ঘুরে তারপরে দোয়া দুধ পড়া শুরু করছে, মানে বুঝছে যে সামথিং ইজ ভেরি রং। দোয়া দুধ পড়ে তারপরে আবার টায়ার্ড হয়ে ঘুমাইছে। ও বাসায় আবার কোনো খাবার টাবার কিচ্ছু নেই, আচ্ছা, নাথিং ইজ দেয়ার। ঘুমায় টুমায় এই আবার ঘুমাইছে, ঘুম থেকে উঠছে যখন, তখন কোমা থেকে উঠছে। এবং যে 2 জন কোমা থেকে উঠছে ওরা একই কথা বলছে, আর যারা ব্লাইন্ড হয়ে মারা গেছে ওরাও ভেরি সিমিলার স্টোরি বলছে। কিন্তু ওদের আর ঘুমটা ভাঙেনি, মানে ওরা যখন মানে একদম অন্ধকারই ছিল সারা সময়টা। ওদের ওই দে ওয়ার ব্লাইন্ড, ওরা কোমায় যায় নাই, বাট দে ওয়ার ব্লাইন্ড। আর বাকি 2টা কোমায় গেছে, বাট দে লিভড। আচ্ছা, ব্লাইন্ড হয়। তার মানে তারা বেশি লাকি। হ্যাঁ, তারা অনেক লাকি। আমরা এই স্টোরি শুনে, মানে যে স্টোরিটা বলছি, ইজ এ গুড স্টোরি টেলার, মানে ওই লাইন দিয়ে আমাদের হুক করে ফেলছে যে এখানে ঘুমাইলে সকাল হয় না। তখন শোন ভাই, তখন এটা নিয়ে আমাদের খুব ডিসকাশন হয়েছে যে এখানে আসলে মানে ইট সাউন্ডস আ বিট ডেঞ্জারাস। যে একটা হচ্ছে ডেঞ্জারাস, একটা হচ্ছে যে এই ঘটনাগুলো হচ্ছে ইন এ স্প্যান অফ 5-6 years। এমন না যে আমরা ওখানে যাবো সেটা হবে, এটাও কিছু নাই। আর ওখানে এখন ওই বাসাতে বেসিক্যালি একটা কেয়ারটেকার থাকে, ও আবার বাইরে থাকে, ও ভিতরে থাকে না, ওই ফ্যামিলি বিদেশ চলে গেছে। আচ্ছা, তো বাসাটা খালি। সো ফাইনালি মানে আমার কাজই তো এসব বিশ্বাস না করা, এগুলো ফালতু কথা, বাট যে স্টোরিটা এত সুন্দর করে বসছে, এটাকে দাম দেওয়ার জন্য যাওয়া উচিত। সকাল হলে একটা কথা হলো, চলেন যাই। ফাইন, ঠিক আছে। তো আমরা আমাদের জিনিসপত্র নিয়ে গেলাম, গিয়ে ওই রুমের ভিতরে ঢুকলাম। সো এভরিথিং ইজ কাইন্ড অফ ডার্টি, ওইভাবে তো কেউ থাকে না আমাদের। তা আমরা আমাদের ক্যামেরা ট্যামেরা সব ঠিকঠাক করলাম, এই হ্যান ত্যান। তো রুমটা ওই আগের দিনের তো মাস্টার বেডরুম ছিল, মানে যিনি ওই যে দানা যিনি উনার রুম ছিল। সো ইট ওয়াজ কাইন্ড অফ বিগ, অন্যান্য ঘরগুলো তো বড় না, ইট ওয়াজ কাইন্ড অফ বিগ। সুন্দর বারান্দা আছে একটা দোতলায়, আর জানলা দিয়ে বড় বড় জানলা আছে, ইউ ক্যান সি এভরিথিং ক্লিয়ারলি। তো বাসাটা একটু মহসল, একটু বাইরের দিকে। সো এখনো ওখানে আশেপাশে লাইট টাইট কম আর কি, আচ্ছা, একটু আউটস্কার্টসে। তো ফাইন, আমরা গিয়ে উই সেট আপ এভরিথিং অ্যারাউন্ড 10-10:30 গিয়ে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা 11টার সময় সবকিছু অন করে বসে আসছি।
তো বসে আমরা আমাদের যেসব টেকনিক আছে ওইসব ইউজ করতেছি টু ট্রাই টু কমিউনিকেট যে এখানে কিছু আছে নাকি হ্যান ত্যান। তো ওয়েট করছি তো ওয়েট করতে করতে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে I suddenly woke up. আচ্ছা, ওকে, এন্ড এক্স্যাক্টলি আমি যাই বলছি ভাবে, মানে আমি ঘুমাই গেছি কোনো আমি জানি না। ও আচ্ছা, আপনি মাঝে ঘুমিয়েও গেছেন? হ্যাঁ, ওয়েট করছি নেক্সট থিং আমি ঘুম থেকে উঠছি, উঠে দেখি যে সুমন ভাই জিবরান ওরা ঘুমাইছে। ও মাই গড, ঘুমাইছে। দিস ইজ, বাট ফার্স্ট অফ অল আমরা ঘুমাই না, সেকেন্ডলি তিনজন একসাথে জীবনে ঘুমাইনি আমরা, মানে ঘুমানোর প্রশ্ন না, এটা একেবারেই প্রশ্ন উঠে না। তখন আমি এই জিবরানের সঙ্গে উঠেছি তো তখন জিবরান তো উঠে হ্যাঁ কি ঘুমাই গেছি, কি হয়েছে, এই ওই নিশ্চয় এখানে কিছু আছে। আমি আর ইউ ফিলিং সামথিং? জিবরান ওয়াজ ফিলিং নাথিং। আচ্ছা, নাথিং। জিবরান পুরা ব্ল্যাঙ্ক। জিবরান ভাই সবসময় বুঝতে পারে। হ্যাঁ, জিবরান বলে এখানে তো আই ডোন্ট ফিল এনিথিং। তো শুন ভাই বলে জিবরান আমিও কিচ্ছু ফিল করছি না, কিন্তু আমরা ঘুমাইলাম কেন? আমি বললাম যে হয়তো আমরা যে খাইছি রাতে ওইখানে লোকাল খাবার আছে না হোটেল থেকে, প্রবলি ওখানে উল্টা কিছু ছিল, সেই জন্য ঘুমাই গেছি। তো সবাই বলে না, এটা টু মাচ অফ কোইন্সিডেন্স যে এখানে নাকি ঘুমাইলে সকাল হয় না, আমরা সে ঘুমাই গেছি। এটি আমাদের কাজ হচ্ছে না ঘুমানো। একদম, মানে কোন সময় এটা তো কখনোই হয় না। এক্স্যাক্টলি। সো এটা নিয়ে তখন ঘুম থেকে যখন উঠছি আমরা খুব বেশিক্ষণ ঘুমাই নেই, আমরা সে 11টা থেকে আমরা অফিসিয়ালি ওকে ইনভেস্টিগেশন স্টার্ট। সো তারপরে নিশ্চয়ই অ্যাটলিস্ট কত 12টা পর্যন্ত তো আমরা জেগেছিলাম, ঘড়ি টড়ি দেখছি তো 12টার মধ্যে গেছে, মানে আমরা 12:30টার দিকে মাইকের কাছে 12:30টার দিকে প্রবলি ঘুমাই গেছি। আচ্ছা, এন্ড উই স্লেপ ফর হাফ অ্যান আওয়ার ম্যাক্স, কিন্তু হাফ অ্যান আওয়ার কিন্তু ওই সিচুয়েশনে অনেক। কারণ ওখানে বিছানা নাই, কিছু নাই, কিছু কয়েকটা টেবিল ছিল আর চেয়ার ছিল কয়েকটা। সো ওই চেয়ার টেবিল ওখানে বসে আমরা কেমনি ঘুমিয়েছি আমি জানি না। এনিওয়ে ঘুম থেকে উঠলাম, লাইক আচ্ছা ফাইন, অসুবিধা নেই, আমরা কিছু মিস করলে ক্যামেরায় ধরা পড়বে হ্যান ত্যান। সো ঠিক আছে, বসে আছি। হঠাৎ করে এটা আমাদের অবশ্য অনেকবারই হয়েছে, বাট এখানে হয়েছে, সেটা হচ্ছে যে ইকুইপমেন্ট স্টার্টেড ফেলিং। ও মাই গড, ক্যামেরার লাইট দেখলাম হালকা টাচ করে ব্লিঙ্ক আউট করলো। সবাই বলে আচ্ছা অসুবিধা নেই, ব্যাকআপ ক্যামেরা আছে, ওটা নিয়ে আসো, একটা ব্যাটারিটা ঠিক আছে মনে হয়। তো জিবরান ব্যাটারি চেঞ্জ করলো, তো ততক্ষণ আমরা অন্য ক্যামেরা বসাই দিচ্ছি। আমরা আবার একটা ক্যামেরা ব্লিঙ্ক আউট করলে ওইটা কি ঠিক না করে আমরা ইমিডিয়েটলি অন্য ক্যামেরা বসাই দিই। আচ্ছা, আমরা অন্য ক্যামেরা বসে দিচ্ছি, ওইটা ব্যাটারি চেঞ্জ করে দেখলাম যে না ওটা ঠিক আছে, তো রেখে দিচ্ছি। তো ওই ক্যামেরা কিছুক্ষণ চললো, সে 5 মিনিট, ওটাও দেখলাম যে পাওয়ার চলে গেলো। পাওয়ার চলে গেলো, তো আমি আবার জিবরান আর ইউ ফিলিং এনিথিং? এন্ড হোয়াট ডিড ইউ সে? নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। কিচ্ছু ফিল করতেছে না। সুমন ভাই কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। তখন আমার ভয় লাগা শুরু করেছে। ও মাই গড, এটা কি হচ্ছে? বিকজ ইকুইপমেন্ট 2টা পরপর কেন ফেল করবে, এন্ড আমার 2 যারা এসব বুঝে ওরা কিছু বুঝতেছে না কেন, এবং ঘুমাই গেছি আমরা 3জন। সবচেয়ে আগে আমি উঠছি কেন, সেটা মানে কিছু একটা সামথিং ইজ রং, এতই রং যে ওরা বুঝতেছে না কোন লেভেলে রং। তারপরে দেখলাম যে আমাদের ওই একটা ইএমএফ রিডার আছে, ইএমএফ রিডার বের করলাম, ওটাও দেখি এভরিথিং ইজ নর্মাল, কোনো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হ্যান ত্যান কিচ্ছু নাই। দেন বেসিক্যালি সামথিং ভেরি ড্রামাটিক হ্যাপেন্ড। সেটা হচ্ছে যে ধাম করে সব অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, পুরো মুভির মতো ধাম করে অন্ধকার হয়ে গেল। এখন এটা শুনতে খুব ড্রামাটিক লাগে। রেশনাল এক্সপ্রেশন হচ্ছে যে বাইরে যে 2-3, আমরা তো লাইট অফ করি, বাইরে কয়েকটা লাইট ছিল, ওই লাইট স্ট্রিট লাইট গুলো কারেন্ট চলে গেছে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আমরা জানলা থেকে ক্লিয়ারলি দেখছিলাম একটা টাওয়ার গুলো থাকে না, টাওয়ার উপরে একটা লাইট আছে। হঠাৎ করে শুনে বলে যে সাকিব টাওয়ারটা দেখতেছো? এটা হচ্ছে ধাম করে সব অন্ধকার হয়ে গেছে। উনি সামহাও টাওয়ার দিয়ে আমি যা দেখতেছি, বলে লাইটটাকে দেখো। তখন আমি জীবনকে সময় পাশে দাঁড়ালাম জানলাম, এন্ড উই সি লাইটটা ইটস গোয়িং অ্যাওয়ে, চলে যাচ্ছে দূরে। হ্যাঁ, সো টাওয়ারটা বেশ দূরে ছিল, মানে ইট ওয়াজ হিউজ টাওয়ার, বেশ দূরে। সো লাইটটা তখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এন্ড ওই দিন হয় অমাবস্যা ছিল বা মেঘে চাঁদ ঢাকা ছিল, হোয়াট এভার, ইট ওয়াজ ভেরি ডার্ক। ওই লাইটটা দেখে আমার জীবনে শুনবো, এগুলো পরে ডিসকাসড, আমার মনে হয়েছে কি জীবনে ওই একটাই আলো আছে, ওই আলো চলে গেলে সব শেষ।
মানে ওটাকে ফ্লাইং হবে মানে চলে যাচ্ছিল নাকি অবশ্য সম্পূর্ণ অন্ধকার, আমরা কিন্তু একজন একজনের দেখতে যেমন পাচ্ছি না। ওই তোমার বাইরের লাইট দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ এখানে যে কিন্তু লাইটটা- হঠাৎ ওটা যদি Right. চলে যেতে থাকে হঠাৎ করে, এই স্টুডিওতে তখন অনেক লাইট, অনেক light. সব লাইট যদি চলে যায় আমরা কিন্তু একজনের সাথে দেখতে পারবো না, নো রাইট? সো তখন কিন্তু আমরা একজনের সাথে দেখতে পাচ্ছি না, আমাদের পয়েন্ট অফ জানলাটাও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওইটাই না, একটা আলো। পয়েন্ট অফ রেফারেন্স ছিল খালি, আর আমাদের যে ইকুইপমেন্ট ফেলিয়ার হচ্ছে, ইনফ্রারেড ক্যামেরা সব off। টর্চ মর্চ কিছুই কাজ করতেছে না, আই ডোন্ট নো ওয়াই। ওকে, সো তখন আমার মনে হয়েছে যে ওই আলোটাই হচ্ছে আমার জীবনে একমাত্র আলো, ওই আলো যদি চলে যায় উই ফিনিশড। একদম। এটা কেন মনে হচ্ছে আমি জানি না, আমরা তিনজন ওখানে তাকিয়েছিলাম আর একদম। উই কুডন্ট ইভেন মুভ, আমরা দাঁড়ায় মানে একদম। মুভ অ্যাজ ইন নট দ্যাট কেউ ধরেছিল আমাদের, মানে জাস্ট ওখানে সবাই দাঁড়ায় ছিলাম, দাঁড়ায় দেখছি যে আলোটা আস্তে 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 করে দূরে চলে গেল, চলে গিয়ে এই জাস্ট মিশে গেল, বুঝছো, অন্ধকারের সাথে মিশে গেল জিনিসটা। ওকে। তারপরে দেয়ার ওয়াজ কমপ্লিট ডার্কনেস, তখন সুমন ভাই সুরা পড়া শুরু করলো, জিবরান সুরা পড়া শুরু করলো, এন্ড উইদিন হোয়াট 30 সেকেন্ডস 30 seconds। কিং করে আবার রাস্তার সব আলো চলে আসে, আচ্ছা। এন্ড দেখি টাওয়ারের আলোটাও আছে। সো দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি এটা খুবই স্ক্যারি। খুবই স্ক্যারি একটা এপিসোড, এন্ড এটা নিয়ে এটা বলে দিচ্ছি এই কারণে বিকজ এটা নিয়ে কোনো এপিসোড করতে পারবো না, বিকজ কিছু হয় নাই আদার দেন কারেন্ট চলে গেছে। কিন্তু সকালবেলায় কি আপনারা ঠিক মতো জেগেছিলেন আবার নাকি আবার? দাদা তারপর আমরা ওখানে কাট আচ্ছা একদম। সকাল সকাল ওই রুমে বসে আর সকাল দেখা কোনো শখ নেই। আচ্ছা। ওইখান থেকে তখনই আমরা তলপি তলপা গুটিয়ে এগুলো কল সুমন ভাইদেরকে, ইজ লাইক প্যাক আপ উইথ লিভিং এন্ড উই লেফট। গিয়ে তারপরে ওনার ওই ভদ্রলোকে আমরা বসে যে ওই রুমে ডেফিনেটলি প্রবলেম আছে, দেন হিজ লাইক আপনারা কি পেয়েছেন? আমরা কিছুই পাইনি, কিছুই পাইনি। মানে কিন্তু আপনারা কি এই জিনিসটা যেটা বললেন এটা কি ভিডিও করে দেখানো যায় না যে কি হয়েছে? ভিডিওতে যেটা আসছে যে এটা আমি বলতে হ্যাঁ বলো, জিনিস হচ্ছে কি যে প্রথম যেটা সাকিব বলে যে অফ হয়ে যাওয়া, আমাদের মুভি দেখি না একদম পুরো গ্লো হয়ে অফ হয়ে চলে যায় একদম ইয়ে করে, এক্স্যাক্টলি ওটাই। আমি সাপোজ টু বি দ্য টেক গাই, আমার ক্যামেরা আই কুড এক্সপ্লেইন যে আমার ক্যামেরা ব্যাটারি গেল, কিন্তু আমার ইনফ্রারেড হচ্ছে সেপারেট একটা মেশিন, ওটার লাইট অফ হয়ে যাওয়া ইজ ভেরি মানে অড। কিন্তু আমাদের ঘুমানোটা খুব সুন্দর আসছে, কিন্তু হ্যাঁ ঘুমানোটা খুব ঘুমানোটা এটা খুব আমরা পরে আমরা রিভিউ করছি। ঘুমানোটা হচ্ছে যে আমরা আমাদের ওই আড্ডা মারতে, আড্ডা ঠিক না, ওই স্পিরিটের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি হ্যান ত্যান কোয়ার্টারে, তারপরে করতে করতে টায়ার্ড হয়ে গেছি, হয়ে বসছি একজন এক জায়গায় বসে একটু হালকা কথাবার্তা হচ্ছে। সো সব জায়গায় হয়েছে আমি দেখলাম যে আউট, জাস্ট চোখটা একটু বুঝছি, তবে দেখি আমার কোনো শ্বাস হতে নাই। তারপর দেখি জিবরান শুনবে বলছে যে দেখছেন সাকিব ঘুমাই গেছে। হ্যাঁ দেখছো ঘুমাই গেল, বুঝলাম না ইনভেস্টিগেশন সে ঘুমায় নাকি কেউ। একটু পরে দেখি শুনবে চুপ, তারপর দেখি জিবরানও জাস্ট এমনি বসতে বসতে জাস্ট চোখটা বন্ধ করে, তো তিনজন ঘুম। তারপর নাইস 30 মিনিট ফুটেজ আমরা ঘুমাচ্ছি। ও মাই গড, তার মানে একদম কিচ্ছুই পাওয়া যায়নি, কিন্তু যা পেয়েছেন সেই ঘটনাটা মানে আমার কাছে যেটা মনে হয় যে এই জিনিসটাই ড্রামা যে মতো করে আর কি এই জিনিসটা যদি প্রেজেন্ট করা যায় অনেক ভালো। ওইটাই মানে এটা নিয়ে অনেক মানে আমি এটা শেয়ার করছি বিকজ এটা ডেফিনেটলি সিজন 1 আমরা দেখাবো না, বিকজ এটা ইনভেস্টিগেশনটা যেমন বলতে যত মজা আর দেখাতে আসলে তো মজা না। আমাদের একটা জিনিস আছে কি যে আমরা ইনভেস্টিগেশন যখন দেখাই ইটস অ্যাকচুয়াল ইনভেস্টিগেশন, এটা কোনো ড্রামাটাইজ করা হয় না। আমরা যে ড্রামা পার্টটা করি ওটা হচ্ছে রিএনেকমেন্ট অফ ওখানে কি হয়েছিল ওকে আমাদের আসার আগে। ইনভেস্টিগেশন গুলো একদম রিয়েল। সো আমরা ইউজুয়ালি উই নেভার টক অ্যাবাউট থিংস দ্যাট আমরা ক্যামেরা ধরতে পারিনি। শাকিব বলছে বিকজ এটা দিস ইজ ওয়ান অফ দোজ থিংস যেটা হয়েছে আমাদের ক্যামেরা ধরা পড়েনি, এটা বললেও বিশ্বাস রাখলেও কিছু করার নেই, কিন্তু দিস ইজ ইট, দিস ইজ অ্যাবসলিউটলি ইট। আবার আই এগ্রি, এটা আমরা আবার ওখানে ফেরত যাবো। আচ্ছা এরকম, এবং আমার যেটা মনে হয় যে ওই রুমের মধ্যে কারো থাকা দরকার, শুধু আচ্ছা ক্যামেরাও তো অফ হয়ে যাবে। পাওয়ার ড্রেনটা ওয়াজ মানে ওইটাই মানে লাইটটা অবভিয়াসলি টাওয়ার থেকে কোথাও যায়নি, ইট ওয়াজ দেয়ার। মানে রাতে কিন্তু ওই তুমি তো কক্সবাজার গেছো অনেকবার, ওই খুব বড় এলাকায় আকাশের দিকে তারা থাকলে না তখন অপটিক্যাল ইলুশন হয়, আর মনে হয় যে তারাগুলো নড়ছে, আর তার মাঝখানে আবার আরো প্যাচ লাগায় যদি একটা স্যাটেলাইট থাকে, স্যার তো আসলেই নড়ছে, একদমই নড়ছে। সো ওইখানে কিছু একটা অপটিক্যাল ইলুশন হয়েছিল যেটা আমরা তিনজনই একসাথে ওটা শেয়ার করছি। ওকে, আর বাট ওই ফিলিংটা ওয়াজ অ্যামেজিং। ওই মানে হঠাৎ সব ডার্ক হয়ে গেল, এন্ড আমাদের তখন মনে হচ্ছিল ওই আলোটা চলে গেলে we're finished। এই ফিলিংটা ওয়াজ অ্যামেজিং একটা ফিলিং। ফরচুনেটলি ওই আলো চলে যাওয়ার কিছুক্ষণ পরে কারেন্ট চলে আসছে। ফরচুনেটলি ব্যাপারটা আমার কাছে মানে আমি এখনো জিনিসটা আমার কাছে মোটেই স্বাভাবিক লাগছে না, সত্যি কথা। না একদমই ওইটাই তো, মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা উই ওয়েন্ট ব্যাক এন্ড উই টোল্ড হিম যে ভাই আপনার রুমে ঝামেলা আছে। তখন উনি বলছেন তাই আপনার কি পেয়েছেন? আমরা কিছুই পাইনি, খুশি হয়ে আমরা কিছুই পাইনি। বাট আমরা এই ডিবাঙ্কার, আমিই বলছি যে আই এম দ্য ডিবাঙ্কার, আই এম টেলিং ইউ দ্য রুম হ্যাজ এ প্রবলেম।
And this is the first time I've seen you little হ্যাঁ মানে মুভড মানে ও তো সবসময় মানে এগুলো কিছু না মানে ওই সামনেও যদি এসে দাঁড়ায় সাকিব বলবে ইউর নট রিয়েল গো কিন্তু এবার ফার্স্ট টাইম দেখলাম সাকিবকে মানে হি ওয়াজ রিয়েলি মানে ভয় পাওয়ার মতো একটা ব্যাপার ঘটেছিল আসলে। সাকিব ভাই এবার কি করা যায়? না তুমি এই যে কথাটা বললে না যে অনেকে অনেক কিছু দেখেন তবে ভর্তিস গিয়ে মশার কামড় খায়, এটা নিয়ে আমরাও মানে ইনফ্যাক্ট উই হ্যাড লং ডিসকাশন আমাদের যখন আমরা প্রথম শুরু করি, আসলে এরকম স্টোরিজ আমরা অনেক শুনেছি। তারপর আমরা গিয়েছি এসব জায়গায় গিয়ে ওই মশার কামড়, একটা ছোট তেলাপোকা এসব দেখে খুব ভয় টপে চলে এসেছে। তো এটা নিয়ে আমরা অনেক ডিসকাশন করেছি এবং সুমন ভাই তো এখন আজকে চিটাগাঙ্গের ওনার শো ছিল, আই ডোন্ট নো, আই এম শিওর সে এখন শুনছে না এটা। আচ্ছা, যে সুমন ভাইকে একটা এসএমএস করেন। সো আমরা এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে যখন এই টাইপের প্যারানর্মাল কিছু হয়, ইটস সামথিং অবভিয়াসলি ইটস এ ম্যাটার অফ কমিউনিকেশন। ওকে, তাই না? একটা জিনিস এসে তার প্রেজেন্স ফেল্ট করছে অথবা বেসিক্যালি তোমাকে ফিল করাচ্ছে যে আমি আসছি, হয় তোমাকে ভয় পাওয়ানোর জন্য করছে অথবা কিছু একটা মানে দেয়ার ইজ এ কমিউনিকেশন বেসড থিং গোয়িং অন। সো যেহেতু এটা নর্মাল মোডস অফ কমিউনিকেশন থ্রু দিয়ে হয় না, মানে কেউ তো এসে তোমাকে রাসেল তোমার একটা কথা বলতে আসছে এভাবে তো কথা বলবে ডেফিনেটলি না। সো এখানে একটা এক্সট্রিম ওয়েতে কমিউনিকেশন গুলো হয়, এন্ড দ্যাট প্রবাবলি হ্যাজ সামথিং টু ডু উইথ এক একজনের ডিফারেন্ট সাইকোলজি। তোমার সাইকোলজি আমার থেকে ডিফারেন্ট, আমার সাইকোলজি জিবরান থেকে ডিফারেন্ট, হ্যাঁ জিবরান একটা রেজা থেকে ডিফারেন্ট, রেজারটা মাসুম যিনি আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার ওনার থেকে ডিফারেন্ট। সো যখন হয়তো একটা প্রেজেন্স এসে জিবরানের সাথে কিছু একটা কমিউনিকেট করতে যাবে, হয় ভয় দেখাবে বা হোয়াটএভার, তখন প্রবাবলি ওর সাইকি যেভাবে মানে ইন্টারপ্রেট করে ওইটাই জিবরান দেখবে। ওকে, বুঝছো? আমি তোমার জিনিস দেখালাম, তোমার সাইকোলজি ওটাকে যেভাবে ইন্টারপ্রেট করবে তুমি ওই জিনিস আমি সেইভাবে দেখবো। ও দেখলে ও যেভাবে ইন্টারপ্রেট করবে হয় দেখবে। সো পসিবলি যেটা হয় যে যাদের নিজেদের বাসায় এসব হয় এন্ড অল দ্যাট, ওখানে কিন্তু একটা ওরা অনেকদিন ধরে থাকে, সো ওখানে অনেক টাইম থাকে ওদের সাথে, ওদের সাইকোলজিটা ওই প্রেজেন্সটার বুঝার, ওই জিন বা ওটা, সো ওদের সাথে সে ওইভাবে কমিউনিকেট করে। সো আমরা যখন ওইসব বাসায় পড়ে যাই, উই আর নিউ পিপল, প্লাস আমরা তিনজন একসাথে থাকি, মানে এমন না, মানে সবার এক্সপিরিয়েন্স গুলো কিন্তু হয় যখন কেউ এক্সপেক্ট করছে না, তাই না? ঘুম থেকে উঠে দেখলাম, বা আমি যে তোমার ফ্রেন্ডের যেটা হলো যে সবার সাথে আড্ডা মারছে, সে তো বুঝে নাই যে এটা আসলে ওরা না, ফ্যামিলি না। কিন্তু আমরা কিন্তু যাই যে এক্সপেক্টিং এবং অ্যান্টিসিপেটিং যে একটা বড় একটা মানে ডিফারেন্স সবার সাথে, রাইট? ওইখানে তখন প্রবলি ওই একটা হয়তো ক্রস কানেকশন হয়ে যায়, যে কারণে আমরা কখনো অন্য মানুষ যে স্টোরিটা আমাদেরকে বলেছে ওইটা আমরা দেখি না। ইনফ্যাক্ট আমরা একবারও কোনো ফিজিক্যাল মানে মানুষের মতো দেখতেও কিছু দেখিনি, কোন সাদা কাপড় পরা বা উল্টা হয়ে এই ধরনের কোনো কিছু, এগুলো আমরা আনফরচুনেটলি এখনো কিছু দেখিনি। ইনফ্যাক্ট সুমন ভাই যে আমেরিকায় গিয়ে গোস্ট হান্টার্স এর সাথে একটা ইনভেস্টিগেশন করে আসলেন, উনি অনেক কিছুই দেখেছেন কিন্তু কোনো ফিজিক্যাল যে মানুষ রূপের কিছু কিন্তু এই ধরনের কোনো কিছু দেখেননি। কিন্তু আমাদের যেটা হয়, উই আর ভেরি লাকি যে আমাদের যে কয়েকটা সাকসেসফুল ইনভেস্টিগেশন হয়েছে ওখানে উই ডিড হ্যাভ সাম কমন এক্সপিরিয়েন্সেস, কিন্তু ওইখানেও আমরা ফিজিক্যাল মানে ফিজিক্যাল অ্যাজ ইন ফিজিক্যাল ম্যানিফেস্টেশন দেখিনি কোনো না, দেখস না, মানে মানুষ শেপ কিছু, মানুষ শেপ আজ পর্যন্ত আমি উই নেভার কেম। হ্যাঁ, সো এটা একটা ইন্টারেস্টিং আই থিংক ওয়ে টু লুক এট ইট আর কি, যে উইচ ইজ ভাই আমাদের মশা কামড় খেতে। একটা জিনিস আছে সাকিব, আমাদের যেমন তুই যেটা বললি যে উই মানে ওরা যে কমিউনিকেট করার চেষ্টা করে টু গেট সাম মেসেজ অর সামথিং অ্যাক্রস, ঠিক না? কিন্তু আমরা যখনই যাই উই নট সলভিং এ কেস বেসিক্যালি, মানে আমরা যে মাইকে কথা ইন্টারপ্রেট করছি না যে ওরা কি বলতে চাচ্ছে, উই ওয়েন দেয়ার টু এক্সপিরিয়েন্স ইফ দেয়ার ইজ এনি অ্যাক্টিভিটি অর প্রেজেন্স দেয়ার, সো আমরা ওটাই রেকর্ড করে আনছি। মানে অবভিয়াসলি ইফ ইউ ওয়ান্ট টু সলভ আ কেস ইটস আ ডিফারেন্ট স্টোরি অলটুগেদার, ওখানে থেকে মানে বুঝতে হবে, ইন্টারপ্রেট করতে হবে হাউ দে আর ট্রাইং টু কমিউনিকেট উইথ আস। সো এটা মানুষ যদি মনে করে যে উই আর গোয়িং দেয়ার মানুষ সলভ করার জন্য, না, উই নেভার ডু দ্যাট। ওকে, উই জাস্ট দেয়ার টু রেকর্ড দ্যাট দেয়ার ইজ সামথিং গোয়িং অন এন্ড দেয়ার ইজ আ প্রেজেন্স। সিম্পলেস্ট হচ্ছে আমরা একবার যাচ্ছিলাম খুলনা না সিলেট যাচ্ছিলাম, সিলেট যাচ্ছিলাম মনে হয়, মানে আমার মেমোরি খুব খারাপ, সিলেট যাচ্ছিলাম মনে হয়, সো সেটা খুলনা ভুলে গেছে যাও। সো বেসিক্যালি যে পাশে যাচ্ছিলাম আমরা ইউজুয়ালি বহুত কিছু ট্রাভেল করতাম রাতে, কারণ এখনকার দিনে রাতে তো রাস্তা খালি থাকে না, যে 2012-13 রাতের বেলা হাইওয়েজ অনেক খালি থাকে, ফাঁকা একদম। হ্যাঁ, সবার সাথে রাতে ট্রাভেল করতাম, মানে বেসিক্যালি আমরা যেখানে যাওয়ার কথা রাতে চলে যেতাম, দিনের বেলা গিয়ে ঘুমাইতাম, রাতে কাজ করি। সো আমরা যাওয়ার কথা, সো আমরা যাচ্ছি হাইওয়ে ধরে যাচ্ছি, এটা আমি সিম্পলেস্ট ঘটনা। হ্যাঁ হ্যাঁ প্লিজ।
সো হঠাৎ করে সুমন ভাই ইউজুয়ালি ড্র সুমন আমাদের শরীর খারাপ হয়েছে বুঝছো, সো তখন তো রাত 1:30 বাজে, বলছে যে এই আমার একটু শরীর খারাপ হচ্ছে, সাকিব ড্রাফট করবো নাকি? তা আমি বলছি ওকে ফাইন, আমি ইউজুয়ালি পিছিয়ে বসতাম, হ্যাঁ ঠিক আছে আপনার। তাহলে সুমন ভাই পিছিয়ে দিয়ে বসে, তা আমি গিয়ে বসছি, আমি ড্রাফট করছি, তা আমার আবার মাইগ্রেন প্রবলেম আছে, তা আবার হঠাৎ করে দেখি মাইগ্রেনটা চালু হচ্ছে বুঝছো, তারপর ফিল্ম টিউব একটু করে আমার শরীরটা ভালো লাগছে, জীবন তুই চালাবি, হ্যাঁ চলো, সাবে আবার গাড়ি থামানো, আবার জীবন চলেছে। সো বাই দ্য টাইম ওয়াজ লাইক 30 or something, জীবন বলে আমারও শরীর খারাপ লাগছে, 3 দিনের শরীর খারাপ লাগছে। সো কি করবো বুঝতেছি না, আমরা তাহলে কাছে গাড়ির কোথাও পার্ক করি, আমরা খাই রেস্ট নেই না। সো তখন দেখে একটা ছোট ছাপড়া রেস্টুরেন্ট বুঝছো, এবং এই রেস্টুরেন্ট যেখানে দেখছি, মানে আমরা তো সিলেটে গ্রেটার সিলেটে পৌঁছাই গেছি, সেটা হচ্ছে সিলেট টাউনের বাইরে। সো ইটস ওয়ান অফ দোজ যে ডান বাম হয় না, হাইওয়ে থেকে ঢুকে যায়, বাট রাস্তাটা ভালো। সো ওই দিকে সো ওদের ঢুকছি আমরা, সো ঢুকে দেখি যে একটা ছাপড়া রেস্টুরেন্ট বুঝছো, তখন বল রাত 8টা বাজে, ছাপড়া রেস্টুরেন্ট, লাইট টাইট জ্বলতেছে, তারপরে এখানে থামি চাটা, আমরা তো দেখি একটা বয়স্ক দাঁড়িয়ে একটা চিকন লোক আছে, আর একটা পিচ্ছি এত লুকতেছে। সো বলল যে চা হবে, বলে চা হবে। তারপরে দেখি যে গোল গোল চেয়ার ঢাকা থাকে না, সামনে রাখে ওদের ডিমের তরকারি ওগুলো আছে, ওটা দেখি তো ট্যাং করে মনে হয় খিদা গেছি, কিন্তু চা খাই, চা আছে, হ্যাঁ আছে, ওগুলো কি ডিম মাছ মুরগি বিফ, আমি চা পরে দিন বললা, ওগুলা খাইছি এবং খাওয়া বাস আমি গেছি, প্রচন্ড মজার খাওয়া, বিশাল শরীর খারাপ বুঝছো, সব বাদ খাটা খাইছি, খায় তারপরে চাও খাইছি, চা খাই ওনারে বসি, খুব মজা এসেছে, শিবা আছে, ধন্যবাদ স্যার, আসলে আপনার আত্মগত মানুষটা খাইছেন, আমার এখানে খুব ভালো লাগছে। তো দোকানে কিন্তু পিচ্ছি আর বয়স্ক আর কেউ নেই, তো খাওয়া করে আমরা খাওয়ার পরে উই ফেল্ট রিলিফড, হেভি লাগছে সবাই রিচার্জ। সো জিবরান যখন যাচ্ছে ড্রাইভারের সময় আমি ড্রাইভ করবো, বসবো সুন্দর ওইটা করবো, আমরা সুন্দর সারা ড্রাইভ করবো, মানে সারা তো আর 1 ঘন্টা ড্রাইভ করি, উই রিচ ডেস্টিনেশন। ওখানে গিয়ে আমরা যে বাসা করে জানতো আমরা সকাল 4টা বাসা দিয়ে আসবো, তো ওখানে গিয়ে উঠছি, উঠে ওখানে ঘুমাইছি, সকালে উঠছে তো ঘুমাইছি 12টার মধ্যে ঘুমাইছি, ঘুমায় তো ওদের কিছু বলি না, বাট এটা নিয়ে আর পুরো আলাপ হয় না। তো ওই বাসারই পাশে মানে কম্পাউন্ডের মধ্যে তো এদিকে একটা বাসা, এদিকে একটা 2টা রুম আছে, এই 2টা রুমের একটার মধ্যে নাকি ঠান্ডা হয় বুঝছো, ওখানে রাতে নাকি ঠান্ডা কি হঠাৎ করে টেম্পারেচার একদম কমে যায়, অথবা নাকি অনেক বেশি বেড়ে যায়, মানে স্পেসিফিকলি বাসাটাতে, হ্যাঁ ধরো এটা একটা এরিয়া তো, সো ধরো এদিকে ওয়াল জুড়ে একটা ইউনিট, এদিকে একটা ইউনিট, আচ্ছা আচ্ছা, এই ইউনিট ইজ ফাইন, এই ইউনিটে গ্যাদার আছে বুঝছো, ওকে, মানে অনেক গ্যাদারিং টেম্পারেচার ইস্যু হয়, হ্যাঁ ওখানে রাতের বেলাও মানে হয় গরম হয় ঠান্ডা হয়, দরজা ফিলা যায়, দরজা থেকে লক করে ফিলা যায়, এসব বলছে বুঝছো। সো আমাদের কাছে আমি অরিজিনালি কেন সুমন ভাইটা ইন্টারেস্ট ছিল আমার মনে নেই। সো আচ্ছা ঠিক আছে ফাইন, তো আমরা ওখানে গেছি, গিয়ে ক্যামেরা ট্যামেরা সেট আপ করছি, ইএমএফ মিটার মিটার রেডি করি। সো আমরা ইউজুয়ালি যেটা করি যে ধরো 3টা পর্যন্ত আমরা এগুলো মানে হ্যাঁ, আমরা কিন্তু লোকে একটা এপিসোড আইতেছে নস্টালজিক পুরা, যারা এটা অনেক বড় ম্যাপ। সো আমরা 3টা পর্যন্ত এপিসোড রেকর্ড করলাম, তো 3:30 বাইরে গেছে, 3:30 পরে তেমন কিছু হয় না বুঝছো, মানে কুশল টাইমটাই হচ্ছে তো 2:30 থেকে 3:30 এরকম একটা সময়। সো নাথিং রিয়েলি হ্যাপেন। সো 4টা পরে আমরা আমাদের দোকানপাট গুছাই ফেলে আমরা আমাদের একটা বেডরুম সেট করা ছিল আগে থেকে, ওখানে আমরা ঘুমাই গেছি। পরের দিন আমরা 10টা দিয়ে উঠছি, তো ওরা রাস্তা দিচ্ছে আমাদেরকে, বসতেছে কিছু পাইছে না ওখানে, মানে আমরা কিছু পাই, আমরা বলছিলাম যাই না, হন্টেড মটেন নেই, আমরা কিছু পাই, হয়তো আসলে কিছু আছে, বাট আমাদের ধরা পড়ে নেই, আমরা কিছু ফিল করি না। সো বেশ আর মজা হচ্ছে যে আমরা যখন ফেলও করি, যাদের বাসায় যে ওরা মাইন্ড করে না, করার পরে সুমন ভাই আছে, সুমন ভাই তার বাসায় সেটি তবে আর ভূত আছে কিনা এটা পরের কথা, সো ওরা মাইন্টেন করে নেওয়া, আচ্ছা ঠিক আছে, আমরা ওদেরকে বলছি যে আমরা আপনাদের অবিশ্বাস করতেছি না, আমরা কিছু ফিল করিনি, আমরা ক্যামেরা একটু ধরা পড়ে, তখন ওরা বলছে ঠিক আছে আজকে দিনটা থেকে যান, আজকে থেকে যান, আগামীকাল যান আপনারা। সো আমাদের অন্য প্লেট ছিল, বলছি না আমরা নাস্তা করছি, আমরা রওনা দিই, ওরা দুপুরে খাই যায়, বলছে না আমরা দুপুরে একটা রেস্টুরেন্ট আছে ওখানে খাবো, তখন ওরা বলছে কোন রেস্টুরেন্ট, বলছে এই রাস্তার পাশে একটা ছাপড়া রেস্টুরেন্ট ছিল, তখন ওটার সঙ্গে ওরা হাঁটা শুরু করছে, তখন ওরা হাসছে কিন্তু বলার তো খুঁজে পাবে,
হোয়াট? হ্যাঁ, বলো ওটা খুঁজে পাবেন না। আমি বলছি, কেন খুঁজে পাবো না? বলো ওইটা বিশেষ সময় পাওয়া যায়। মানে বুঝলাম, হ্যাঁ ওটা বিশেষ সময় পাওয়া যায়। আচ্ছা, ওগুলো বিশেষ সময় মানে শুধু রাতের বেলা? বলা না, ওটা বিশেষ সময় পাওয়া যায়। বিশেষ সময় মানে কি তখন ওরা বললো এই এলাকায় একটা জিন আছে। তো জিনের হচ্ছে, সে হচ্ছে ট্রাভেলারদের ফ্রেন্ড, বুঝছো? ট্রাভেলারদের যদি কোনো অসুবিধা হয়, হ্যাঁ, সে চেষ্টা করে হেল্প করতে। হ্যাঁ, সো হয়তো রাতের বেলা তোমার ধরো ডিরেকশন লাগবে, সে তোমার ডিরেকশন দেখা দিবে। তখন আমাদের সেগুলো পরে বলছে, আমি বিশেষ সময় বলে কি তখন আমাদের বলে যে আপনারা আসার সময় কোনো অসুবিধা হয়েছিল আপনাদের। এটা শুনে এটা করে ফ্ল্যাগ খারাপ হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ, কি বলতেছে কোনো অসুবিধা মানে বলো আপনাদের কোনো অসুবিধা হচ্ছিল না। তখন সুমন ভাই যারা সুমন ভাইকে শুধু গানের জগৎ হিসেবে ছিলেন, সুমন ভাই ইজ লাইক শার্লক হোমস, বুঝছো? মানে উনি একটা কথা বলে টাস অনেক কিছু বুঝে ফেলে। সুমন ভাই তখন বুঝে গেছে, আমি এর জীবন তখন বুঝি। তখন সুমন বলে হ্যাঁ আমাদের অসুবিধা হয়েছে। আমি তখন বলছি না কি অসুবিধা, সুমন আমাদের কোনো অসুবিধা হয়নি। আমি বলছি তখন সুমন বলে কি তুমি ভুলে গেছো, তুমি ভুলে যাচ্ছ, আমাদের সবার শরীর খারাপ হচ্ছে। তখন আমি একজন ও ওয়েট, তখন সুমন বলছে তুই চিন্তা করো আমার প্রথমে শরীর খারাপ হয়েছে, হোয়াট আর দ্য অডস যে আমার শরীর খারাপ হচ্ছে সো মাচ দ্যাট আমি বসে আমি ড্রাইভ করতে পারছি। আর ইউজুয়ালি তো ভাই ড্রাইভ করতো 99% সময় সারা ড্রাইভ করে, মাথা ব্যথা থাকলো। আমি বলছি যে আমি একটু রেস্ট নেই, তোমরা ড্রাইভ করো। এটা কয়বার হচ্ছে একবার হয়। ঠিক আছে, তবে সাকিব তুমি আসলে ড্রাইভ করতে, তুমি কিন্তু ড্রাইভার একদম ঠিক ছিল, কিন্তু একটু ড্রাইভ করে তোমার শরীর খারাপ হয়েছে। এদের তুমি বললা তোমার জিপ ব্র্যান্ডকে দিলে, জিপ ব্র্যান্ড এটা কি তোমার কথা? তিনজনেরই খায় যে তিনজনেই আমাদের শরীর খারাপ হয়েছে। সো ইয়েস, আমাদের একটা বিপদ হয়েছিল। হ্যাঁ, অসুবিধা না, তো ওয়ার্ড থিংস ওয়াজ বিপদ, সরি বলছে আপনাদের কোনো বিপদ হয়েছিল। সো বিপদ ছিল আমি কানেক্ট করি নাই, বুঝছো? কারণ শরীর খারাপ হয়েছে এটা তো বিপদ না, রাইট? সো দ্যাটস ওয়াই তবে আপনাদের কোনো বিপদ হয়েছিল, বিপদে সাহায্য করে। বলছে না আমাদের কোনো বিপদ হয়নি। তখন শুরু হচ্ছে না অবশ্যই, তো তাই শুরু আমি এক্সপ্লেন করবো যে এটা হয়েছিল, আপনারা কি এটা মিট করতেছেন? আপনি যেটা বললাম, বলে হ্যাঁ হ্যাঁ। তারপরে কি বলে তারপরে আমরা দেখলাম যে একটা সুন্দর রেস্টুরেন্ট, ছাপড়া হোটেল, একটা বয়স্ক লোক, একটা বাচ্চা। তারপর আপনাদের মনে আসে নাই যে রাত 3টার সময় একটা বাচ্চা বেড়ে কি করছে? তার আসলে তো সেটা তো মাথায় আসে নাই। তোমার কি মাথায় আসছে কিছু গল্পটা বলবো? আমরা আছে একটা বয়স্ক লোক, আমি বাবা আছি দাদা নাতি, ওটা মাথায় আসে যেটা 8টার সময় নাতি এখানে কি 8টার সময় তো নাতি থাকার কথা, অত ঘুমাই তাই না? থাকলেও ঘুমাইতেছে পিছনে। তার বলে যে আপনি ভাবেন রাত 3টার সময় আপনার তো অনেক বলতেছে ঘোরাঘুরি করে, রাত 3টার সময় কোন হোটেলে ঢুক পাচ্ছেন? ওকে, সো শুনবাই আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাসে আছে। আমি লাইক ইটস এ ভেরি নাইস থিওরি, আই ডোন্ট বিলিভ ইট, কারণ আমি তো খাইছি। তারপর আমি তো প্যারাসিটামল খাইছিলাম তখন। আমি আমার মাথা ব্যথা উঠলে প্যারাসিটামল খাইছি, এন্ড দেন আমরা ওখানে গিয়ে জোশ প্রোটিন খাইছি, ভেজিটেবল খাইছি, শরীর ভালো হয়ে গেছে। এটা শুধু কোনো তখন ওরা বলছে না, আমি বলতেছি না যে আপনার কোনো মানে জিনের সাথে কোনো বলতেও করছে, আপনাদের যেটা দরকার ছিল ওটা আপনাদের দিচ্ছে। আপনার তখন দরকার ছিল একটু রেস্ট নিয়ে একটু খাওয়া, অথবা বিশাল একটা বিপদ হয়তো হইতে পারত, যাই না। এবং আপনারা মোস্ট প্রবলি খুঁজে পাবেন না, তারপর আমরা খুঁজে পাইনি। আমার এক্সপ্রেশন হচ্ছে যে আমরা রাত নিয়ে খুঁজে পান নাই, ওর রেস্টুরেন্টটা খুঁজে পাইনি। আমার প্ল্যান মানে ছাপড়া হোটেল তো। সো আমার হচ্ছে যে মানে হোটেলে খাওয়া খুব ভালো ছিল, তো যার সময় করে আমার খেয়ে যায়, দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। এর জন্য আমরা ওদের বাসায় দুপুরে খাবো, রাইট। এখান থেকে আমাদের বসে খাওয়াটা ওই যে অনেক, হ্যাঁ আমার বলছি, তারপর যাওয়ার সময় খুঁজে পাইনি। সো আমার এক্সপ্রেশন, পার্সোনাল এক্সপ্রেশন হচ্ছে যে রাতের বেলা আমরা একটা রাস্তা দিয়ে গেছি, দিনের বেলা আমরা আরেকটা রাস্তা গেছি। তখন গুগল ম্যাপ এসব ছিল না তখন। দ্যাটস মাই এক্সপ্লেনেশন, বাট ইটস ফান টু থিঙ্ক দ্যাট দেয়ার সামথিং মোর টু দিস। আর ইন্টারেস্টিংলি যে মজাটা ওখানেই লাগছে যে আমরা যখন বলছি যে আমরা ওই রেস্টুরেন্টে খাবো, তখন বলছি যে কোন রেস্টুরেন্ট? আমরা কালকে রাতে খাইছি। তখন বলছে আপনি কোনো বিপদে পড়ছিলেন? হোয়াট বিপদ মানে? এই পার্সের মধ্যে ও জস একটা লোকি এপিসোড আর একটা স্টোরি গেল। আপনারা SMS করে যে মানুষটির খবর সবসময় চান এবং অনেক অনেক প্রশ্ন থাকে, তিনি আমাদের মাঝে এসেছেন এবং বহুত
টিম তো আছেই, কিন্তু সুমন ভাই ছিলেন না, কারণ এই কদিন আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শো ছিল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের ব্যস্ততা, এবং তার মধ্যে পরপর অনেকটা ভৌতিষ্টের শুটিংও পড়ে যায় এবং সেই কারণে আসতে পারেননি। সো আমরা বলেছিলাম যে সারপ্রাইজ থাকবে, সুমন ভাই ইজ হিয়ার। Hello everyone. Hello everyone. আমার নাম সুমন। সিরিয়াসলি। আচ্ছা, না এনিওয়েজ, আমরা তখন কিছু ঘটনা শুনলাম, আর আজকে কি বলবো ঠিক জানি না, মানে হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে যে এভরি উইকে আমি না আসলেও হয়তো বা ভতিষ্ঠ কেউ না কেউ থাকে, আমাদের সব ঘটনা আমরা বলে দিচ্ছি মোটামুটি ভাবে। এখন কিছু জিনিস আমরা বলতে পারছি না বা বলতে চাচ্ছি না আমাদের টিভির এপিসোডে দেখানো হবে বলে, কারণ মূল আগ্রহটা বা ইয়েটাই এক্স্যাক্টলি। সো আগের থেকে যদি বলে দিই তাহলে ওই মজাটা থাকে না। তারপর ওই টি গার্ডেনের কথা যখন উঠলো, আমাদের টি গার্ডেন এই জায়গা নিয়ে একটা ইনভেস্টিগেশন আছে, যেটা আমরা অনেক আগেবার বলেছিলাম। সো ওখানে মেইনলি কি ঘটনা ঘটেছে এগুলো না বলি, ছোট্ট একটা স্টোরি বলি। সেটা হচ্ছে যে আমরা এখানে গিয়েছিলাম তিনবার গিয়েছিলাম, রাইট? সো তিনবারই আমরা প্রত্যেকবারই 3-4 দিন করেছিলাম। আচ্ছা। সো প্রথমবার যখন গেলাম তখন কিছুই হয়নি, সারা রাত গল্প গুজব, মশার কামড়, এগুলোই, তেমন কিছু ইন্টারেস্টিং কিছু হয়নি। সেকেন্ড টাইমে আমরা কিছু আওয়াজ টাওয়াজ পেয়েছিলাম বাইরে, অ্যাজ ইফ কোন একটা জন্তু বা কিছু একটা, সাম অ্যানিমাল, সামথিং লাইক দ্যাট। বাট তখন আমরা বুঝতে পারিনি। বাট দরজায় নক টাইপের না, ঠিক দরজায় মানে বাড়িটারি খাওয়ার আওয়াজও পেয়েছিলাম। আমরা যখন বের হই তখন আমরা কিছুই দেখিনি। বাট ছোট্ট একটা জিনিস, এটা হচ্ছে যে এর পরের দিন সকালবেলা অ্যাকচুয়ালি টের পাইনি এই জিনিসটা। দুপুরের দিকে আমরা রুম থেকে বের হওয়ার পরে ওই বাইরে বসে চা খাচ্ছিলাম, যখন আবার রুমে ঢুকতে গেলাম তখন নোটিস করলাম যে দরজার নিচের দিকে স্ক্র্যাচ টাইপের একটা ইয়ে। তখন সাকিব আবার বলতেছে যে শুনবে এটা আগে ছিল না। আমি মনে আছে দরজার মধ্যে এই ধরনের কিছু ছিল না। তারপরে ওইটা আবার আমি ভাবছি যে না, এটা আগেই ছিল নিশ্চয়ই। তখন আবার ওই জিবরান আবার ক্যামেরা বের করলো। আমাদের তো প্রথম থেকে ফুটেজ সব না ছিল, তো তখন ক্যামেরার ফুটেজ চেক করতে গিয়ে আমরা পেলাম যে হ্যাঁ, দরজাটা অ্যাকচুয়ালি নিচে কোনো স্ক্র্যাচের দাগ ছিল না। স্ক্র্যাচের দাগ যে কোনো ভাবেই আসতে পারে, এটা ব্যাপার না, জীবজন্তু কিছু একটা এসে করতেই পারে। বাট স্ক্র্যাচটা খুব ইন্টারেস্টিং ছিল। জিনিসটা হচ্ছে অনেকটা কোন একটা জন্তুর যদি 3টা আঙুল থাকে, 3টা নখ থাকে, আচ্ছা, 3টা আঙুলে, এবং নখগুলো যদি শুয়ের মতন হয়, আচ্ছা, তাহলে স্ক্র্যাচ করলে যেরকম একটা ব্যাপার হবে, ব্যাপারটা সেরকম। বুঝতে পারছি। এটা টিভিতে যখন আসবে তখন মানুষজন দেখবে, এবং আলটিমেটলি ওই স্ক্র্যাচের প্যাটার্নটা আমরা ধরতেই পারিনি যেটা কি। মানে দেখে মনে হচ্ছে কি যে কেউ হাতের 3টা আঙুলে 3টা সুই বা কিছু একটা লাগিয়ে স্ক্র্যাচ করেছে আর কি। খুবই উইয়ার্ড জিনিসটা দেখতে আর কি। এবং ওটা থেকে কোন প্রাণী এরকম বোঝার কোনো উপায় না, কোনো বোঝার কোনো উপায় নেই। এরপরে এই ঘটনাটার অনেক দূর পর্যন্ত করায়, আমরা ওটা নিয়ে আলাপ করছি না। বাট এই স্ক্র্যাচের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছিল আমাদের কাছে। এবং ওটা পরে অ্যাকচুয়ালি অনেক আমরা অনেকভাবেই ওটার এভিডেন্স পাই। স্ক্র্যাচের দাগ আমরা আরো অনেক জায়গায় পাই। হ্যাঁ, আমরা এখন এটা বলতে পারছি না, তুমি কিছুটা হলেও জানো। এনিওয়েজ, এটা ভয়ের কোনো কিছু না, বাট খুব ইন্টারেস্টিং একটা জিনিস ছিল আমাদের জন্য। আর এটা শুনতে যতটুকু না ইন্টারেস্টিং, ওই ছবিটা যদি কেউ দেখে স্ক্র্যাচের ছবিটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ডেফিনেটলি, বিকজ দ্যাট ওয়াজ উইয়ার্ড। মানে এবং এখন আচ্ছা, শুধু এইটুকু জানতে পারি যে পরে কি বোঝা গেছিল কোনোভাবে যে ওটা আসলে কি ছিল বা এরকম কিছু? পরে ওইটা যে কি ছিল আমাদের কনফিউশন আছে। আমরা অ্যাকচুয়ালি ভৌতিষ্ঠে যখন যেই এপিসোড গুলো আমরা এয়ার করব, ওখানে যেই ইনভেস্টিগেশন গুলো নিয়ে আমাদের কনফিউশন বা কোশ্চেন আছে, সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা বানাচ্ছি। যদি আমরা কোনো কিছু একটা খুব সহজে সলভই করে ফেলাই, তাহলে আর ওইটা ইন্টারেস্টিং কিছু না। আমরা এরকম ঘটনা শুনেছি যে এক জায়গায় রাত্রেবেলা একটা বিল্ডিং এ, একটা বাসায় রাত্রেবেলা বারান্দায় অথবা ছাদে মাঝে মধ্যে নাকি একটা মানুষকে দেখা যায়, তার নাকি মাথা নাই। আমরা এরকম স্টোরিও শুনেছি আর কি। এবং তারপরে আমরা ওখানে যখন গিয়েছি, গিয়ে আমরা অনেকভাবে ইনভেস্টিগেট, মানে আমরা কিছুই বের করতে পারিনি। লাস্টে ওইখানে যে অ্যাকচুয়ালি গাছ টাছগুলো ছিল, ছায়াটা যে পড়তো, মানে রাস্তার লাইট গুলো ঠিক মতো পড়তো না। তারপরে আমরা জাস্ট সাদা
ইয়ে আমাদের তো সাদা শার্ট প্যান্ট নাই জিতেন্দ্রের মতো, So আমরা পাঞ্জাবি পায়জামা পরে ওইখানে একজনকে হাঁটাইছি, আমরা নিচ থেকে ভিডিও করছি, এবং তখন মাঝে মধ্যে মনে হয় কি যে অ্যাকচুয়ালি একটা মানুষ হাঁটছে কিন্তু ওর কোনো মাথা নাই। আচ্ছা, কিন্তু এটা অ্যাকচুয়ালি জাস্ট আলো ছায়ার একটা খেলা। ওখানকার ল্যাম্প পোস্ট গুলো ওখানে গাছের কারণে ঠিক মতো আসে না, আর অন্ধকারের মধ্যে খালি সাদাটাই দেখা যায়। সো অনেকে এই জিনিসটা ভয় পেত, বিকজ ওখানে নাকি ব্রিটিশ আমলে একটা কেউ একজন থাকতো বিদেশি, মানে ব্রিটিশ, তাকে ওই বাসাটা ডাকাতি করা হয়, করার পরে তার নাকি গলা কেটে ফেলা হয়। আচ্ছা, সো এরপর থেকে ওই যে হয়তোবা কেউ একদিন হেঁটেছিল, তারপর থেকে রিউমার থেকে এরকম। সো এই টাইপের অনেক কেস আছে, আমরা গিয়ে সলভ করেছি, কিন্তু সলভের পরে দেখা গেছে এটা খুব সিম্পল একটা নর্মাল খুব স্টুপিড একটা জিনিস হয়তোবা, যে কারণে এগুলো আমরা দেখাচ্ছি না। সো এই যে আমাদের যে এই যে টিএস রেটের যে ঘটনাটা আমরা যেটা নিয়ে ইনভেস্টিগেট করেছি, এটার গল্প আমরা অনেক আগে বলেছিলাম, জুজুর গল্প একটা, হ্যাঁ রাইট। সো এটা ওইটারই ইনভেস্টিগেশন ছিল। সো ওইখানে আমরা যখন ইনভেস্টিগেট করতে গিয়েছি, যাওয়ার পরে লাস্টে যেই কাহিনী হয়েছে বা যেই ঘটনা ঘটেছে, ওটার কোনো এক্সপ্লেনেশন আমরা ঠিক মতো দিতে পারি নাই। আমাদের যে এক্সপ্লেনেশনটা আছে ওটা মোটামুটি একটা, মানে আমরা চাইলে বিশ্বাস করতে পারি, নাও করতে পারি, বাট ওই যে একটা কোশ্চেন, একটা কিন্তু রয়ে গেছে। আচ্ছা, যেহেতু কিন্তু রয়ে গেছে, সেহেতু আমরা পুরোপুরি শিওর ভাবে বলতে পারছি না অ্যাকচুয়ালি কি হয়েছিল। হ্যাঁ, বাট যা হয়েছে ওটা মানুষজন ডেফিনেটলি ইনশাল্লাহ দেখবে এবং খুবই কি বলবো মজা পাবে, বা মানে এনজয় করবে। ব্যাপারটা উইয়ার্ড সেটাই। সো আমরা একটা ব্রেক নেই, ব্রেকের পরে শুন ভাই, আমরা যেটা স্কুল ইনভেস্টিগেট করছিলাম, যেটা বিভিন্ন কারণে আমরা টিভিতে দেখাতে পারছি না, ওটা নিয়ে কথা বলতে পারি। দিস ইজ স্টোরি যেটা আমাদের একদম প্রথম দিককার স্টোরি, যখন আমরা জাস্ট ইনভেস্টিগেশন শুরু করেছি। আচ্ছা, তো তখনও আমরা মানে এখন তো অনেক কিছু ভেবে চিন্তে যাই, তখন অত কিছু ভাবনা চিন্তা করতাম না আর কি। আচ্ছা, তখন আমরা একটা ঘটনা শুনেছি, মানে সুমন ভাই আমাদেরকে বলেছিলেন যে একটা স্কুল আছে একটা জায়গায়, যেখানে অ্যাপারেন্টলি 71-এ ওই যখন ছুটির ঘন্টা হলো, তখন বাচ্চারা যখন বেরোচ্ছে, প্রাইমারি স্কুল টাইপের, তখন কয়েকটা বাচ্চাকে ওই হঠাৎ করে পাকিস্তানি আর্মি আসে, ওরা ধরে রাখে। আচ্ছা, ধরে ওখানে বন্দি করে রাখে, বেসিক্যালি বন্দি করে রাখে, বিকজ ওদের ফ্যামিলি যারা ছিল গ্রামে, ওরা বিশ্বাস করতো যে ওদের ফ্যামিলির সাথে মুক্তিযুদ্ধের টাই আছে, সো ওদেরকে পেশায় ফানানোর জন্য ওই বাচ্চাগুলোকে আটকে রাখে। তো লাস্টে ওই মুক্তিযোদ্ধারা গিয়ে দে রেস্কিউ দ্য কিডস, কিন্তু একটা ছেলে মারা যায়। আচ্ছা, একটা ছোট ছেলে মারা যায়। তো প্রাইমারি স্কুল কত বড়ই হবে, পিছি বাচ্চা একটা। সো ইটস ভেরি ট্র্যাজিক স্টোরি। তো এখন যেটা হয়েছে যে ওখানে নাকি এরপর থেকে রাতের বেলা ওই যে রুমে ছেলেটা মারা গেছিল, ওই রুমে নাকি ছুটির মানে ঘন্টা শোনা যায়, বেসিক্যালি ঘন্টা শোনা যায়। এটা গ্রামবাসীরা আশেপাশে যা থাকে ওরা সবাই শুনে। আর ওই রাতে ওই রুমের মধ্যে নাকি যদি কেউ যায়, মানে ওখানে যে দারুণ টাইপের থাকে হোয়াটএভার, ওখানে নাকি ওই ব্ল্যাকবোর্ডে চকের আওয়াজ আসে, বইটই যদি কেউ রেখে যায়, বইগুলো সকালে থেকে পাড়া উল্টানো, ছিঁড়া, মানে একটু হালকা কিওটিক সিচুয়েশন থাকে আর কি। তো সুমন ভাইয়ের কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগলো। সুমন ভাই আমাদেরকে বললো চলো এটা আমরা ইনভেস্টিগেট করি। সো উই ওয়েন্ট, গেলাম আমাদের সব ইকুইপমেন্ট নিয়ে। ওখানে গিয়ে মজার ব্যাপার যেটা হলো যে ইউজুয়ালি আমরা যখন কোথাও যাই তখন সেটআপ করি, সেটআপ করার কিছুক্ষণ পরে সামথিং স্টার্টস হ্যাপেনিং। আচ্ছা, এখানে যেটা হলো যে আমরা ওখানে ঢুকলাম উইথ আওয়ার ইকুইপমেন্টস 10টার দিকে। ঢোকার সাথে সাথেই সুমন ভাই জীবন দুজনই লাইক যে এখানে কিছু একটা আছে, ঢুকি মানে কোন টাইম ওয়েস্ট হয়নি। এবং আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ওই সময় আমাদের এখন যেসব ইকুইপমেন্ট আছে তখন সবকিছু ছিল না, এটা প্রথম দিককার কথা। এবং ওই সময় অ্যাকচুয়ালি সাকিব যেটা বলছিল যে আমাদের ইনভেস্টিগেশন অনেক প্রবলেম ছিল, আমরা জানতাম না কি করতে হবে, কি করতে হবে, হ্যাঁ কি করতে হবে না করতে হবে। সাকিব সো ঢুকেই ওনারা বলছেন যে এখানে কিছু একটা আছে, আজকে কিছু একটা হবে। আমি আবার অ্যাজ ইউজুয়াল আমি কই না কিছু নাই, তখন সাকিব কোন অবস্থাতে কিছুই বিশ্বাস করে না, মানে সবকিছুই না আর কি। এটা জীবন ভাই একদম পুরো ওর সাথে সারাদিন ফাইট করতে আমি তখন গেছি মজা আর কি, হ্যাঁ স্কুলে সারা থাকবো কি মজা। তো আমি আচ্ছা ঠিক আছে, এগুলো আপনারা ফিল করেন ভালো, সেট আপ দ্য ইকুইপমেন্ট, তারপর দেখা যাবে। তখন আমাদের ক্যামেরা ছিল, একটা সাউন্ড রেকর্ডার ছিল। তো ক্যামেরা একটাই ছিল তখন, একটা ইনফ্রারেড ক্যামেরা ছিল, একটা সাউন্ড রেকর্ডার ছিল। তো ওই দুইটাই সেট আপ করছে, আর কিছু ছিল না আমাদের। সেট আপ করে তো এখন তো আমরা অনেক কিছু করি, এখন আমরা যে এন্ট্রি এক্সিট কোথায়, কল কোথায় ছাড়া আছে, বাথরুম কয়টা, রুমের ভিতরে আর কি আছে, বাতাস কোন দিকে, অনেক কিছু, তখন এসব কিছু আমরা দেখতাম না। আচ্ছা, তখন সবকিছু ঠিকঠাক করে আমরা বসে আসছি।
তো বসে আছি আর সুমন ভাইয়ের জীবন কনভিন্স যে এখনই কিছু একটা হবে। সোনাদ খুব তাড়াহুড়ো করে সেট আপ করছি, সেট আপ করে বসেছি। তা আমরা 10টা দিকে গিয়েছি, সেট আপ করতে করতে এসছে 10:20, 10:30। ওকে, সেট আপ শেষ হয়েছে সাথে সাথে উই হার্ড দ্য বেল। আল্লাহ, শেষ হয়েছে না, ঠাং 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 করে স্পিড আপ করা শুরু করলো। আচ্ছা, আর প্রথমে ইট ওয়াজ লাইক ঠাং ঠাং, এন্ড দেন আস্তে আস্তে ঠাং ঠাং ঠাং, লয়টা বেড়ে যাচ্ছে, একদম বিটটা বাড়তেছে। বিটটা হচ্ছে। আর মজার ব্যাপার যেটা হয়েছে যে আমরা তো একদম স্কুলের মধ্যে, কিন্তু আমাদের মনে হচ্ছিল যে অনেক দূর থেকে ঘন্টা বাজছে। আবার গ্রামের লোকজন আবার বলে যে স্কুল থেকেই ঘন্টা বাজে। আচ্ছা, এক্স্যাক্টলি কোত্থেকে, মানে আমাদের, মানে আমরা যেটা করলাম রুমের ভিতর পড়তেছিলাম, সো আমাদের মনে হয় না যে রুমের ভিতর থেকে আসছে, সো উইথআউট বাইরে থেকে আসছে। সো আমরা ইমিডিয়েটলি বের হয়ে গেছি। আর ক্যামেরা তো একটাই ছিল, সো ক্যামেরাটা আমরা রুমের মধ্যে রেখে গেছি, আমরা নিজেরা বের হয়ে গেছি টর্চ মর্চ নিয়ে। বের হয়ে আমরা পুরো, স্কুলটা ছোট, জাস্ট প্রাইমারি ক্লাস 1 থেকে 5 এরকম কিছু ছিল আর কি। আমরা দৌড়ে দৌড়ে পুরো সার্কিট টার্কিট দিলাম, ওই বাইরে একটা তারণ ছিল, ওরে ঘুম থেকে তুললাম। তো খুব নর্মাল আর কি। ওটা কি হচ্ছে বলছে না, ঘন্টা আওয়াজ শুনছে, বলো হ্যাঁ তো সবসময় হয়, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, কিন্তু কোথেকে বাঁচতেছে, না তো এখান থেকেই বাঁচতেছে। তখন বললাম না, এখান থেকে তো বাঁচতেছে না, বিকজ আমরা ঘন্টাটাও খুঁজে বের করছি। আচ্ছা, ঘন্টা যেখানে আছে ওখানেই আছে। আর বাই দ্য ওয়ে, ঘন্টার স্কুলের ঘন্টাগুলো যেগুলো হয় গ্রামে, যে ঘন্টা থাকে একটা, মানে ওটার মধ্যে একটা থালার মতন থাকে, ওটার মধ্যে একটা হাতুড়ি টাইপের কিছু দিয়ে পিঠায়, রাইট? সো ওখানে কিন্তু কোনো হাতুড়ি টাইপের কিছু নাই, জাস্ট ঘন্টাটা চলছে, ঘন্টাটা ওটাতে পিটাতে হবে কিছু একটা দিয়ে, রাইট? সো ওইটা অ্যাকচুয়ালি ক্লাসটা শেষ হওয়ার পর ওটা নিয়ে যায়, ওটা নাকি অনেক সময় চুরি হয়ে যায়, ওইটা অনেকে বলে আর কি, কিন্তু ওইটা কিন্তু ওখানে ছিল না, জাস্ট ঘন্টাটাই ছিল আর কি। আচ্ছা, ঘন্টা আমরা খুঁজে বের করছি, ঘন্টা দেখি ঘন্টা জায়গায় আছে, ওটা কোনো এটা মানে ঝুলানো নাই, ওটা ইনফ্যাক্ট একটা জায়গায় রাখা ছিল। আচ্ছা, তো ওটা ওখানে আছে, ওটা কোনো কেউ বাজাচ্ছেও না। তো ততক্ষণে আওয়াজটা চলে গেছে। সো এটা আমাদের কাছে ইন্টারেস্টিং লাগছে, বা আমরা রেকর্ডও করছি জিনিসটা, রেকর্ডিং চেক করছি যে ঘন্টা আসছে নাকি। হ্যাঁ, ঘন্টা আসছে, আচ্ছা ভালো। তো ভালো কথা, তখন আমরা উই ওয়েন্ট ব্যাক। যার পরে আবার ওয়েট করতেছি, ওই ক্যামেরা আবার ট্রাইপড দিয়ে দাঁড়াইছি আমরা। তো হঠাৎ করে, মানে ওই যে হরর মুভিতে দেখা না, যে বোর্ডের উপর দিয়ে নখ টান দিলে একটা আওয়াজ হয়, কেমন যে একটা খ্যাচ, এইরকম একটা আওয়াজ। বাট হরর মুভিতে তো অনেক লাউড হয় জিনিসটা, খুব ইরিটেটিং লাগে, খুব ইরিটেটিং। এখানে এটা খুব সফট। আচ্ছা, মানে অ্যাজ ইফ খুব উইক একটা কিছু হাত একটা করছে, খুব সফট। এই আওয়াজগুলো আমরা খ্যাচ 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 এগুলো শুনতেছি। এবং ওই রুমের মধ্যে বেশ বড় একটা ব্ল্যাকবোর্ড ছিল, বিশাল, অনেক পুরনো, আছে না ওই যে কালো, অনেক সাদা হয়ে গেছে ইউজ করতে করতে। আর নিচে চক ফোকা আছে। আমরা খুব টর্চ মর্চ ক্যামেরা ট্যামেরা নিয়ে বোর্ডের দিকে, কিন্তু বোর্ডে কিছু নাই। আচ্ছা, খ্যাচ খ্যাচ কিছু আওয়াজ টাওয়াজ হলো, এই হলো। আমরা আবার তখন দেশে করছিলাম যে ওই কিছু বইপত্র নিয়ে গেছিলাম। আমরা যে জায়গায়, আমরা যেটা করি যে বিভিন্ন সময় আমরা রিসপন্স বের করার জন্য কিছু আইটেমস নিয়ে যাই। আচ্ছা, ওখানে আমরা কিছু প্রাইমারি বইটা নিয়ে গেছিলাম। বাট এট দ্য সেম টাইম ওই ঘটনা ঘটেছিল 71, আমরা গেছি 2 বছর আগে, মানে অনেকদিন পর। আমরা এখনকার প্রাইমারি বইটা নিয়ে গেছি, ওই আমার বইগুলো এখানে রাখছি। এবং হঠাৎ করে দেখি যে একটা বইয়ের ঠাস করে মলারটা খুলে গেল, একাই খুলে গেল। খুলে গিয়ে আমরা তো ক্যামেরাটা হইলে, ও মাই গড কি হচ্ছে এগুলো এসে, আমিও তখন বেশ কনভিন্স কিছুটা হচ্ছে। এমনি খুলে আর মানে একটা পার্টিকুলার পাতা এসে থামলো, তারপরে কিছু হয় না। আমরা তো ক্যামেরা রেডি, এবার কিছুটা হবে, হয়তো বইটি ছিড়বে, এই নাথিংস হ্যাপেনিং। তারপর আবার খসখস আওয়াজ বোর্ডে, আবার ক্যামেরা মুভ টুয়ার্ডস দ্য বোর্ড, দেয়ার ইজ নাথিং অন দ্য বোর্ড। এইভাবে চললো, মানে বই থেকে একটা আওয়াজ আসে, বইয়ের দিকে আমরা টার্ন করি, কিন্তু বই দেখি ওই পাতা দিয়ে আছে। আচ্ছা, পেজের একটা আওয়াজ আছে না, ওই আওয়াজটা আমরা বইয়ের দিকে টার্ন করি, তারপর ওইভাবেই থাকে। তারপর আমরা দুজন দুই দিকে তাকায় থাকলাম আর কি, মানে জিবরারা বললাম তুই ক্যামেরা ধর বোর্ডের দিকে, আমরা বইয়ের দিকে তাকাচ্ছি। আচ্ছা, এটা করার পরে আর কোনো কিছুই হয় না। আচ্ছা, আওয়াজও নাই, বইও নাই। এন্ড এইভাবে চললো ফর স্লাইটলি মোর দ্যান 2 মিনিটস। এইভাবে চললো, কিছু হচ্ছে না। ফাইন, তাহলে বোধহয় যা হয়ে গেছে। তখন আমরা আবার ওই ক্যামেরা ট্রাইপডে রাখলাম, পুরো ফুল রুম কভার করার জন্য বসে আছি। তো হঠাৎ করে একটা হালকা আওয়াজ আসলো, যে আওয়াজটা ওই যে বিড়াল রাতে কান্দে না,
কিছুটা ওটার মতো আর কি, রাতের বেলা শুনলে বেশ ভয়ঙ্কর অনেক লাগে, ভয় লাগে আর কি। সো ওটা আমরা রেকর্ড করলাম। সো ওটা এখন ওটা কি বিড়াল কাচ্ছে নাকি বাচ্চা কাচ্ছে আমরা জানি না, ওটা রেকর্ড করলাম। আমরা কথা বললাম যে এখানে কি কিছু আছে নাকি, ইফ দেয়ার সাম স্পিরিট হিয়ার তাহলে আমার সাথে কমিউনিকেট করো, আমরা এখানে কমিউনিকেট করার জন্য আসছি সেই। ওই আওয়াজটা আরো কয়েকবার হলো, তবে থেমে গেল। সো থেমে যাওয়ার পর আমরা আবার ইনভেস্টিগেট করতে বের হলাম আশেপাশে কোনো বিড়াল আছে নাকি। তো আমরা ঘোরাঘুরি করে আমরা কোনো বিড়াল টিড়াল পাইনি। এগুলো করতে করতে তখন বাজে হয়তো রাত 12:30 একটা, খুব ফাস্ট হয়েছে সবকিছু। আচ্ছা, ফাস্ট হয়ে গেল। তারপর আবার ওই ঘন্টার আওয়াজটা আসলো, আচ্ছা, ঠ্যাং 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 ঘন্টাটা আসলো, এসে আবার মিলিয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা আরো 1 ঘন্টা ছিলাম ওখানে, 2টা পর্যন্ত। আর এটা হ্যাঁ এরকম একটা কিছু। তারপর আর কিছু হয়নি, নাথিং হ্যাপেন। আর ওই যে ওই আওয়াজের ব্যাপারটা যখন আসছি, আরেকটা উইয়ার্ড একটা নয়েজ হচ্ছিল, মানে মানে সে মানে কিছু ভাঙার আওয়াজ, সে কাঠের মানে মট মট টাইপের টাক টুক এই টাইপের কিছু আওয়াজ ছিল, যেটা আমরা কোন অবস্থায় এই আওয়াজটা নিয়ে মানে অন্যান্য বিড়াল কান্নার আওয়াজের চেয়ে এই আওয়াজটা বেশি ডিস্টার্বিং ছিল। মানে শুনে মনে হয় কি যে কেউ কোন একটা খুব সে কাঠের অনেকগুলো টুকরো উপর দিয়ে কেউ যদি হাঁটে, মানে কেমন জানি উইয়ার্ড একটা মটমট একটা আওয়াজ। এই আওয়াজটা আমাদের অনেক ভুগিয়েছে, এটার জন্য আমরা ইনফ্যাক্ট অনেক জায়গায় মানে এখান থেকে এখানে গেছিলাম, আমরা হেঁটে মানে উই ওয়্যার ফলোইং ইট ফর সাম টাইম। হ্যাঁ, মানে এটা নিয়ে এটা অনেক কাহিনী। বাট আওয়াজটা নর্মালি যদি আমরা শুনি মনে হবে যে এটা খুব নর্মাল একটা আওয়াজ, কিন্তু পার্টিকুলার ওই সময় ওই এনভায়রনমেন্টে কেন জানি আওয়াজটা ভালো লাগছিল না। এবং এই আওয়াজটা নিয়ে আমিও অতটা ইয়ে করিনি, সাকিব অতটা পাত্তাই দেয় না। এবার জিবরান এটা নিয়ে অনেক লাফেছে যে এই আওয়াজটা কিসের, এই আওয়াজটা কিসের। আমরা প্রথমে এটা হচ্ছে কি প্রথম দিককার ইনভেস্টিগেশন, তো তখন আমরা অত এক্সপিরিয়েন্স ছিলাম না। আচ্ছা, সো বাট পরে এখন যদি হতো তাহলে ডেফিনেটলি আমরা অন্যভাবে হ্যান্ডেল করতাম। বাট এই আওয়াজটা নিয়ে অনেক উল্টাপাল্টা অবস্থা হয়েছিল, মানে আমরা একবার আলাদা হয়ে যাই, আবার এটা নিয়ে অনেক কাহিনী ছিল। পরে এখন আমরা এটা নিয়ে অনেক, এই গল্পটা নিয়ে আমরা ওরকম আলাপও করি নেই। এটার আরেকটা কারণ হচ্ছে যে এইটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি আলাপ করার কথাও না, রাইট? মানে এটা নিয়ে অনেক কাহিনী হয়েছিল। পরে আমরা যেখানে ক্যামেরা নিয়ে গিয়েছিলাম ওইখানকার গ্রামের যে একটু মাতবর টাইপের একজন থাকে, উনি বেশ এটা নিয়ে অনেক প্রবলেম করছিল আমাদের সাথে। এটার পর অনেক দূর গিয়েছিল আর কি ঘটনাটা, খুব বাজে একটা জায়গায়, যে কারণে আমরা এটা নিয়ে কোন রকম কখনো কথা বলি নাই। আর আমাদের ইনভেস্টিগেশনও ইনকনক্লুসিভ ছিল আর কি actually. Okay, so we came back with a lot of evidence. We came back with some মারাত্মক ঘটনা। বইটা খুলতেছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস ছিল যেটা আসার পরে বের হয়েছে। What we did was আমরা তো ওই ব্ল্যাকবোর্ডের ভিডিও করেছিলাম, তো তখন আমরা অনেক নিউ ছিলাম। এখন হলে যেটা করতাম, we would have taken pictures, একদম লাইক স্টিল পিকচার্স দিতাম। তখন স্টিল পিকচার নেই। আমরা ভিডিও করে নিয়ে আসছি। আসার পরে সুমন ভাইয়ের মাথায় ঢুকছে যে স্ক্র্যাচিং আওয়াজ হয়েছে, আমাদের মনে হচ্ছে ব্ল্যাকবোর্ড থেকে আসছে, আমরা ব্ল্যাকবোর্ড থেকে আসছে। মানে এখানে নিশ্চয়ই কিছুটা হয়েছে যেটা আমরা ওখানে অন্ধকারে টর্চ ফর্চ দিয়ে দেখি নাই। সুমন ভাই তারপরে ওইটাকে অনেক কন্ট্রাস্ট ইয়ে করছে আর কি, খেলছে আর কি ওই ফুটেজটা নিয়ে, মানে সিএমওয়াই কে ওইটার ইয়েতে আইনা অনেক কিছু করছে। করার পরে একদিন আমাদের ফোন দিচ্ছে যে তোমরা আসো, একটা কিছু বোধহয় পাওয়া গেছে। সো আমরা গেছি, যার পরে উনি একটা মানে অনেক ট্রিটের একটা ছবি বের করছে, মানে কালার টালার কন্ট্রাস্ট করে। সো দেয়ারস আ বোর্ডের নিচের দিকে টুয়ার্ডস দ্য লেফট সাইড, নিচের দিকে টুয়ার্ডস দ্য লেফট সাইড কি জানি একটা মানে আঁকা টাইপের আর কি। আচ্ছা, মানে খুব ফেইন্ট ভাবে দেখা যাচ্ছে। তাই বললাম যে ইটি তো সময় বলে যে জিনিসটা মানে দেখে কিছু কি মনে হচ্ছে। প্রথমে মনে হচ্ছে জাস্ট একটা মানে কি একটা মানে স্কুইগল টাইপের আর কি, এটা কোনো ইয়ে না, মানে কোনো ওয়ার্ড না। তো সময় বলছে একটু ভালো করে দেখো তো এখানে কিছু মানে ক্যান ইউ সি এনিথিং এটার মধ্যে, বিকজ আমার মানে না, উনি প্রথমে কিছু বলেন, উনি বলছে তুমি ভালো করে এটা দেখো। তো ওটা দেখেই প্রথমে আমি জীবন বললে যে না এটা কোথেকে আসলো, সেটাই তো, এটা কোথেকে আসলো। সময় বলছে না, এটা এখানে ছিল, এটা আমরা অন্ধকারে দেখতে পাইনি। আচ্ছা, আর আমরা যেটা করি, আমরা দিনের বেলা ফেরত যাই না, ওই রাতে যখন চলে আসি আমরা চলে আসি। সো ওটা দিকে কিছুক্ষণ থাকার পরে তখন হঠাৎ জীবন বলে কি দোষ, এটা দেখতে তো ওটা লেখার মতো লাগছে। আমি বলছি যে লেখার মতো লাগছে মানে, বলে না দেখ ইট লুকস লাইক লেটার, দুইটা লেটার মতো লাগছে। তারপরে আমরা ও বলার পরে পাওয়ার অফ সাজেশন, ও বলছে আমার হ্যাঁ তাই তো লেটার মতো লাগছে। তারপরে আমি বলছি দোষ আর কিছু বলিস না। আসল ভাই বলছে হ্যাঁ এটা ডিসকাস করো না, দুইটা মানে নিজেরা চিন্তা করো কি লাগতেছে, এন্ড দেন ইন্ডিপেন্ডেন্টলি বলো যে এটা আমার কাছে এটা লাগতেছে, বুঝছো, ডিসকাস করে বললো না। আচ্ছা, তখন আই ওয়াজ লাইক শুনো ভাই, ইট লুকস লাইক দ্য ওয়ার্ড ছুটি।
ছুটি, হ্যাঁ আচ্ছা ইট লুকস লাইক মানে এমন ভাবে লিখছে যে তুমি অ্যাটলিস্ট 2 মিনিট ধরে তাকা বুঝবে না যে এটা ছুটি। আচ্ছা আচ্ছা বাট অনেকক্ষণ তাকায় থাকলে, চিন্তা করতে থাকলে ইট জাস্ট জাম্পস আউট। অনেকক্ষণ পর বুঝলাম যে এই প্যাটার্নটা আসলে বাংলা 6 রসুকার টয় রসুকার। আচ্ছা আচ্ছা এই উইয়ার্ড জিনিসটা হয়েছে এমবেডেড করা, মানে শেষের 1 মিনিট হয় না, এক টানে রেখা। হ্যাঁ, ইটস নট লাইক পাশাপাশি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম এক টানে লেখা। হ্যাঁ, মানে ইটস লাইক 6 লিখে ওইটার উপরেই টয় রসিকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং এবং খুব সুন্দরভাবে লেখাটা, মানে লেখাটা খুব, সে আমরা যদি বাম হাতে এখন যদি লিখতে চাই যে টাইপের হবে ওরকম। ঘটনা কিন্তু এখন শেষ হয় নাই, ঘটনা আমি বুঝতে পারছি, কারণ ঘটনা এখন শুরু হয়েছে। হ্যাঁ একদম একদম। ওয়েল, আমরা যখন ভিডিও ফুটেজ নিয়ে যখন বাসায় বসছি, ভিডিও ফুটেজ নিয়ে বাসায় বসার পরে ভিডিও ফুটেজগুলোর মধ্যে একটা প্রবলেম, মানে একটা নয়েজ, মানে কি একটা সে যেখানে আমরা ক্যামেরা ধরছি ওখানে ক্যামেরাতে একটা প্রবলেম দেখা গেছে আর কি, মানে মাঝখানে একটা দাগ টাইপের একটা জিনিস। আচ্ছা, ফুটেজ যখন প্রথম দিকে ছিল তখন ইট ওয়াজ ফাইন, আচ্ছা পরের দিকের ফুটেজ গুলোতে এরকম আমরা কোনো মতেই ধরতে পারতেছি না জিনিসটা কি। ইনফ্যাক্ট তখনও সাকিব জিবরান হচ্ছে বাসায়, আমি তখন ওদের যখন ডাকাইছি, আলটিমেটলি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে শেষে আমরা ফিগার আউট করছি যে আমরা যে ভিডিওতে যেই মানে নয়েজটা দেখতেছি সামনে একটা প্রবলেমটা অ্যাকচুয়ালি আমাদের ক্যামেরার লেন্সের মধ্যে। আচ্ছা, আমাদের ক্যামেরার লেন্সের মধ্যে সাদা একটা দাগ ছিল, যে কারণে ভিডিওর মধ্যে সব জায়গায় সাদা সাদা একটা জিনিস দেখা গেছে, এবং ওটা হচ্ছে একটা চকের দাগ। আচ্ছা, ব্ল্যাকবোর্ডের মধ্যে যে চক আঁকে, চক দিয়ে আমরা যে লিখি, এই চক, এবং এই চক ওখানে কোথাও কোন রকম চক ছিল না। আচ্ছা, এবং ওই চকের দাগ দেখার সাথে সাথে আমরা ক্যামেরা চেক করছি, ক্যামেরার মধ্যে কিছু নাই, কোনো চকের দাগ নাই। আমরা যখন ডাম করছি তখনও তো আমরা চকটক দেখিনি, দেখলে আমরা বুঝতে পারতাম। আমাদের ক্যামেরার ব্যাকটার মধ্যে আরেকটা কম্পার্টমেন্ট থাকে, ওই কম্পার্টমেন্টের মধ্যে টেপ থাকে, টেপের কম্পার্টমেন্ট দেখছি ওখানে কিছু নাই, কোথাও কোনো চকের কোনো আলামত নাই। সবচেয়ে মজা মানে কি, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তখন আমাদের মাথায় একটা জিনিস আসলো, আমরা দোকান থেকে এক গাদা চক কিনলাম। আচ্ছা, বড় বড় চক কিনে আমরা চকগুলো ভাঙা শুরু করলাম। আচ্ছা, এবং গেস হোয়াট, এটা কিসের আওয়াজ? আমরা যে মট আওয়াজগুলো শুনছি, চক ভাঙার আওয়াজ ছিল। এক্স্যাক্টলি, চক ভাঙার আওয়াজটা শুনছো না রাসেল? জানো না কিরকম? হ্যাঁ, আমি একদম একদম এখন একসাথে যদি তুমি চক যদি মুড়া মানে ধরে ধরে ভাঙতে থাকো, একদম একটা ইউনিক একটা আওয়াজ আছে। দ্যাট ওয়াজ দ্য নয়েজ। আমরা ওই দিন এই আওয়াজটা শুনছি, বাট ওইখানে কোথাও আমরা কোনো চকের আলামত পাই নাই, এই হয় নাই। আমাদের এই জিনিসের পরে এটা যদি অথরিটি জানে ওদের মেরেই ফেলবে, বাট আমরা আবার ব্যাক করছিলাম। আমরা আবার ব্যাক করছি ইনভেস্টিগেট করতে, না আমরা ওই ব্ল্যাকবোর্ডের ওই যে লেখা যেটা আসছে, তখন তো অন্ধকার, আমরা এবার গেছি দিনের বেলা যাওয়ার পরে আমরা পুরা ওখানে খুঁজছি যে কি আছে না আছে, এবং আমরা যে গেছি এটাও গেছি কিন্তু বেশ অনেকদিন পরে, সাথে সাথে আমরা যাইনি। আচ্ছা, ওই সময় বললাম না যে বেশ একটা প্রবলেম হয়েছিল, আমরা ওই মানে গ্রামবাসীরা একটু উত্তেজিত হয়ে গেছিল। তারপরে অন্য ধরনের কানেকশন ইউজ করে আমরা গেছিলাম, এবং আমরা বলছি আমরা এখানে থাকবো না, আমরা জাস্ট 1 ঘন্টার জন্য যাবো। 1 ঘন্টা না, আমরা ছিলাম আলটিমেটলি 3-4 ঘন্টা। এবং ওই ছুটি লেখার যে ছুটি লেখাটা, ওই যে কোথায় আছে কি, মানে যে জায়গায় ইয়ে করা, আমরা আলটিমেটলি যেটা বোঝা গেছে সেটা হচ্ছে যে কেউ যদি ব্ল্যাকবোর্ডের মধ্যে মানে খুব জোরে খামচি দিয়ে যদি ছুটিটা লিখতো, লেখার পরে তারপরে যদি চক দিয়ে যদি ওই জায়গাটা ঘষে, যে জায়গাটাতে গর্ত হয়ে গেছে ওখানে কিন্তু ওই চকের পুরো আটকা যায়। একদম একদম ব্যাপারটা ওরকম। হ্যাঁ, এবং ওরকম। এবং আরেকটা উইয়ার্ড জিনিস আমরা দেখছি, খামচি দিয়ে লেখা ওই বোর্ডের মধ্যেই। আমাদের তো স্টিল ছিল, আমরা তো ভিডিওতে ইয়ে করছি, সো ওই জায়গাটা আমাদের পাই নাই। ওই কথাটা খুবই সিম্পল কথা, কিন্তু খুব স্কেয়ারি লাগছে আমাদের কাছে। সেটা হচ্ছে পানি খাবো, সুন্দর করে লেখা, পানি খাবো। এবং এটা কেন ভয় লাগছে আমরা জানি না, ওইটা দেখে না, দিনের বেলা আমাদের ওইটা দেখে খুব ভয় লাগছে। এবং আমরা যখন এটা নিয়ে আরো ইনভেস্টিগেট করছি, ওখানে না গিয়ে আশেপাশের লোকজনদের সাথে কথা বলে,
বাচ্চাদের আটকে রাখছিল, অনেক বাচ্চা নাকি চিৎকার করছে পানি খাবে, এবং যেই ছেলেটাকে মারছে মানে মারা গেছিল যে বাচ্চা ছেলেটা, ও নাকি পানি পানি বলে অনেক চিৎকার করছিল। না আর বেসিক্যালি বাচ্চারা স্কুলে যদি মজা করেও যদি কিছু লেখে না, তাহলে এই পানি খাবো বা এই টাইপের কিছু লেখে না। এক্স্যাক্টলি, তারা অন্যান্য জিনিস লেখে, পানি খাবাটা খুবই উইয়ার্ড লেগেছে একদম। এবং হাতে এটা একটার উপরে মানে পানিটা ঠিক আছে, বাট খাবো লেখাটা হচ্ছে কি ওই যে একটার উপরে আরেকটা টাইপের, মানে খুব অ্যাজ ইফ খুব কম একটা জায়গার মধ্যে বসে জিনিসটা। এবং সুমন ভাই ছুটি কথাটাও কিন্তু বেশ অদ্ভুত, মানে খুবই অদ্ভুত টাইপের কিন্তু একটা, মানে কেমন যেন একটা মিনিং আছে এটার, মানে মনে হচ্ছে যে কেমন যেন জীবন থেকে ছুটি নিয়ে নিল নাকি, মানে এরকম ধরনের একটা ব্যাপার আছে এটার মধ্যে। ছুটি কথাটা আমার কাছে কিন্তু খুব অদ্ভুত। আমাদের ব্যাপারটা ছিল প্রথম দিকে তো আমরা তখন যেটি পাইতেছি ওইটাই আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছিল, বাট এখন আমরা এরপর আমরা অনেকবার আফসোস করছি যে আমরা যদি এখন যেতাম, এখন যদি আমরা এখানে যেতাম তাহলে সেটা নিয়ে আসতে মানে অনেক সুন্দর মতো আমরা ইনভেস্টিগেশনটা শেষ করে আসতে পারতাম। ইনফ্যাক্ট মানুষজন চেঁচামেচি করতাম, আমরা জানতোই না, আমরা খুব সুন্দরভাবে করতে পারতাম। বাট ওইটা এত সেন্সিটিভ একটা ব্যাপার ছিল, আর একটা বাচ্চা একটা ছেলে মারা গেছে, তো ওইটা এমনি অনেক বেশি। আমরা ইনফ্যাক্ট যেটা আমি প্রথমে এই জন্যই বলে নিছি যে এটা আমাদের প্রথম দিককারই আমরা কিছু জানতাম না, বিকজ আমরা ওই বাচ্চাদের ব্যাপারটা হলে আমরা একটু এসব সেন্সিটিভ ভাবে ডিল করি, অথবা আমরা ডিল করি না, মানে আমরা জানি না হয়তো। আমরা তো প্রায় শেষের দিকে চলে এসেছি। সুমন ভাই, লাস্টে যদি কোনো ঘটনা থাকে বা মানে কিছু যদি আজকে শেয়ার করবো থাকে ঘটনা, আচ্ছা ছোট একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমার এক সিনিয়র ফ্রেন্ড, আমার অনেক সিনিয়র, উনি ঘটনাটা আমাকে বলেছিলেন। আচ্ছা, তাদের বাসা হচ্ছে পুরান ঢাকায়, এবং ওই বাসায় উনি থাকতে হচ্ছে ছাদের উপর একটা ছোট একটা রুমের মধ্যে, এবং রুমটা ছিল প্রচন্ড ছোট, মানে এতই ছোট যে ওখানে একটা সিঙ্গেল বেড বেছানোর পরে অ্যাকচুয়ালি সেরকম কোনো জায়গা ছিল না। আচ্ছা, ওখানে উনি একা ঘুমাতো। আচ্ছা, তা একদিন রাতে ওই চিলেকোঠা টাইপের ওই ঘরটা যেটা, ওখানে সে শুয়ে শুয়ে বই পড়ছে আর কি, আর ওই সময় খুব গরম পড়েছিল, তো ওই ইয়ের দরজাটা একটু হালকা খোলা ছিল, চিলেকোঠার দরজাটা, সো দ্যাট বাতাস আসা যাওয়া করতে পারে। আচ্ছা, সো উনি শুয়ে শুয়ে বই পড়ছে, তো বই পড়ছে এবং তার পিছনে শুয়ে শুয়ে বই পড়ছে, তো সো হঠাৎ করে তার মনে হয়েছে কি যে দরজাটা একটু খোলা, মনে হলো যে ছাদের মধ্যে কেউ একজন তার দরজাটা ক্রস করলো আর কি, লেফট সাইড থেকে রাইট সাইডে কেউ একজন হেঁটে চলে গেল। একটা ফিল হয় না যে কেউ একটা হেঁটে গেল, সে বই পড়তেছে, হঠাৎ করে তাকালোর পর দেখলো যে না কেউ নাই, আবার বই পড়া শুরু করলো, তারপর আবার মনে হলো যে না, আবার বোধহয় রাইট সাইড থেকে আবার লেফট সাইডে কেউ হেঁটে চলে গেল। আচ্ছা, এরকম দু একবার হওয়ার পর তারপর সে একটু টেনশনে পড়ে গেছে তখন। আর রুমটা এতই ছোট যে বিছানার যেখানে পা থাকে, পায়ের পরে হচ্ছে দরজাটা, সো পা দিয়ে ঠেলা দিলে দরজাটা পুরোপুরি খুলে যায় আর কি। আচ্ছা, তখন সে পা দিয়ে ঠেলা দিয়ে দরজাটা খুললো, সে শুয়ে আছে ওখানে। ফার্স্টে মনে করলো যে ওই ছাদে হয়তো বা কেউ এসেছে আর কি, এরকম একটা কিছু। আর বাসাটার আবার হাফ তারা সেল করে দিয়েছিল, সো বাকি হাফে অন্যরা থাকে আর কি, সো ওদেরও কেউ থাকতে পারে এরকম। কিছুক্ষণ পরে সেই বই পড়ছে, এবার সে স্পষ্ট দেখলো যে আবার এক সাইড থেকে আরেক সাইডে একটা মহিলা, এবং পুরো কালো শাড়ি, কালো ব্লাউজ পরা, মানে পুরোপুরি কালো কাপড় পরা একটা মহিলা আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে, এবং চুলগুলা খোলা এবং অনেক লম্বা চুল। এটা দেখেই সে সাথে সাথে তখন ভয় পেয়েছে এখানে, ওদের যেই বাসার হাফ যাদের কাছে সেল করে দিয়েছে, ওদের এখানে এরকম কোন মহিলা থাকে না, ওদের সবাইকে তারা চিনে খুব ভালো করে, মানে সেটাই একদম। তখন সে ভয় পেল, এবং ওই তার বিছানার নিচে একটা ইয়ে টাইপের ছিল, ওই ছুরি টাইপের একটা জিনিস ছিল বড়। ওই সময় ওই পুরান ঢাকার ওই জায়গাটা খুব ডাকাতি হতো তখন, ওই যে সবাই প্রোটেকশনের জন্য ফায়ার আর্মস আর কেউ রাখতে পারে না লিগালি, সো এই টাইপের জিনিসপত্র রাখতো, যে হাতে কাছে মানে প্রাথমিক ভাবে ওটা খাটের তলেই ছিল। সাথে সাথে সে ওটা ধরেছে, মানে সেটা মানে তখন সে ভয় পেয়েছে যে এটা কি হচ্ছে, এরকম তো হওয়ার কথা না। আস্তে করে সে উঠে আস্তে করে ছাদে যায়, এবং ছাদে গিয়ে দেখে রেলিং এর কাছে, মানে পাশের বাসার দিকে ওই মানে তার পিঠটা দেখতে পাচ্ছে মহিলাটার, ব্যাক সাইডটা, যে একটা মহিলা দাঁড়ানো, লম্বা চুল এবং কালো কাপড় পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে। সে তখন মানে ওই সময় মানে তার তো মাথাটা খারাপ যে এই রাত্রেবেলা এখানে একটা মেয়ে দাঁড়ায় আছে, এবং এটা পুরাই তার কাছে অস্বাভাবিক। এবং সে আস্তে করে ওই ছুরিটা নিয়ে, ছুরি মানে কি বড় চাপাতি টাইপের একটা কিছু ছিল, সামনে লাগবে আমার ঠিক মনে নাই, সে হাত গুটিয়ে পিছন দিকে হাতটা নিয়ে ওটা আস্তে আস্তে সামনে গিয়েছে, গিয়ে বললো যে এই যে আপনি এখানে কি করতেছেন, মানে জিজ্ঞেস করছে।
এবং মহিলা কোনো কথা বলে না। তারপরে সেকেন্ড টাইম যখন জিজ্ঞেস করছে তখন মহিলা আস্তে থেকে ঘুরছে তার দিকে, ঘুরে বলে কি যে জানেন আমার না অনেক কষ্ট। এটা শুনে ও তো সে জাস্ট চাপাতি বা চুরি যেটি ছিল ওটা রেডি, জাস্ট হাতটা উঠাবে আর কি, এখন ওকে স্ট্যাপ করবে, মানে কিছু একটা অ্যাটাক করবে আর কি, বিকজ মনে হচ্ছে যে। এবং তার সেকেন্ড টাইম আবার বলতেছে কি যে আমার না অনেক কষ্ট। সেকেন্ড টাইম যখন বলছে তখন সে ডিসাইডেড এখন কিছু করবে। সাথে সাথে হঠাৎ করে দেখে যে পিছন দিকে যেন চিৎকার করে একটা নাম ধরে ডাক দিল। মেয়েটা ঘুরলো, বললো যে তুমি এখানে কি করতেছো, তাড়াতাড়ি নিচে চলো। দেখলো যে ওদের যে হাফ বাসা যে ভাড়া দিয়েছিল ওই বাসায় একটা ছেলে থাকতো, সে ডেকে নিয়ে যাচ্ছে। তখন বললো যে কি ব্যাপার কি, তখন ওই মেয়েটাকে আবার ধরে নিয়ে গেল। তারপর বললো যে অ্যাকচুয়ালি এই মহিলার হাজবেন্ড মারা গিয়েছে 1 বছর আগে। আচ্ছা, উনি একটা পাগল টাইপের, আজকে ডেথ অ্যানিভার্সারি, তো ওরা গ্রামে থাকে, ওকে নিয়ে এসেছে ঢাকায় ট্রিটমেন্টের জন্য। তো এই ডেথ অ্যানিভার্সারি সে কালো কাপড় পরে এই শোক দিবস পালন করে, এবং মেয়েটা একটু পাগল টাইপের, মানে মেন্টালি পুরোপুরি ঠিক নেই আর কি। আচ্ছা, ও না বুঝে ছাদে চলে গিয়েছিল, মানে ছাদে অ্যাকচুয়ালি ওদের আসা অফ লিমিট, ওরা আসবো না, বাট চলে গিয়েছিল। এবং আমার ওই সিনিয়র ভাই যে ফ্রেন্ড, উনি বলেছে যে থ্যাংক গড আমি জাস্ট আর কয়েক সেকেন্ড দেরি হলে হয়তো আমি খুব ভয়ঙ্কর একটা কাজ করে ফেলতাম না জেনে। এটা কোনো ভূতের গল্প না, এটা একটা ভয়ের গল্প অ্যাকচুয়ালি। আমার কাছে মানে যথেষ্ট ভয় লেগেছে, ইন্টারেস্টিং ছিল খুব। সো আমরা কি এখন একটু ঘটনায় যাব? ওকে, হ্যাঁ, ঘটনায় যাওয়া যেতেই পারে। আজকে যেই ওকে, আমি এটা একটু আগের থেকে শুরু করতে হবে। একদম একদম প্লিজ। সো ব্যাপারটা হচ্ছে যে হয়তোবা এই ঘটনার কিছু কিছু জিনিস এর আগে আমরা বলেছি, বাট পুরো জিনিসটা বোঝানোর জন্য আমাদের প্রথম থেকে শুরু করতে। সেটা হচ্ছে এটা প্রায় 4 বছর আগের কথা বোধ হয়। তখনও আমরা অফিসিয়ালি ভৌতিস নামে আমরা কিছু করিনি আর কি। আচ্ছা, সো আমি গিয়েছিলাম একটা অ্যাডের শুটিং ছিল। ওই অ্যাডের মিউজিকের কিছুটা দায়িত্ব আমার ছিল আর কি। সো ওটা শুটিং হবে ঢাকার বাইরে। সো ওখানে আমি শুটিং চলছিল, তো আমি গিয়েছিলাম যে শুটিং দেখতে, প্লাস একটু ঘুরে আসা হবে ঢাকার বাইরে। ওকে, তো ওখানে যাওয়ার পরে আমি তো যেখানে যাই ওখানে একটু জিজ্ঞেস করি যে কোনো ব্যাপার আছে কিনা। সো দুজন আমাকে বললো যে একটা বাসা আছে, এই বাসাতে একটু সমস্যা হয়, বাসাটা এখন একা মানে খালি পড়ে আছে, বাসাটা কেউ থাকে না। সো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওই বাসায় যদি যাওয়া যায় তাহলে খুব ভালো হয়, রাতে যাব। আচ্ছা, তখন ওরা আবার ম্যানেজ করলো যে ওই বাসায় একটা কেয়ারটেকার থাকে, বাট বাসার ভিতরে থাকে না, ওই বাউন্ডারি ওয়ালের মধ্যেই ছোট আরেকটা সার্ভেন্ট করার টেবিল বাইরের দিকে আছে, ওখানে থাকে। বাট বাসার মানে বিল্ডিংটার পুরোপুরি লকড, ওখানে কেউ ঢুকে না, বেরো হয় না। সো ওর কেয়ারটেকারের সাথে কথা বলে রাজি করানো গেল যে হ্যাঁ যাবো। সো তখন হচ্ছিল যে তখন ওই যেটা বলছিলাম যে তখন ভৌতিস্ট হয় নাই, আমি এই জন্য বললাম যেটা আগের থেকে বলতে হবে, বিকজ ভৌতিস্ট পর এটার সাথে ভয়ঙ্করভাবে ইনভলভ হয়। সো তখন আমি গিয়েছিলাম একা, এবং ওই যে শুটিং যে ক্রু ছিল ওখানে আরেকটা ছেলে ছিল, আরো 2 জনকে আমি নিয়ে আমরা 3 জন ওই বাসায় যাই আর কি। আচ্ছা, সো ওই বাসায় যাওয়ার পরে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাসায় ঢোকার পরে কেয়ারটেকার বললো যে দরজা খুলে দিচ্ছে বিল্ডিং এর। সো বিল্ডিং এর দরজাটা খুলে দেওয়ার পরে বললো যে আপনারা যান। আমি বললাম যে না, আপনি আমাদের সাথে চলেন, আমরা দেখি, বাসাটা চিনি না তো, দোতলা একটা পুরনো একটা বাসা। আচ্ছা, তখন বললো যে না আমি যাবো না, আমার এতটুকুই, আমি যাই না। মানে কেয়ারটেকারও রাতে ওই বাসায় ঢুকতে ভয় পায়, এরকম একটা ব্যাপার। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি ভয় পান তাহলে আপনি এখানে আছেন কেন? বলে যে না এখানে কিছু হয় না, আমি যে মানে ওটা হচ্ছে বিল্ডিং এর বাউন্ডারি ওয়ালের মধ্যে কিন্তু একটু দূরে। আচ্ছা, বাসাটার পিছনে জঙ্গল আছে, সামনেও জঙ্গল টঙ্গল আগাছা টাগাছা, মানে বিশাল বড় একটা জায়গা নিয়ে বাসাটা। তো ওই বাসায় গেলাম, যাওয়ার পরে ওখানে বেশ কিছুক্ষণ ছিলাম। আচ্ছা, ঢোকার 15 মিনিটও যায় নাই, আমাদের 3 জনের মধ্যে একজন হঠাৎ করে বললো যে শোন ভাই আমার ভালো লাগছে না, আমার আবার কালকে কাজ আছে, আমি চলে যাই। আমি বললাম যে ঠিক আছে তুমি তাহলে যাও, অসুবিধা নাই। সে তখন বের হয়ে চলে গেল। বললাম যে বাইরে গাড়ি রাখা আছে, তুমি গাড়ি করে তোমার হোটেলে তোমাকে নামাই দিয়ে আবার ইয়ে করবে, আবার ফিরে আসবে, আমরা পরে যাবো। সো ও চলে গেল তখন। সো ও চলে যাওয়ার পরে তারপরে যেটা হলো যে আমরা ওখানে আছি বেশ কিছুক্ষণ, আমি আর একটা ছেলে, আমরা 2 জনই। পুরো বাসাটা খালি, আমরা একতলায় ঘোরাঘুরি করছি, একটা রুমের মধ্যে গেলাম, একটা করে রুমের মধ্যে যাচ্ছি, বাট এভরিথিং ওয়াজ নর্মাল আর কি। মানে একটা অ্যাবান্ডন পরিত্যক্ত একটা বাসা, একটা ইলেকট্রিসিটি নাই, ধুলো চারিদিকে, এরকম একটা অবস্থা। যেতে যেতে যেটা হলো যে হঠাৎ করে কিচেন টাইপের একটা জিনিস ছিল, ওটার পাশে একটা রুম ছিল। ওই রুমটাতে ঢোকার সাথে সাথেই মানে আমার একটু গা ছমছম করা শুরু করলো, একটু
কেমন জানি লাগছে আর কি। আচ্ছা, কেমন জানি লাগছিল। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঘুরতে ঘুরতে দোতলায় গেলাম। দোতলায় গিয়ে দোতলার রুম টুমের মধ্যে ঘুরতে ঘুরতে দোতলাতেও একটা রুমে কোনা লাস্ট মাথায় একটা রুম, অ্যাকচুয়ালি লাস্ট মাথায় না, ফার্স্ট রুমটা, মানে সিঁড়ি দিয়ে ওঠার পর বাম দিকে একটা রুম ছিল। ওই রুমটাতে ঢোকার পরও সেম একটা ফিলিং হলো আর কি। আমি তখনও জিনিসগুলো ইগনোর করতেছি আর কি। করতে করতে আমরা ছাদে গেলাম। ছাদে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আবার নিচে আসলাম। নিচে আসার পর আমরা দুজন ছিলাম। দুজনের আমার সাথে যে ছিল ওকে বললাম যে একটা কাজ করি, আমরা এখন লেটস স্প্লিট আপ, আমরা আলাদা হয়ে যাই। তুমি নিচে ওই রুমে থাকবা আর আমি দোতলার এই রুমে থাকবো, আমরা আলাদা থাকবো, আচ্ছা, দেখি কিছু হয় কিনা। সো ও নিচে যেতে না যেতেই, আমার ঘটনাটা তো অনেক আগে ঘটেছিল, আমার ছাড়া মনে আছে, বাট যতটুকু মনে আছে আমি স্টোরিগুলো বলছি। হঠাৎ করে কোনো একটা সময় আমরা একটা আওয়াজ পেলাম। আওয়াজটা বেশ, আচ্ছা, আমার হাতে একটা হ্যান্ডিক্যাম ছিল। আচ্ছা, হ্যাঁ, এবং আমাদের কাছে দুটো ওয়াকি টকি ছিল। এটা হচ্ছে ওই যে শুটিং ক্রু এর ওয়াকি টকি আর কি, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করার জন্য। আর আমার কাছে, আর ওই ছেলেটার কাছে একটা টর্চ লাইট ছিল, যে পেন্সিল টর্চ গুলো হয় ছোট, ওরকম ছোট। আর আমার কাছে ঠিক টর্চ লাইট ছিল না, আমার কাছে ছিল আমার কিরিং এর সাথে একটা লাইট জ্বলে, এলইডি লাইট। হ্যাঁ, আচ্ছা, এইটাই আমার কাছে, আর কিছু নাই। তখন তো অ্যাকচুয়ালি টিমও ছিল না, তখন তো খুব আনপ্রফেশনাল ছিলাম, জাস্ট হুটহাট করে চলে একদম শখ করে বা একদম শখের বসে যাওয়া। ওরকম একটা অবস্থায় হঠাৎ করে একটা আওয়াজ পেলাম আমরা। আওয়াজটা হচ্ছে ইয়ে থেকে, কি বলে, ওই মনে হলো যে ছাদ থেকে এসেছে। আচ্ছা, এবং বেশ বিকৃত টাইপ, মানে আওয়াজটা আমি ঠিক বোঝাতে পারবো না। এটা হচ্ছে বিড়াল কাঁদে না মাঝে মাঝে, মানুষ টাইপের বিড়াল একদম মনে হয় যে পুরোপুরি মানুষের মতো করে শব্দ করছে একদম। ওই আওয়াজটাই যদি এরকম করা হয় যে বিড়ালটা কাঁদার চেষ্টা করছে, কিন্তু ওর গলা আমি চাপ দিয়ে ধরে রাখছি আর কি, মানে গলা দিয়ে আওয়াজটা আসছে না, মানে বারবার আটকে যাচ্ছে, মানে আওয়াজটা বেশ বিকৃত, বেশ ভয়ঙ্কর। আমার কাছে ইয়ে ছিল তখন, তো আমাদের ওই যে ইএমএফ এগুলো কিছু ছিল না, বাট আমার কাছে যে হ্যান্ডিক্যাম ছিল, ওই হ্যান্ডিক্যামের মধ্যে ওই অডিওটা আছে আমাদের কাছে, ওই আওয়াজটা এখন আছে। হ্যাঁ, সো আওয়াজটা শোনার সাথে সাথে আমরা মনে হলো যে এটা ছাদ থেকে আসছে। তখন আমরা দৌড় দিয়ে ছাদে যাই। তখন আমরা স্প্লিট হইনি, ছাদে গেলাম। ছাদে যাওয়ার পরে তো ওই টর্চ তো নাই, যে পেন্সিল টর্চ দিয়ে কম আলো হয়, অল্প একটা, ওর মধ্যে ছাদের মধ্যে আমরা ঘুরতেছি। ছাদে কোনো রেলিংও নাই, এদিকে ঘুরি ওইদিকে ঘুরি, কোথাও কোনো আওয়াজ পাচ্ছি না। ছাদে থাকার অবস্থাতে সাথে সাথে মনে হলো যে নিচে আওয়াজটা হচ্ছে। তখন আমরা দৌড়ে আবার নিচে যাই। নিচে আসি, নিচে আসার পরে কিছুক্ষণ থাকার পরে দেখলাম যে না, কোনো কিছুই বুঝতেছি না। তখন আমরা বললাম ঠিক আছে, এবার আমরা আলাদা হই। এর আগে একটা ছোট ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে দোতলার যে রুমটা ছিল, ওই রুমে একটা ক্লোজেট ছিল। এই ক্লোজেটটা আমরা টেনে খোলার চেষ্টা করছিলাম, বাট ওটা খুলছিল না কোনো একটা কারণে, মানে অনেকদিন ধরে পড়ে আছে, তো জ্যাম হয়েছিল। আমরা যখন নিচে গেলাম, নিচে যাওয়ার পর দেখলাম যে একটা কিচেনের পাশে একটা রুম, ওই রুমের মধ্যে একটা ছোট একটা ভাঙ্গা একটা টেবিল, মানে পায়াটাও নাই, মানে ধ্বংসস্তূপ টাইপের। ওটার উপর কিছু সাদা সুতা টাইপের, বেনি করা টাইপের একটা উইয়ার্ড একটা জিনিস, মানে আমরা ঠিক বুঝতে পারছিলাম যে এটা কি, মানে পুরো ধুলায় ময়লা অবস্থা, বাট সাদা সুতা আর কি বোঝা যাচ্ছিল। তো ওটা আমি দেখে বলছি এটা কি। এই জিনিসগুলো আবার আমাদের ক্যামেরাতে আছে, সবকিছু ভিডিওতে আছে। আচ্ছা, খুবই আনপ্রফেশনাল ভিডিও, বাট আমাদের কাছে আছে। এনিওয়েজ, তো ওটা আমরা তখন পাত্তা দিইনি। আমি তখন বললাম তুমি এখানে থাকো, আমি উপরে যাই বলে আমি উপরে চলে গেছি। উপরে যখন আমরা চলে আসছি, উপরে চলে আসার পরে ওখানে বসে আছি বেশ কিছুক্ষণ, দোতলায় আমি, আর একতলায়। হঠাৎ করে একটা ধূপ করে একটা আওয়াজ পেলাম। আওয়াজ পাওয়ার সাথে সাথে মনে হলো যে আওয়াজটা নিচ থেকে। আমি আবার দৌড়ে নিচে যাওয়া শুরু করছি। আমি যখন সিঁড়ির কাছে আসছি, দেখছি ওই ছেলেটা আবার দৌড়ে উপরে আসতেছে। আমি বললাম যে আওয়াজ শুনছো? তখন বলতেছে না, আওয়াজ তো উপরে হয়েছে। আমি আরো শুনে ভয় পেয়ে গেলাম, আমি দৌড়ে আসছি। ও মাই গড, মানে দুজন দুই জায়গায় শুনছেন? আমি বলি না, আওয়াজ আমি নিচে শুনছি। এরকম এইটা নিয়ে আমরা আর্গুমেন্ট করতে করতে ইমরান হঠাৎ, মানে আমার সাথে যে ছিল, ওর নাম জানতে অসুবিধা নেই, অনেক ইমরান। তো ও হঠাৎ করে আমার দিকে, এয়ারটেল ইমরান, হোয়াটসঅ্যাপে যে আছে হোয়াটসঅ্যাপের ইমরান। আচ্ছা, আমার কাছে এই মাত্র একটা SMS এসেছে, এটা আমার, মানে কি স্টোরি শোনান আপনারা। এখন তো আমার
টয়লেটে যেতেও ভয় লাগছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওকে। আচ্ছা তাহলে আমি যখন SMS এর প্রসঙ্গ আসলে আমি একটা ছোট্ট কোশ্চেন করবো, সেটা আমার খুব জানতে ইচ্ছে করলো যে আপনারা যখন ইনভেস্টিগেশনে যান সে সময় কোন সময় সিদ্ধান্ত নেন বেসিক্যালি যে আপনারা আলাদা হয়ে যাবেন? না আমাদের ইনভেস্টিগেশনের একটা পার্ট আছে, আমরা তিনজনই মিউজিশিয়ান, তো আমরা পার্টটার নাম দিয়েছি সোলো সেশন। সোলো সেশনের ব্যাপারটা হচ্ছে যে আমরা তিনজনের মধ্যে যে কোনো একজন সোলো হ্যাঁ একটা ওই স্পেসিফিক জায়গায় থাকবে, ওখানে 2 ঘন্টা থাকবে। সে যখন 2 ঘন্টা থাকে তখন সেই সাকিব গেল, তখন আমি আর জিবরান আমাদের যে বেস স্টেশনটা বানাই ওখানে আমরা ওয়েট করি। আচ্ছা 2 ঘন্টা পরে সে আসার পরে হয়তো আমি গেলাম 2 ঘন্টা, তারপর হয়তো জিবরান গেল 2 ঘন্টা, এইভাবে আমরা কাটাই আর কি। এই সময়টা তো সবচেয়ে ভয়ঙ্কর। এই সময়টা সলো বাজাতে এমনি সবাই খুব পছন্দ করে। এই সময়টা এটা আমরা সবসময় করি না, এটা করি যখন দেখছি যে কিছু মশার কামড় ছাড়া কিছু হচ্ছে না। আচ্ছা কিন্তু আমরা জানি যে এখানে মানে আসলে না সুফল ভাই কিছু ফিল করছে, তো আমার ঘরের উপরে এরকম অনেক কিছু হচ্ছে, বাট নাথিং ইজ হ্যাপেনিং, তখন আমরা এই এক্সট্রিম জিনিসটা করি। হ্যাঁ এবং এই এক্সট্রিম জিনিসটা করতে গিয়ে আমাদের সিলেট বিভাগের একটা টি এস্টেটে ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি একটা এক্সট্রিম জিনিস হয়েছিল, যেটা আমরা এখন বলছি না। ওটা মোস্ট প্রবাবলি আমাদের সেকেন্ড এপিসোড হবে, রাইট? ভিডিও তো দেখছি আমরা ডেফিনেটলি, অবশ্যই ভিডিওতে থাকবে। ওটা ভয়ঙ্কর জিনিস হয়েছিল সোলো সেশনে গিয়ে। আচ্ছা সোলো বাজানো হয়নি অনেক। তো এনিওয়েজ গল্পে ফিরে যাই প্লিজ। তারপরে যেটা হলো যে ইমরান হঠাৎ করে আমার দিকে সে কেমন যেন একটা ব্ল্যাঙ্ক একটা লুক দিয়ে তাকিয়ে আছে। আমি বললাম যে কি হয়েছে, তখন সে আস্তে আস্তে করে হাতটা উঠালো, আঙ্গুল উঠাতেছে আমার দিকে। আমি বললাম যে কি ব্যাপার, আমি তখন রিয়েলাইজ করলাম যে অ্যাকচুয়ালি আমার পিছনে কিছু একটা হচ্ছে, সে কথা বলতে পারতেছে না, সে আঙ্গুল তুলে বলতে মানে জাস্ট দেখাই দিচ্ছে কিছু একটা। আমি ঘুরছি, ঘোরার সাথে সাথে আমি দেখলাম কিছু নাই। আমি ইমরান কিছু নাই, তুমি কি বলতেছো, কি হয়েছে তোমার? বলে যে না আমি কিছু একটা দেখছি। বলে যে কি মানে কি দেখছো? তখন বললো যে ওই যে কোনার যেই রুমটা আমার কাছে একটু লাগছিল, যে রুমটা একটু মনে হচ্ছে কিছু একটা আছে বা এরকম কোন একটা সমস্যা হবে, অ্যাকর্ডিং টু হিম, যে ওইখানে সে কাউকে ঢুকতে দেখছে। আচ্ছা মানে দরজার ওইখানে উকি দিতেছে বা এটা ব্যাপারটা কিছু দেখছে। আমরা সাথে সাথে ঘুরে ওই রুমে গেছি। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এটা সবচেয়ে ইন্টারেস্টিং, এরপরে এনিওয়েজ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা ধরে ওই রুমের মধ্যে ঢুকে আমরা ফার্স্ট জিনিসটা আবিষ্কার করলাম, সেটা হচ্ছে ক্লোজেটটা খোলা। কিন্তু টেনে খোলা যাচ্ছিল না, আপনি 2টা পাল্লা প্রচন্ড টাইট ছিল, কাঠের পাল্লা প্রচন্ড টাইট ছিল এবং খোলা। এবং তখন আমাদের এক্সপ্লেনেশনটা সাথে সাথে আমি যে এক্সপ্লেনেশনটা দিয়েছি, আমরা অনেক পুরানো একটা বাসার একটা ক্লোজেট যেটা মানে লক হয়ে গেছে, অনেক টানাটানি করেছি তো, সো লুজ হয়ে গিয়েছিল, তারপরে কোনো কারণে এটা জাস্ট অটোমেটিক খুলে গেছে আর কি। এরকম একটা এক্সপ্লেনেশন ছিল। ক্লোজেটটা খোলা এবং তারপরে ক্লোজেটের ভিতরে আমরা টর্চ মারলাম, মারার পরে আমরা একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে মুরগির কাটা পা আছে না, মুরগি জবাই দেওয়ার পরে আলাদা করে পা গুলো কেটে ফেলে দেয়, একটা কাটা পা। এটা আমাদের ভিডিওতে আছে এবং জিনিসটা কঙ্কাল টাইপের হয়ে গেছে, মানে জিনিসটা পুরোপুরি মানে তখন চামড়া টামড়া টাইপের আছে, কিন্তু আবার অনেক শুকিয়ে গেছে জিনিসটা, মানে মামির মতো। হ্যাঁ একটু ওই ধরনের একটা ব্যাপার। এটা দেখার সাথে সাথে আমার মাথায় সাথে সাথে অনেক কিছু হিট করছে, যে একদম যে কিছু একটা ব্যাপার আছে আর কি। তখন এই যে সুতা, এই যে সাদা বেনি করা সুতা, মুরগির কাটা পা এবং আরেকটা জিনিস, আরো কিছু সাইন, এই সবকিছু হচ্ছে এক ধরনের ডেভিল ওয়ার্শিপ, শয়তানের পূজা করল, মানে অ্যাকর্ডিং টু রিচুয়ালের মধ্যে পড়ে। এটা হচ্ছে সাউথ আমেরিকাতে সান্তারিয়া নামে একটা ডেভিল ওয়ার্শিপ টাইপের একটা জিনিস হয়, ওটার মধ্যে এই এলিমেন্ট গুলো থাকে। সাথে সাথে আমাকে হিট করছে যে আমি বোধহয় কিছু একটা একতলায় দেখছিলাম। আচ্ছা আমরা দৌড়ে তখন নিচে যাই। আচ্ছা আমার কাছে খুব উইয়ার্ড লাগছিল একটা জিনিস, সেটা হচ্ছে যে বাসাটা যখন ঢুকছিলাম, ঢোকার সময় যে মেইন দরজাটা, কাঠের দরজা, ওই দরজা দিয়ে ঢুকলেই বাসার রুমটা হচ্ছে গোল, হ্যাঁ একটু গোল শেপের, তারপর হচ্ছে প্যাসেজ, বাট বাসাটা গোল না, অ্যাকচুয়ালি একটু একটা শেপ আছে, শেপটা হচ্ছে পেন্টাগন শেপ। হ্যাঁ আচ্ছা পেন্টাগন বিল্ডিং আছে না, ওরকম একটা শেপ ওই রুমটার। আচ্ছা ওই রুমে গেলাম এবং গিয়ে যেটা চিন্তা করছিলাম তাই, আমরা ফ্লোরে দেখি একটা পেন্টাগ্রাম আঁকা, এবং পেন্টাগ্রামটা তার মানে রেগুলার প্র্যাকটিস করতো ওখানে পেন্টাগ্রাম আঁকা, এবং আঁকা মানে কি কেউ হাত দিয়ে আঁকে নাই, বাসাটার ফ্লোরটা আমরা ডিজাইন্ড। ছোটবেলায় পুরান ঢাকায় কিছু বাসা দেখা যেত কালো পাথর দিয়ে ফুলের মতন ডিজাইন থাকতো, এখানে একটা পেন্টাগ্রাম একটা আঁকা। এবং সাথে সাথে আমার সাথে যে ছিল ও বলে যে শোন ভাই দেখেন রুমটার শেপটা আর এটা দেখেন। আমি বললাম যে হ্যাঁ 5 কোণায় 5 জন বসবে, মাঝখানে ব্যাফমেটটা থাকবে, মানে
যেটা বলে দেয় বা যে জিনিসটা করে আর কি। এবং তখন হঠাৎ করে ভয় লাগা শুরু করলো এবং প্রচন্ড কেমন জানি অস্বস্তি লাগা শুরু করলো, ঘাড়ের উপরে প্রেশার, এইটাই অবস্থা। তখন আমরা ডিসিশন নিতে পারছি না কি করবো। আমি বললাম যে অসুবিধা নাই, আমরা এটা জাস্ট ফাইন্ড আউট করছি, সো তুমি তোমার রুমে চলে যাও, ওই যে কিচেনের পাশের রুমটাতে, আমি আবার দোতলা যাই, আমরা আবার আলাদা হই। বলে আমি আবার উপরে চলে গেলাম, ও নিচে। আমরা অনেকক্ষণ বসে আছি, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, মানে বিরক্ত, আবার গরম ওই সময়, ঘামতেছি। এরকম একটা সময় হঠাৎ করে আবার একটু ভয়ও লাগছে। এরকম সময় আমি ওয়াকি টকিতে আমার ফ্রেন্ডটাকে বলতেছি যে আচ্ছা তুমি তো কিচেনে, ফাইজলামি করতেছি আর কি ভয় তাড়ানোর জন্য, যে তুমি তো কিচেনের পাশে আসো, দেখো তো কিচেনে খাওয়াটাও আছে নাকি, খিদে লাগছে, ফ্রাইড চিকেন থাকলে ভালো হয়। এটা আমি ফাইজলামি এই কথাটা বলতেছিলাম। আমার কিন্তু ভিডিও ক্যামেরা অন করা। এই কথাটা বলতেছি, কথাটা শেষও হয় নাই, মানে বিকট একটা শব্দটা কিরকম আমি বলি, ছোটবেলায় আমরা স্কুলে হলুদ রঙের একটা স্কেল নিয়ে যেতাম, পাশে স্টিল লাগানো, একদম সোনালী রঙের স্টিল, হ্যাঁ, এই স্কেলটা দিয়ে যদি ওই যে কাঠের টেবিলের মধ্যে বাড়ি দিলে একটা টাস করে একটা আওয়াজ হতো, একদম ওই ধরনের একটা আওয়াজ, উচ্চারণ অনেক জোরে। ঠিক আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমার ঠিক পায়ের গোড়ালির পিছনে 1 ফিট পিছনে হবে, এরকম একটা আওয়াজ। মনে হলো কি যে কেউ একজন কিছু একটা দিয়ে বাড়ি দিয়েছে ফ্লোরের মধ্যে। আমি তখন দোতলায়, আমার ওই রুমে কেউ নাই, পাশে জানালা, কেউ আসতে পারবে না। আমি যেখানে দাঁড়ায় আছি আমার ঠিক 1 ফিট পিছনে মনে হচ্ছে যে ভয়ঙ্কর রকম একটা শব্দ হয়েছে। আচ্ছা, আমি ভয়ে ঘুরছি। আমি যখন ঘুরছি আমার ডান হাতে ক্যামেরা ছিল, তো ক্যামেরা আমার সামনে, ডান হাত, আমি পিছনে ঘুরছি ওই ছোট্ট লাইটটা নিয়ে আর কি। আমি দেখতেছি কিছু নাই, এবং কিছু যখন নাই তখন আমি ভয় পেয়েছি। তখন আমি বলছি সামথিং ইজ ভেরি রং, এবং আমি তখন ফিল করতেছি সামথিং ইজ, মানে something very bad is inside this house, very evil, এরকম লাগছে তখন আমার কাছে। তখন আমি সাথে সাথে ওই আওয়াজ, ওই ছেলেও শুনছে, সে দৌড়ে উপরে আসছে, আমি দৌড়ে মাঝামাঝি আবার মিট করে বলছি যে এক্ষুনি চলো, আমাদের বের হয়ে যেতে হবে, এখানে থাকা যাবে না, বিকজ এখন কিছু একটা হইতেছে এখানে, বিকজ আমি ফিল করতেছি খুব বাজে। এই যে তুমি দেখতেছো বোধহয় এখন আমার সামনে, আমার কিন্তু বাম্পস হয়েছে এখন, আমি বলতে বলতে আমার লোম খারাপ হয়ে গেছে এখন, বিকজ ওই ফিলিংটা আমার সারা জীবন মনে থাকবে। ওই সময় মনে হচ্ছিল কি যে খুব খারাপ একটা কিছু আমাদের আশেপাশে, মানে খুবই খারাপ। ওইখান থেকে আমরা চলে আসি, আমরা ওই দিন চলে আসি, আমরা 3.25 ঘন্টার মতন ওই বাসায় ছিলাম আর কি। বাসা থেকে আমরা চলে আসি, আমরা হোটেলে যাই। হোটেলে যাওয়ার পরে সকালবেলা আমাকে একজন ঘুম থেকে উঠায়, উঠানোর পরে বলে যে এই তুমি ঠিক আছো? আমি বললাম যে হ্যাঁ আমি ঠিক আছি। কেন? বলে যে আমার সাথে যে গেছিল তার কথা বলতেছে যে ওর তো অনেক জ্বর। আমি বললাম যে তাই নাকি, বোধহয় ভয়টাই পাইছে। বলে যে হ্যাঁ হইতে পারে, তোমরা কোথায় গেছিলে কি করছো আল্লাহ জানে, বাট মানে আমাদের ডিরেক্টর বলতেছিল এক্চুয়ালি গাজী শুভ্র ছিল, শুভ্র ভাই। ও আচ্ছা, হ্যাঁ উনি ছিল। উনি আমার বলতেছে যে কি করছো না করছো। আমি ওনার সাথে কথা বলতেছি বিছানার মধ্যে বসে, কথা বলতে বলতে আমি বিছানায় ঠাস করে পড়ে গেছি। ও মাই গড। তো পড়ে গেছি, তখন বলছে কি ছিল, আমি বলছি তুমি ঠিক আছো? আমি তো ঠিকই আছি। তখন আমার গায়ে হাত দিয়ে বলে কি তুমি মোটেও ঠিক নাই। এন্ড গেস হোয়াট, ওর 104 ডিগ্রির মতন বোধহয় জ্বর উঠছিল, ও বমি টমি করতেছিল, আর আমার 102-1.5 ডিগ্রি জ্বর। মানে আপনি ঠিক ওই দিকে যাচ্ছেন। আমি বুঝিও নাই যে আমি অসুস্থ। আমার ঘুম থেকে উঠেছে, তো আমি তখন মানে জাস্ট ঘুম থেকে উঠছি, কয়েক ঘন্টা ঘুমাইছি, আমি বুঝতে পারিনি। আমরা দুজনেই অসুস্থ হয়ে যাই, এবং ওইখান থেকে আমরা তারপরে ব্যাক করি। হ্যাঁ, সো এই গল্প আমি অনেককে বলছি, এই তখনও ভৌতিস নাম হয় নাই। এই সাকিব জিবরানের আসছে, এদের আমি অনেকবার বলছি যে এটাই, এবং আমি বলছি আমার কাছে ভিডিও ফুটেজটা আছে। ও আমি আমাদের কাছে যে ফুটেজ ছিল ওটা আমি শুভ্রভাইরে দিয়ে দিয়েছিলাম যে আপনি এটা রেড ডটের মধ্যে রেখে দেন, লুকায় রেখে দেন, এটা কারো দেখানোর দরকার নেই, সামথিং ইজ ভেরি রং, এটা আমরা পরে যখন দরকার হবে দেখবো। আপাতত আমার একটা লো রেজলিউশন একটা ভার্সন আমার দেন, যেটা আমি আমার ল্যাপটপে রাখবো আর কি। আচ্ছা, ওটা মাঝে মাঝে দেখতাম, আওয়াজটা শুনতাম, পরে ওই আওয়াজটা যেগুলো শোনা যেত, তো ভিডিওটা মাঝে মধ্যে আমি অনেককে দেখাইছি, অনেক মিউজিশিয়ানদেরও দেখাইছি। সাকিব জীবন দেখছে। একদিন আমি করলাম কি, ওইটা একটা ভালো রেজলিউশন আমি রেড ডট থেকে আমি আবার কপি করলাম। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে ওই ঘটনার মানে প্রায় 1 বছর পর, 1-1.5 বছর পরের কথা। হ্যাঁ, তখন হচ্ছে আমরা ভৌতিস্ট, তখন কি আমরা নাম দিছি? তখনও নাম দিই, তখন ভৌতিস্ট নামটা হয়নি। বাট আমরা মোটামুটি ডিসাইডেড যে সাকিবও তখন ফ্রি বলছে যে আমি আছি এবং জীবনের ফ্রি আছে, সো আমরা একসাথে করি, জিনিসটা মজা হবে। আমিও তো খুব খুশি যে আচ্ছা আমি পাইছি কাউরে আর কি, মানে যারা ইন্টারেস্টেড। ওই আমরা ফুটেজ নিয়ে আমার এলসিডি, আমার ওই যে এইচডি টিভিতে লাগাইছি। হ্যাঁ, লাগাটাকে আমরা বসি দেখতে। ওকে, সোহন ভাই আমাদেরকে অনেকবার বলছে যে সাকিব ওই আওয়াজটা খুব ভয়ঙ্কর ছিল, পার পিছু হয়েছে। সোহন ভাই সারাক্ষণ ফোকাস অন দ্য আওয়াজ। আচ্ছা, সোহন ভাই বলেন। হ্যাঁ, আমি সবসময় এই আওয়াজটা শোনাবো। তা আমি ছাড়ার পরে ভিডিওর ফুটেজ গুলো দেখতেছে, আমরা তো সবাই উয়া করতেছি, ধাম করে আওয়াজ হলো, সবাই তো আমরা চমকে উঠছি। আমি তো হা এই দেখো বলছিলাম না আওয়াজ হচ্ছে এটাই। ক্যামেরা যেটা একটু আগে আমি মেনশন করছিলাম, আমার ক্যামেরাটা ডান হাতে ছিল, আমি ঘুরছিলাম, বাট ক্যামেরা কিন্তু আমার সামনে ছিল। আচ্ছা, ক্যামেরাটা ফোকাস করা ছিল আমার পায়ের দিকে, আমার টো দেখা যাচ্ছিল, আমার বুটের মাথাটা দেখা যাচ্ছিল। আচ্ছা,
ওইখানে একটা অদ্ভুত একটা ফুটেজ আসছে, যেটা আমরা এই 1-1.5 বছর আমি ফালায় রাখছি, খেয়ালই করেননি, আমরা একদম কেউ জানতাম না। আচ্ছা। ভালো রেজলিউশনে দেখার পরে এটা হচ্ছে সাইজটা হবে হচ্ছে 2 স্কোয়ার ইঞ্চ হবে। আচ্ছা। 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ, একটা 4 কোণা, একটা কালো রঙের একটা জিনিস, ম্যাচের মতো হবে অনেকটা, ম্যাচ বক্সের মতন হতে পারে, এবং এটা স্কোয়ার পুরোপুরি। এটা আমার ডান দিক থেকে বাম দিকে শূন্যে উঠতে উঠতে অনেক ফাস্ট এটা ক্রস করেছে। এটা হচ্ছে আমার পা আর আমার ক্যামেরার মাঝখান দিয়ে উড়ে একটা জিনিস গেছে, কালো রঙের 4 কোণা, একটা সলিড জিনিস। এবং এইটা যখন ক্রস করে মানে আমার ডান দিক থেকে বাম দিকে যাওয়ার সময় এটা উপর দিকে উঠেছে, মানে অ্যাজ ইফ আমার হাঁটুর দিক থেকে এসে বাম শোল্ডারের উপর দিয়ে উঠে চলে গেছে, একটা আর্ক শেপ হয়েছে আর কি, একটা রংধনু শেপের, মানে ওয়েটা আর কি। এবং জিনিসটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যখন এসে যখন উপরের দিকে উঠতেছে তখন জিনিসটা শেপ শিফট হয়েছে, জিনিসটা চিকন লম্বা হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, জিনিসটা একটা শেপ ছিল, যাওয়ার সময় আরেকটা শেপ হয়েছে। এবং এই ফুটেজটা আমাদের কাছে এখনো আছে, এই ফুটেজটা এখনো আমরা দেখি। এই ফুটেজ ঘোস্ট হান্টার্স এর স্টিভ আর ট্যাঙ্গো দেখার পরে ওরাও বলছে যেটা কি আমরা জানি না, মানে ওরাও এখনো বলতে পারে না যেটা কি। এটা সবাইকে দেখাইছি আমরা এই জিনিসটা, এবং ওখানে কোনো বাতাস ছিল না, কিছু না যে বাতাসে একটা কিছু উড়ে আসবে, এটা কোনো পসিবল না। এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা বস্তু টাইপের, মানে একটা সলিড একটা অবজেক্ট, বাট এই অবজেক্টটাকে যদি ঢিল মারে এটা এই উইরা এভাবে আসতে পারবে না, যে উপর দিকে চলে আসছে। ইম্পর্টেন্ট জিনিস শুনুন ভাই, আপনি বেশ করেছেন 2 dimensional, রাইট। It didn't have depth. মানে আমাদের মনে হচ্ছিল কি যে জিনিসটা মানে হ্যাঁ মানে একটা পাতলা একটা কাগজ টাইপের, কিন্তু অনেক শক্ত হতে পারে, মানে কেমন জানি, মানে জিনিসটা উইয়ার্ড। মানে আমরা অ্যাকচুয়ালি ভূত প্রেত যখন এগুলো চিন্তা করি, আমরা চিন্তা করি সাদা কাপড় পরা একটা মানুষের শেপ, সেরকম এরকম জিনিস আমরা জীবনে এক্সপেক্ট করিনি যে এরকম একটা জিনিস এদিক দিয়ে চলে যেতেছে আর কি। ইন্টারেস্টিং হচ্ছে এই শেপটা আমি সেপারেটলি দেখছি জিবরানের নানাবাড়িতে। সুমন ভাই তো আবার লাস্ট এই টাইপের শেপ দেখছেন আপনার ফার্ম হাউসে দেখছেন। সো আরেকটা আছে, আমার ফ্রেন্ড এই যে রিয়া ছিল জায়গার সাথে, সে দেখেছে তার বাসায়। ওটা ইম্পর্টেন্ট। হ্যাঁ। সো এই যে মানে আমাদের তখন না আমাদের মধ্যে হিট করলো, এবং এই যে এই সাকিব ওইটা দেখিয়ে বলে কি এটা তো আমি দেখছি আগে। হ্যাঁ, রাইট। সো অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক, খুব ভালো লাগছে। আর সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে শুনুন ভাই, এই জায়গাটা থেকে আপনারা আবার যেতে চান, মানে যেটা বলছিলেন যে আবার বারবার করে। অবশ্যই আমাদের ঘটনা যাইতে হবে, বিকজ সময় সরি আমি একটু সেটা হচ্ছে যে এই আমরা তো সবচেয়ে এক্সপ্লেন করার চেষ্টা করি। ওখানে সুমন ভাই যখন ঘুরছে, সুমন ভাইয়ের যে এখানে বিশাল একটা চাবির গোছা টোছা আছে, হাতে ক্যামেরা যেটা ছিল ওটার ফিতা ছিল হাতের কাছে। সো উনি যখন ঘুরছেন, হইতেই পারে যে ওই চাবি বা ফিতা এগুলো কিছু একটা ক্যামেরা লেন্সের সামনে দিয়ে গেছে। সো উই হ্যাভ বিন ট্রাইং টু রিক্রিয়েট দ্যাট, মানে আমরা একটা অন্ধকার রুমের মধ্যে সুমন ভাই ওই গেটআপে আছে না, ওই গেটআপে দাঁড়া করে ওই ক্যামেরা দিয়ে ঘুরেন করলো, এগুলো অনেক করছি, একবারও এখানে ওই জিনিসটা আসে নাই। সবচেয়ে বড় কথা যে এই জিনিসটা শুধুমাত্র ওইখানে না, আরো বিভিন্ন জায়গায় দেখেছেন, এটা খুব উইয়ার্ড একটা ব্যাপার এই জিনিসটা। এবং এই সবকিছু তো আমরা আগে দেখি, সাকিব যখন ওইটা দেখছে, দেখার সাথে সাথে বললো আমি তো এই জিনিসটা আগে দেখছি, রাইট। সো তখন আমাদের মধ্যে একটা ইন্টারেস্ট আরো বেড়ে গেল। এবং তারপরে যে আমরা যে আরো 2বার যে এই এক্সপিরিয়েন্সটা হয়েছে 4 কোণা টাইপের এই টাইপের, এগুলো কিন্তু পরে হয়েছে। যত এগুলো হচ্ছে তত আমাদের মধ্যে একটা জিনিস আসছে যে হয়তো বা এই সুপার ন্যাচারাল জিনিস, এটা আমরা ভূত জিন বলি আর যাই বলি, এটা এলিয়েন বলি যাই বলি, যেটা অথবা খুব নর্মাল কোনো জিনিস যেটা এক্সপ্লেন করতে পারছি না, হয়তো বা এই জিনিসটার শেপ হয়তো বা এই সাদা এই ধরনের কিছু না, এটা হয়তো বা কালো 4 কোণা ছোট একটা জিনিস হতে পারে। মানে এরকম একটা আইডিয়াও আমাদের মাথার মধ্যে আসছে, আমাদের মাথার মধ্যে ঢুকছে। বাট এইখানে যে আমরা আবার যাবো কিনা, আমরা অবশ্যই যাবো, বিকজ আমি যে স্টোরিটা শুরু করছি এটা জাস্ট স্টার্টিং, স্টোরি এখন শুরু হয়নি। এটা হচ্ছে অনেক আগের কথা, রাইট। আচ্ছা। সো এরপরের অনেকদিন পরের কথা, আমরা ভৌতিক টিমটা ফর্ম করেছি। তখন অফিসিয়ালি আমাদের ভৌতিক টিম ফর্মড, আমরা অফিসিয়ালি আমরা ফার্স্ট ইনভেস্টিগেশনে যাব। আচ্ছা, ফার্স্ট ইনভেস্টিগেশনে যাব, এবং আমাদের তখন সবার মাথায় কিন্তু একটা জিনিস যে আমাদের ওই জায়গাটা যাইতে হবে, যে জায়গাটায় আমি ওই 2 বছর আগে প্যারাখা চলে আসছিলাম, এবং আমরা 4 কোণা একটা কিছু দেখছি, এটা দিয়ে আমরা শুরু করবো। তা ভালো কথা আছে, ঠিক আছে, সবকিছু প্ল্যান, আমরা ডিসিশন নিয়েছি যে আমরা অমুক দিন আমরা রাত 12টার সময় স্টার্ট করতেছি গাড়ি নিয়ে। এটা জাস্ট একটা প্রিলুড দিই, এটা আমরা ওই ভিডিও দেখার পরে, ভিডিও তো ওই 4 কোণা আমরা পরে দেখছি, এর আগে তো রাফ ভিডিও দেখছিলাম, সেখানে আওয়াজটা শুনে খুব এক্সাইটেড। সুমন ভাইকে আমরা 1 বছর ধরে, আমি আর তখন ভৌতিক স্টোরিজ কিছু হয়নি, আমি জিবরান সুমন ভাইকে 1 বছর ধরে বলছি, সুমন ভাই আপনি নেক্সট যখন যাবেন আমাদেরকে নিয়ে যাবেন। সুমন ভাই এভরি টাইম ক্যাটাগরি উপরে, তখনও কোনো টিম টুম ছিল না, সুমন ভাই তোমাদেরকে আমি ওখানে জীবনে নিয়ে যাবো না,
আচ্ছা, মানে হি স্ট্রেট সেট তোমাদেরকে ওখানে আমি জীবনে নিয়ে যাবো না, আমি একা একবার যাবো, গিয়ে আমি যদি ঠিকঠাক মতো ওখানে আসি তাহলে তোমাদেরকে নিয়ে যাবো। হ্যাঁ না, কজ এর আগে তো আনঅফিসিয়ালি তো এই সব ঘোরাঘুরি গুলো তো 6-7 বছর ধরে করতেছি। হ্যাঁ, কখনো এরকম ফিলিং হয় নাই। ওইখানে গিয়ে যেটা হয়েছিল, সিরিয়াসলি ভয় পেয়েছি এবং মনে হয়েছে কি যে খুব বাজে, খুব মানে ইভিল টাইপের একটা কিছু আছে এখানে, মানে যেটা আমাদের ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। এটা নর্মাল ভূত জিন টাইপের ব্যাপার না, মানে এটা অনেক খারাপ একটা কিছু। এরকম ফিলিং আমার জীবনে হয় নাই। সো আমি যখন সে কোন একটা জায়গায় ইন্টারেস্টিং একটা জায়গা কেউ আমার সাথে যেতে যেতেছে ওই শ্মশান ঘাটে নাকি আচ্ছা ঠিক আছে চলো যাই, আচ্ছা ওইটা কোনো ব্যাপার না, কিন্তু ওখানে আমার মনে হয়েছে কি যে আমি যাকে নিয়ে যাব ওর হয়তো বা ভয়ঙ্কর একটা ক্ষতি হতে পারে এবং ওইটার দায় দায়িত্ব ভার কিন্তু আমার বহন করতে হবে সারা জীবন, আমার এইটা মাথায় থাকবে। সো আমি সবসময় সবাইকে বলছি যে সব জায়গায় নিয়ে যেতে রাজি আছি, কিন্তু আমি এই জায়গায় আমি কাউকে নিয়ে যেতে রাজি নেই, এরকম বলছিলাম আর কি। এনিওয়েজ তারপরে আলটিমেটলি ঘুরে ফিরে যখন আমরা ভূতিস টিম এবং তখন মোটামুটি কনফিডেন্ট এবং আমাদের কিছু ইকুইপমেন্টও হয়েছে রয়েছে, আচ্ছা ঠিক আছে, তখন আমরা ডিসিশন নিয়েছি আমাদের ফার্স্ট এপিসোড, ফার্স্ট ইনভেস্টিগেশন এটা হবে। ওকে, হ্যাঁ, অফিসিয়াল ইনভেস্টিগেশন। সো আমরা একটা দিন তারিখ ঠিক করছি যে অমুক দিন আমরা স্টার্ট করবো, রাত্রেবেলা স্টার্ট করবো, এই টাইপের কিছু। ফাইন, সবকিছু ঠিকঠাক। যেদিন যাব সেদিন হঠাৎ করে আঙ্কেল মানে জিব্রানের আব্বা সাকিবকে কল দিল, মানে সাকিবের আমার বাসায় আসার কথা, জিব্রানের আমার বাসায় আসার কথা। কল দিয়ে বললো যে এরকম বাবা তোমরা কোথায়, তোমরা একটু আসো আমার বাসায়, আসো একটু কথা আছে। তো সাকিব তখন আমার কল দিয়ে বললো এরকম যাইতে বলছে। তো আমি আর সাকিব তখন শিওর যে জিব্রানকে যাইতে দেওয়া হবে না, হয়তো কোনো কাজ করছে, তো ওইটাই হয়তো বা আঙ্কেল বলবো যে তোমরা যাও, এরকম একটা জিনিস আমরা চিন্তা করছি। যাওয়ার পরে আঙ্কেলের সাথে কথা হচ্ছে, তা জিব্রান আগেই বলতেছিল যে ওদের বাসায় নাকি উল্টাপাল্টা জিনিসপত্র হয়, একটা সমস্যা আছে আর কি। আমি ওদের বাসায় গেছি, গিয়ে আমি বসছি সোফার মধ্যে, আমার অপোজিট হচ্ছে আঙ্কেল বসা, ডান দিকে বোধহয় জিব্রান বসা, আর বাম দিকের কোন একটা সোফার মধ্যে সাকিব টাকিব বসা, মানে আমরা অনেকে ওখানে বসা আর কি। বৈশাখ এইসব নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। তো তখন বলতেছে যে আমি ছিলাম আপনার পাশে। আচ্ছা, তুমি ছিলে, মানে আপনি ছিলেন আমার বাম পাশে। হ্যাঁ, তুমি ছিলে আমার ডানে। হ্যাঁ, আমি আপনার ডানে ছিলাম অরিজিনালি। হ্যাঁ, রাইট। সো এরকম একটা সাকিব আমার ডানে ছিল। এরকম আমাদের বসার ব্যাপার স্যাপার ছিল। আমরা কথা বলতে বলতে তখন আন্টি আসলো, জিব্রানের আম্মা আসলো। আন্টি আসলো, আসা বললো যে দেখো এই আমি অ্যাকচুয়ালি তোমাদের ডাকেছি, তোমাদের সাথে একটু কথা আছে। বললাম যে কি? তখন বললো যে দেখো আমি একটা স্বপ্ন দেখছি গতকালকে, বাট স্বপ্নটাকে আমি বলতে পারবো না, এটা আমার বলা মানা, বাট তোমরা মোস্ট প্রবাবলি খুব খারাপ একটা জায়গায় যাচ্ছ, কোন একটা জায়গায় তোমরা যাচ্ছ, উনি জানেন, এবং এই জায়গাটা অনেক খারাপ, তোমরা ওখানে যাও না। উনার কিছু বলা, তখন তো আমার ইউজুয়ালি আমার প্যারেন্টসকে আমি কিছু বলি না, মানে এই জায়গায় যে কোথায় যাচ্ছেন বা যাবেন এই ব্যাপারে আলোচনাই হয় না বাসায়, কোনো জানিয়ে না যে আমি জানছি শুনবো টাউনে বেড়ে যাচ্ছে, আমি সাকিব শুনবো। ওকে, সো এরকম একটা ব্যাপার। এবং এটা শোনার সাথে সাথে ঠাং করে মানে কি ব্যাপার, হ্যাঁ আন্টি কেন এটা বলছে, আমরা জীবনে থেকে গেলাম, জীবন আমি কিছু বলি নাই। আমার তখন ম্যাচ খারাপ, কথা শোনা হবে, জীবন সাইজ মানে এই অবস্থা। তখন হচ্ছে এইগুলা চলতেছে আর কি। তখন তারপর উনি আরেকটা কথা বললো যে আমাকে আরো এই কথা বলা হয়েছে যে তোমরা ওইখানে যাও না, তোমরা একটা স্পেসিফিক একটা জায়গার কথা বলো, জায়গার নাম আমি বলবো না। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে একটা জায়গা। আচ্ছা, ওই জায়গায় একটা পীর আছে, ওর সাথে গিয়ে দেখা করো, ওর সাথে দেখা করো, দরকার মানে ওইখানে তোমাদের যাইতে হবে, তোমাদের দেখা করতে হবে। তখন আমি আবার এই পিটি নিয়ে আমি অত সিরিয়াস না আর কি, মানে আমি অতটা বড় বিলিভার না আর কি সব ব্যাপারে। আচ্ছা, সো তখন আমি সাকিবের আলাদা বলতেছি যে দেখো সাকিব এইসব জায়গায় যাওয়ার দোকান, আমরা যেখানে যাওয়ার কথা ওখানে যাই। তখন সাকিব বলছে যে না শুনুন আপনি পুরো ব্যাপারটা চিন্তা করে দেখেন যে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা, আন্টি স্বপ্ন দেখছে ওখানে যাতে না যাই এবং আরেকটা জায়গায় যাইতে বলছে। সো এইটা আপনি কতখানি বিলিভ করেন না করেন ওইটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে স্টোরিটা খুব ইন্টারেস্টিং হয়ে গেছে, খুবই একটা ইন্টারেস্টিং স্টোরি হয়েছে। সো এই স্টোরিটা কন্টিনিউ করার জন্য হলো আমাদের যাওয়া উচিত। তখন আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন। সাথে সাথে আমরা আমাদের মাইন্ড চেঞ্জ করলাম, আমাদের ভেনিউ চেঞ্জ করলাম। আমরা সাথে সাথে গাড়ি এক জায়গায় যাওয়ার কথা ছিল, গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম পরের দিন, মানে রাতেবেলা আমরা অন্য জায়গায় রওনা দিলাম। ওকে, এখন ঘটনা হচ্ছে যে এই রওনা দেওয়ার আগে যখন এইসব নিয়ে কথা বলতেছি, আঙ্কেল আমার সামনে বসা, সাকিব আমার ডান দিকে বসা। আমি বসা থাকতে থাকতে একটা সময় আমার খুব অস্বস্তি লাগা শুরু করছে, মানে খুবই অস্বস্তি লাগতেছে। আমার লেফট সাইড প্রচন্ড ভারী হয়ে গেছে, মানে আমার ব্যথা করতেছে লেফট সাইড। এবং একটা সময় সাকিব আমার বলতেছে শুনবে আপনি ঠিক আছেন? আমি বললাম যে কেন? বলে আপনি পুরো বাম দিকে ঝুঁকে আছেন, মানে আমি বেঁকে গেছি, মানে
পুরো উল্টা দিকে আমি ব্যাকা, মানে অ্যাজ ইফ আমাকে কেউ টাইনা সোফার মধ্যে বসা ফেলতেছে, কি মানে শোয়া দিচ্ছে। আচ্ছা, আমি এটা নোটিসও করিনি। আমি তখন বললাম যে না আমি ঠিক আছে বলে আমি উঠে সাথে সাথে ওখান থেকে সরে গেছি। উনি যেভাবে বসেছিল, ওনার উল্টো দিকে হচ্ছে জিবরান আব্বা, তার পাশে জিবরান আম্মা। উনি মানে টার্ম ইজ মানে বখাটে ছেলের মতো বসছিল আর কি। আচ্ছা, মানে পুরা ঘাড় ব্যাকা এজ ইফ মানে আছে না রক স্টার এবার, কিন্তু আমার কথা বলছে ভদ্রভাবে। আচ্ছা, তখন আমি বুঝি কিছু সামথিং ইজ রং, বাট আমি বলছি সামথিং ইজ ফিজিক্যালি রং। তাহলে শুনে হচ্ছে আপনি ঠিক আছেন নাকি, মানে উনি পুরো এমনি হয়ে বসে আছেন, বুঝছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটা মানে কেউ রেডিওতে দেখতে পাচ্ছে না, মানে বাম কাঁধ একদম নিচে, ডান কাঁধটা ডান মানে জাস্ট ডান দিকে, মানে বাম দিকে বসা অবস্থায় নিচ থেকে কিছু তুলতে গেলে যেমন হয়, কিছু তুলতে গেলে যেরকম হয়। এবং আমিও অতটা আমি অস্বস্তি লাগছিল, বাট আমি বুঝি নাই যে আমি পশ্চাৎ যেভাবে চেঞ্জ হচ্ছে উনি বুঝে নেই। আচ্ছা, সো আমি তখন সাথে সাথে আমার খুব ইয়ে লাগছে, আমি উঠে গিয়ে আমি ডান দিকে একটা সোফার মধ্যে, সাকিবেরও ওই সাইডে আরেকটা সোফা ছিল, ওইখানে গিয়ে বসছি। বসার সাথে সাথে আঙ্কেল খুব ইন্টারেস্টিং একটা কথা বললো। আচ্ছা, উনি বললো যে আচ্ছা বাবা তুমি এখান থেকে এখানে এসে বসলে কেন? আমি বললাম যে না এমনি। আমি বলছি না এমনি বসছি। বলছি না না তুমি আমার বলো তুমি কি কিছু বুঝতেছো? আমি বললাম যে হ্যাঁ আঙ্কেল ওই সাইডে কিছু একটা আছে, আমাকে টাইনা নেওয়া লাগছে। এবং আঙ্কেল খুব নর্মাল ভাবে বলতেছে যে হ্যাঁ এটা অবশ্য আমি খুব ইমপ্রেসড, বিকজ অ্যাকচুয়ালি আমাদের বাসায় অনেকে আসে সবাই বুঝে না, তুমি কেমনে বুঝলা? এটা আমরা বুঝি, আমরা জানি যে এখানে ব্যাপার আছে, বাট এটা সবাই জানে না। আমি জানি না, আমাকে মনে হচ্ছে কেউ টাইনে ফেলাই, মানে আমার ব্যথা করতেছিল লেফট সাইড পুরো, মানে অবশ্যই যাচ্ছিল এরকম অবস্থা। উঠে যখন ওই সাইডে বসছি তখন আমি আমার নর্মাল, তখন আমি নর্মালি ছিলাম। সো এই ছোটখাটো এই ঘটনাগুলো হওয়ার সাথে সাথে আমার তো ইন্টারেস্ট আরো বেড়ে গেছে। আমরা সবাই তো মানে আচ্ছা ঠিক আছে সামথিং ইজ গোয়িং অন, সো আমাদের যাইতে হবে যেখানে যাইতে বলছে। আমরা ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে সাকিব, জিবরান, আমরা সবাই কথা বললাম ওই পীরের সাথে, এবং উনি বললো যে আমরা গেছি যে আমরা একটা নতুন একটা জিনিস শুরু করতেছি, আমরা আসছি আপনার সাথে দেখা করতে, মানে আমরা ডিটেলসটা বলি নাই যে স্বপ্ন কিছু বলি নাই। তো উনি কথাটা বললো, উনি আমি অ্যাকচুয়ালি পিছনে বসে, আমার সাথে অ্যাকচুয়ালি কোনো কথাই বলে নাই কোনো একটা কারণে। উনি মোটামুটি ভাবে বলা যায় ইগনোরই করছে আমাকে। বাট সাকিব সাথে অনেকক্ষণ কথা বলছে ওদের সাথে, আমার সাথে কোনো, আমি সামনে এসে যখন মানে আমাকে দেখতেছি না এরকম একটা ব্যাপার, আমার কাছে খুব উইয়ার্ড লাগতেছে যে কি ব্যাপার, কি হইতেছে, কিছু একটা হইতেছে। আমরা ওখান থেকে চলে আসছি। চলে আসার পরে আমাদের ওই জায়গাটা তো যাওয়া হইলো না, আমাদের তো একটা জায়গায় যাওয়ার কথা ছিল, হয় নাই। তো ইনভেস্টিগেশন ওইটা পিছিয়ে গেল। তো আমরা আবার অন্য ইনভেস্টিগেশনে যাওয়া শুরু করলাম, এইটাই হইতেছে। হঠাৎ করে সাকিব একদিন এসে বলে যে শোন ভাই একটা জায়গা আছে, এই জায়গাতে ঢাকার বাইরে একটা লোক আছে, একটা ফকির টাইপের, সে এভরি ইয়ার একবার নাকি জিন নামায়। আচ্ছা, জিন নামে, জিনের সাথে কমিউনিকেট করে, তখন অনেক মানুষজন আসে কথা টথা বলে, এরকম একটা সিচুয়েশন। আমরা বলছি যে আচ্ছা ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং, যাইতে হবে। সো ওইটা বছরে একদিনই করে এবং স্পেসিফিক ডেতেই যাইতে হয়। সো আনফর্চুনেটলি ওই দিন আমার একটা কনসার্ট পড়ছিল। কনসার্ট মানে কি, ওটা অ্যাভয়েডও করতে পারতেছিলাম না। ওটা হচ্ছে যে ওয়ারফেইজ এর সাথে আমার পারফরমেন্স, বিএটির একটা শো, স্পেশাল একটা কনসার্ট আর কি, মানে ওয়ারফেস করবে, সাথে আমি কিছু গান গাবো, অর্থনীতি কিছু গান, ওয়ারফেস মানে একটা খুব মজার একটা জিনিস। এটা আমি তো স্কিপও করতে পারছি না, আর অনেক টাকাও ছিল। এনিওয়েজ ওই কনসার্টটা তো স্কিপ করে। তা আমি বলছি যে সাকিব, যে আমি তো পারছি না, তোমরা যাও, অসুবিধা নেই। তা ওরা গেছে। ওখানে যাওয়ার পর কি হয়েছে ওই ঘটনাগুলো পরে বলো, লাস্ট কথাটা আমি আবার বলবো, যে ফ্রেন্ডের ব্যাপারটা। ওখানে যাওয়ার পরে যেটা হলো যে ভদ্রলোকটা খুব ইন্টারেস্টিং। সে একটা জাস্ট কৃষক, বয়স্ক 50+ হবে, দাঁড়িয়ে একটা কৃষক। ওকে দেখে তুমি দুইবার তাকাবো না আর কি, এত অর্ডিনারি একটা লোক। আচ্ছা, আমরা যখন গেছি আমরা অনেক রাত করে গেছি, এটা ঢাকার থেকে যেতে প্রায় 1.5 ঘন্টা, মানিকগঞ্জের দিকে আর কি। আচ্ছা, সো বেশ ভিতরে, মানে মেইন রোড থেকে বেশ ভিতরে, এবং রাস্তাটা খুব সুন্দর। আচ্ছা, পৌঁছে গেছে, ভেরি নাইস। তো আমরা গিয়ে ঠিক করে যাতা অবস্থা কি, মানে ফ্ল্যাট গ্রাউন্ড থেকে একটা ছোট টিলা আছে, টিলার টাইপের জিনিসটার উপর হচ্ছে ওর বাসা, এবং গ্রামে একটা ব্যাপার থাকে না, চারদিক দিয়ে বাসা, মাঝখানে উঠান, একদম টিনের বাসা বা মাটির বাসা, একদম ওই সিচুয়েশন। সো নিচা জায়গাটায় প্যান্ডেল করে ওখানে পুরা পিঠা ভাজতেছে, বড়া ভাজতেছে, চা। তখন বাজে কিন্তু রাত 12, মানে 11:30 বাজে। ওইটা হচ্ছে মানে গহীন গ্রাম আর কি, এবং সব মানে ওখানে একটা উৎসবের মতো, একদম সুপার উৎসব। আর ছেলে বুড়ো বাচ্চা সবাই এখানে আছে, মা খালা বোন সব আছে। চিলা দিয়ে উপরে উঠবা, উপরে ওই মাঝখানের জায়গাটায় অনেক লোক বসে আছে। ওখানে 4টা ওই যে হারমোনিয়াম গ্রুপ থাকে না, হারমোনিয়াম গ্রুপ 4টা, একদম মাঝখানে একটা ছোট্ট ডায়েস বানানো হয়েছে, বসে আছে আর কি, খুব ছোট ছাদ আছে। ওখানে মুরব্বী টাইপের লোকজন বসে আছে, বেশ ছোট, আশেপাশে হচ্ছে বাকি সবাই। তা আমরা গেলাম, গিয়ে দেখলাম যে যাতা অবস্থায় ওই লোকটা আমার সাথে ইন্ট্রোডিউস করানো হলো, সে আমাদের খাওয়াইলো, এখানে ভাত টাত কি খিচুড়ি রান্না গুলো খাওয়াইলো। তাই ফাইনালি জিন টিন নামাইলো। জিন নামাটা খুব ইন্টারেস্টিং, মানে সে, হ্যাঁ
প্রবলেম হচ্ছে যে টেকিং সাকিব ইজ এ প্রবলেম সামটাইমস, কারণ ও তো বিলিভ করে না কোনো কিছুতে। এখন জিনিসটা হচ্ছে ওই লোকটা ফর কত বছর, 14-15-20 বছর ঠিক 12টার সময় নামায়। আমরা দাঁড়ায় আছি, ঘড়ি দেখতেছি, 12টা 10, 15, 20, 25, 45, 1টা বেজে গেছে, তারপরে কিছু নেই, 1টা বাজতেছে, তারপরে যে লোকটা আস্তে আস্তে জিন্না মনে শুরু করে, মানে ওকে যেখানে নিয়ে যাই সেখানে ঝামেলা হয় একটু। আচ্ছা ওকে, জিন্নামাটা আমার খুব ইন্টারেস্টিং, মানে গানের একটা পেস আছে, গানের পেস এবং ইন্টেন্সিটি বাড়তে থাকে। আচ্ছা, হারমোনিয়াম গ্রুপগুলো ইন্টেন্সিটি বাড়তে থাকে, একটা সময় সে তার সাগরেদ ওকে এখানে নিয়ে আসে, এখানে বসায়, একদম সবার মাঝখানে বসায়। দেখেছেন একদম? হ্যাঁ হ্যাঁ দেখছি, ও সবার মাঝখানে বসায়, এবং তখন গান আর কি চরম ইন্টেন্সিটিতে গান হচ্ছে আর কি, কাউলি টাউলি কি গায় না ওরা সব। তখন সে ওর পুরো বডি ঝাঁকাতে থাকে, সে খুব, লোকটা কিন্তু বয়স্ক, সে বডি সিরিয়াসলি ঝাঁকায়, হাতটা ঝাঁকাচ্ছে, তারপরে ঝাঁকাতে ওর সাগরেদ, ওর তখন আবার শীতকাল ছিল, জানুয়ারিতে এটা করে, ওর চাদর খুলে ফেললো, ওর সোয়েটার খুলে ফেললো, ওর পাঞ্জাবি খুলে, ফাইনালি ওর আপার বডি ইজ নেকেড, কোনো কিচ্ছু নেই, ওর আপার বডিতে কিচ্ছু নেই। ওই অবস্থায় সে অনেকক্ষণ পাগলের মতো হাত পা ছোড়াছুড়ি করলো, তারপরে একটা সময় সে মানে হাতটা মানে খুব কমাই দিল, তখন বুঝলাম যে এখন আসল কাজ শুরু হবে। তারপরে ওর সামনে সব লাইন ধরে লোকজন আসতেছে, ওর কাছে সব লোকজন আসে যারা ওই বিভিন্ন প্রবলেম নিয়ে আসে, কারো বাচ্চা হচ্ছে না, কারো ঘরে অশান্তি, এসব প্রবলেম নিয়ে আসে, এবং সেগুলা কি কি জানি বলে দেয় আর কি, বা কিছু একটা দেয় না। আচ্ছা, খুব ইন্টারেস্টিং হচ্ছে যে কোনো টাকা নেই, মানে তার মানে হচ্ছে ওনার মাধ্যমেই নামে জিনটা। হ্যাঁ, ও যখন ওই স্টেটে চলে যায় তখন অ্যাপারেন্টলি ওর মধ্যে জিন ভর করছে একদম, এখন তখন সে কোহেরেন্টলি কোনো কথা বলতে পারে না। আচ্ছা, আর জিনিসটা অ্যাক্টিং হতে পারে বা যাই হতে পারে, কিন্তু আমার যেটা ইন্টারেস্টিং লাগছে যে সে কোনো টাকা পয়সা নেয় না। আচ্ছা, কেউ যদি কিছু দেয় তাহলে দিল, নেন কিচ্ছু আসে না। ওকে, সো যাই হোক, এই জিনটির নামটা সবাই তো সবকিছু করতেছে, সবার কাজটা শেষ, তখন ইন্টারেস্টিং পার্ট, সাকিব আর জিবরান গেল কথা বলতে। ওই লোকের ফার্স্ট কথা হচ্ছে যে আপনাদের বন্ধু কই, প্রথম কথাটাই এটা হচ্ছে আপনাদের বন্ধু কই, বলে আমাদের বন্ধু কি, বলে আপনাদের সাথে যে আরেকজন আছে উনি কই, পরে বলে যে না আমাদের সাথে কারণ নেই, আমাদের দুজনেরই আসার কথা, বলে যে না আপনাদের সাথে আরেকজন আসার কথা, ওনারই নিয়ে আসেন, আপনাদের 3 জনের একসাথে থাকতে হবে, আপনাদের জন্য মেসেজ আছে, মেসেজ, মানে সেগুলো অতটা ইয়ে না তো শিখিত। সাকিব আর জিবরান খুব অবাক হয়েছে যেটা কিভাবে হলো, মানে তারা রাত কয়টা, এবং সুমন ভাই একটু ড্রামাটিক্যালি বলছে, লোকটা কিন্তু একদম নর্মালি বলছে, আচ্ছা আপনার বন্ধু কই, আর বন্ধু আসে এভাবে, মানে মানে নর্মাল আর কি, মানে ও যেভাবে কথা বলে ঠিক সেভাবে বলতেছে। আচ্ছা, আমরা যখন নাটকটা দেখাবো একটু নাটকীয় করে দেখাবো, ওই লোকটা শুনুন ভাই, আপনি বলছিলাম নর্মাল আর কি, আপনার বন্ধু আমি তো ওখানে ছিলাম না, মানে ওদের কাছে শোনা আর কি, বন্ধু ওর নিয়ে আসতে হবে, আপনি 3 জন একসাথে থাকতো, এইগুলো বলছিল। হ্যাঁ, কি যেন মেসেজ আছে তাকে। আচ্ছা, সো এইটা শোনার পরে ওরা সাকিবরা তেমন কোনো ইয়ে দেখেনি, আচ্ছা কিছু নর্মাল আছে, ঠিক আছে, কথা বলে চলে আসছে, বাট রাত 3:30টার দিকে হতে না, সাকিব জিবরান আমার বাসায় ঢুকে হুড়মুড় কেটেছে, সুমন ভাই এমন কি ঘটনা আছে, বললাম যে কি হয়েছে, কই এরকম এরকম বলতেছে। তারপর আমরা 3 জন মিলে ডিসকাস করে বের করলাম যে এখন এরকম যদি হয় যে হঠাৎ করে রাসেল তুমি আমার কাছে আসলা আরেকজন ফ্রেন্ড নিয়ে, আমি তো বলতে পারি তোমার একটা ফ্রেন্ড কই, ওরে তো আসা উচিত, তোমার ওই ফ্রেন্ডটা কই, এখন তোমার তো আরেকটা ফ্রেন্ড থাকতেই পারে ক্লোজ, 3 জন তোমরা একসাথে হইতে, এটা খুবই কমন, এটা ঝড়ে একটা বক মরতেই পারে, সো অতটা তখনও গুরুত্ব দেন নাই, তখন অ্যাকচুয়ালি গুরুত্ব দিই অ্যাকচুয়ালি আমরা, সো গুরুত্ব দিই নাই। তারপরের কাহিনী হচ্ছে যে আচ্ছা এটা একটা ছোট কাহিনী গেল, এরপর আরো অনেকদিন পরে কথা, আমরা ভূতিসের ইনভেস্টিগেশন করতেছি, এই করতেছি চলতেছে, আবার আমরা ডিসিশন নিলাম আমরা ওই জায়গাটায় যাবো, যে জায়গাটা আমরা অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না, যাবো করতেছি। হ্যাঁ, তা আমরা স্টার্ট করলাম এই কাহিনীটা, আমরা একবার বলছিলাম এই ভূতের সামনে, ওইটা পুরো একদিন একটা এপিসোডেই বলছিলাম, আবার জাস্ট ছোট করে বলি। আমরা ওইখানে যাচ্ছি, যাওয়ার পথে রাস্তায় একটা জায়গায় আসার পরে ওই মেইন রোড তো মানে ভুল রাস্তায়, ভুল রাস্তায় আসছিলাম, যে তখনও জানতাম না, একটা রাস্তায় ঢুকে গেছিলাম, তো রাস্তায় যাচ্ছি, কোনো গাড়ি ঘোড়া নাই, সব কম, কিন্তু আকাশে প্রচন্ড তারা, এক সাইডে জঙ্গল আর এক সাইডে খোলা ক্ষেত টাইপের থেকে, মানে খোলা জায়গা আর কি একটা রোড। তো ওখানে আমরা গাড়ি থামাইলাম, কজ আমি ছবি তুলবো, আকাশে এত তারা, আমি তো ওই যে ক্যামেরা ঘুরি, সো ওই যে
স্লো শাটার স্পিডে কিছু ছবি দিব, তারা ট্রেল টেল এবং চলাফেরা বোঝা যায়, তারা সরে যায় একটু। সো ট্রাইপড টাইপড বসার সব হেভি সেট করছি, সেট করে ছবি টবি তুলতেছি জঙ্গল থেকে। আর জিবরান তখন কেমন উসফুস করতেছে, জিবরান হাতে ক্যামেরা অন করা। সে বলতেছে শোন ভাই চলো এখান থেকে যাই, এখানে জায়গাটা ভালো নয়, এই জায়গাটা কেমন লাগতেছে। আর আমাদের মধ্যে জিবরান হচ্ছে রেডার বলে আর কি, ও সবসময় ফার্স্টে টের পায়, তারপরে আমি টের পাই, আর সাকিব টের পায় না। আমরা তিনজন হচ্ছে 3 রকম আর কি, মানে ভালোই ব্যালেন্স। তো এরকম একটা সিচুয়েশন। তা আমার স্টোরি হচ্ছে, তা হঠাৎ করে ইয়ে বলতেছে, ওই আমরা ছবি টবি তুলছি, তা আমরা তখন মানে আমরা ব্যাক করবো আর কি। সো হঠাৎ করে শিয়াল ডাকতেছে জঙ্গলে, শিয়াল ডাকা শুরু করছে। আচ্ছা শিয়াল ডাকতেই পারে, একটা শিয়াল, 2টা শিয়াল। একটা সময় এইটা এত বেড়ে গেছে, মানে ওইটা খুব ভয়ঙ্কর রকম একটা ব্যাপার ছিল। মানে মনে হচ্ছিল যে 15-20টা শিয়াল একসাথে একই সময় ডাকতেছে, মানে ঝগড়া হইতেছে, কোলাহল টাইপের, মানে শিয়ালদের মধ্যে একটা কিছু হইতেছে আর কি। মানে খুবই অদ্ভুত, মানে এরকম আমরা কখনো শুনি নাই। আর গ্রামে আমি ছোটবেলা থেকে যাই, রেগুলার গ্রামে আমি কখনো এরকম দেখিনি, শুনি নাই। এটা হয়তো খুবই কমন গ্রামে, বাট তারপর আমি আগে কখনো শুনিনি। আমাদের সবারই একটু অসুস্থ লাগতেছে। তো যখন এরকম একটা জিনিসপত্র হচ্ছে, তখন আমরা বললাম যে একটা আমরা ভিতরে যাই। আমরা ভিতরে বেশিক্ষণ যাই না, আমরা 2-1 স্টেপ যাওয়ার পরে একটু থেকে তারপরে আমরা শিয়াল ডাকা বন্ধ হয়ে গেল। আমরা ব্যাক করে আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিছি, গাড়ি স্টার্ট নেয় না। তো গাড়ি স্টার্ট নিতেছে না, আচ্ছা ঠিক আছে, গাড়ি স্টার্ট নিতেছে না, কোনো আমার মেজাজও খারাপ লাগছে। আমি ওই যে আমাদের প্রাডো ওইটা সবসময় টিপটপ থাকে, মানে এটা এরকম হয় না। তো স্টার্ট নিতেছে না। এরকম সময় ওই যে গাড়ির হুডমুড খুলে, আমি এগুলো তেমন কিছু গাড়ি বুঝি না। তো জিবরান সাকিব কি জানি করতেছে ওরা। আমার সাথে আরেকটা ছেলে আছে যার হাতে একটা ক্যামেরাম্যান আর কি। আমরা শুটিং এ যাবো, পরের দিন আমরা ইনভেস্টিগেশনে যাবো। তা আমরা প্রথম ইউনিট হচ্ছে আমরা 4 জন, মানে আমরা 3 জন প্লাস একজন ক্যামেরাম্যান উইথ ক্যামেরা। আমরা চলে যাচ্ছি একদিন আগে, পরের দিন বাকি ইউনিট আসবে, আমরা ইনভেস্টিগেশন করবো। ওই যে ইকুইপমেন্ট সবকিছু নিয়ে গেছি ইনভেস্টিগেশনের জন্য। তো গাড়ি এরকম একটা সিচুয়েশন, আমরা 4 জন আছি গাড়িতে। আমরা তারপর নামার পরে গাড়িটা হচ্ছে, হঠাৎ করে সাকিব আমার বলে কি শুনবে একটা জিনিস নোটিস করছেন? আমি বললাম যে কি? বলে যে এই রাস্তার মধ্যে কোনো গাড়ি নাই। আমি বললাম যে মানে কি? বলে যে এই রাস্তার মধ্যে কোনোই গাড়ি নেই। আমি লাস্ট এই 15 মিনিট ধরে নোটিস করতেছি এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ক্রস করে নাই। আমি বললাম এটা হইতেই পারে না, এটা হাইওয়ে টাইপের জায়গা, রাত্রেবেলা গাড়ি আসা যাওয়া করবে, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। সাথে সাথে ওই যে ওই আরেকটা ক্যামেরা ছিল, আমরা ওই ক্যামেরা ট্রাইপডের মধ্যে বসে ফালাই দিলাম, মানে সেট করলাম, রাস্তা দিকে ধরে অন করে রাখলাম, রেকর্ড হইতে থাকবো গাড়ি আসে নাকি যায় না। এদিকে আমরা গাড়িটা সেট করতেছি, মানে গাড়ি ঠিক করার চেষ্টা করতেছি, ওদিকে ট্রাইপডে ক্যামেরা রেখে আমাদের ভিডিও হইতেছে এবং কোনো গাড়ি দেখতেছি না আমরা। এরকম একটা অবস্থায় হঠাৎ করে যেটা হলো যে আমরা বুঝলাম যে গাড়ি ঠিক করা যাইতেছে না, এখন কল দিতে হবে। এন্ড গেস হোয়াট, মোবাইল ফোনে কোনো সিগন্যাল নেই। আমরা এরকম একটা জায়গায় আছি, এরকম একটা রিমোট একটা এরিয়াতে, কারোই মোবাইল ফোনে কোনো সিগন্যাল নেই, মানে এরকম একটা জায়গা। আর থাকে না যে হাইওয়ের মধ্যে মাঝে মাঝে কিছু জায়গা থাকে না যেখানে কোনো লোকালয় নাই, ওখানে সিগন্যাল থাকার কথাও না, এরকম একটা সিচুয়েশন। মানে তখনও পর্যন্ত আমরা এগুলো কোনো ভৌতিক কোনো ব্যবসা চিন্তা করতেছি না। মানে আচ্ছা গাড়ি নষ্ট হয়েছে, মোবাইল ফোনে সিগন্যাল হতেই পারে, এগুলো সব রাস্তা হয়তো বা খালি কোনো কারণে, কিন্তু আলটিমেটলি যখন দেখলাম যে না রাস্তা আসলেও খালি, রাস্তার মধ্যে কিছু আসতেছে না, তখন আমাকে হিট করছে। এতক্ষণ জিবরান হিট করতেছিল, তখন আমি বললাম যে না সামথিং ইজ রং, কিছু একটা হইতেছে। গাড়িটা লকটক করলাম, করে রাস্তার পাশে গাড়ি রেখে আমরা বললাম যে চলো জঙ্গলের ভিতরে ঢুকি, যেখানে আওয়াজটা ছিল ওখানে ঢুকি। ওখানে আমরা ঢুকলাম, ঢোকার পরে জঙ্গলের ভিতরে কিছুক্ষণ 10 মিনিটের মতো হাঁটছিলাম, রাইট, এরকম 5-7 মিনিট 10 মিনিট হাঁটার পরে আমরা খোলা একটা জায়গা পেয়েছি, একটা বড় একটা গাছ আছে, গাছের নিচে আমরা দাঁড়ায়, আমরা ওখানে আমি সিগারেট ধরাইতেছি। জিবরান হঠাৎ করে বলে কি যে জিবরানের হাতে সবসময় একটা ক্যামেরা থাকে সবসময়। আমরা ভৌতিষ্টের কাজ হচ্ছে, আমরা সবসময় যেদিন আমাদের গ্যারাজ থেকে যখন গাড়ি বাইর হয় সেই সময় একটা ক্যামেরা অন করা হয়, ওই ক্যামেরা আমরা ডেস্টিনেশন যাওয়া পর্যন্ত রেকর্ড হতে থাকে। এটা বিহাইন্ড দ্য সিনস বা এইসব কারণে রাখি। ওকে, জিবরান বলতেছে কি আমার ক্যামেরার ব্যাটারি তো প্রায় শেষ, ব্যাটারি চেঞ্জ করতে হবে। আমি তখন বলতেছি ঠিক আছে, সাকিব আর জিবরান ছিল, ওদের বলতেছি ঠিক আছে তোমরা যাও, তোমরা ব্যাটারিটা চেঞ্জ করে নিয়ে আসো, প্লাস ওই যে আমাদের ইএমএফ রিডার আছে আর ওই যে জিনিসপত্র আছে ওগুলো কিছু জিনিসপত্র নিয়ে আসো। আমরা যেহেতু ভিতরে ঢুকছি একটু দেখি ব্যাপারটা কি, শিয়াল কোথায় রাখতেছিল এগুলো একটু বুঝি। আর তখন একটু কেমন লাগতেছিল, একটু ব্লেয়ার উইচ প্রজেক্ট টাইপের একটা মানে অন্যরকম। তো ওরা রওনা দিছে, আমি জাস্ট গাছের নিচে, আমি আর আমার সাথে একটা ছেলে ছিল ক্যামেরাম্যান, আমি যে সিগারেট ধরেছি, তো ওরা কয়েক স্টেপ আগায় গেছে, যাওয়ার সাথে সাথে সাকিবও সিগারেট ধরবে, সাকিব আর ঘুরছে, তার কাছে লাইটার নাই, আমার কাছে লাইটার নিতে আসছে। সে লাইটার দিলাম, সে সিগারেট ধরে সে ঘুরে আবার যখন যাচ্ছে ততক্ষণ জিবরান নাই, মানে জিবরান হয়েছে কি সে হাঁটা দিয়ে দিচ্ছে যে সাকিব তো আসতেছি। তাই সাকিব বললো তাহলে আমি আর না যাই, আমরা সিগারেট খাইতেছি, এখানে খাই। আমরা জিবরান চলে আসবে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা
জিবরান আসে না। এবং তখন মানে যখন অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে তখন আমি বলছি এটা কি ব্যাপার, এই একটু আগে আমরা মানে 8-10 মিনিটের রাস্তা, আসা যাওয়া তো 20 মিনিট, আর ওই জিনিস নিয়ে তো 10 মিনিট এতক্ষণ লাগার কথা না। তখন আমরা একটু করা শুরু করছি যে না যাই, আমরা রাস্তার দিকে যাই, জিবরান দেখি কি ব্যবস্থা, গাড়ির ওখানে আমার কিছু হইলো কিনা, সে একা গেছে আবার চোর ডাকাত অনেক কিছু চিন্তা করছি। আমরা হাঁটা দিছি, আমরা 3 জন হাঁটা দিয়ে আমরা রাস্তায় যাব। এবং ঘটনা হচ্ছে, আমি খুব শর্ট ভাবে বলি, আমরা 3 ঘন্টার মতন আমরা রাস্তা খুঁজছি, 7 মিনিটের রাস্তা আমরা 3 ঘন্টার মতন আমরা খুঁজছি। আমরা জিবরানকে খুঁজছি, জিবরানের একটা কোমর একটা পাউচ লাগানো থাকে, পাউচও আমরা খুঁজে পেয়েছি মাটিতে, জিবরানের আমরা খুঁজে পাইনি। 3-3.5 ঘন্টা হবে। একটা সময় টায়ার্ড হয়ে গেছি, আমি সাকিব ঝগড়া করতেছি, এরকম সিচুয়েশন হয়েছে। আমরা আওয়াজ পেতেছি, কেউ দৌড়াই যাচ্ছে, তাকাই দেখি ওখানে কেউ নাই, উইয়ার্ড সব সিচুয়েশন এসে শেষে আমরা টায়ার্ড হয়ে ততক্ষণে আমাদের কাছে যে ক্যামেরা ছিল ওটাতে ইনফ্রারেড লাইট নেই, ওটার মধ্যে হচ্ছে সানগান লাগানো, ওইটার ব্যাটারিও শেষ, ক্যামেরার ব্যাটারি শেষ, এরকম একটা অবস্থা। আমরা বন্ধ করে দিয়ে আমরা তখন বসে পড়ছি যে ওই যে গাছটা আমরা পেছি মাঝখানে, গাছের এখানে বসে যে যতক্ষণ ধরে আলো না হবে, মোবাইল ফোনের সিগন্যাল নাই, আমরা জিপিএস দিয়ে কিছু বাইর করতে পারি, মানে খুব উইয়ার্ড জিনিসপত্র হইতেছে আর কি। তখন শেষে আমরা হাল ছেড়ে দিছি। তারপরে যেটা হচ্ছে যে সকালের দিকে হঠাৎ করে আমার ফোনে একের পর এক এসএমএস আসা শুরু করছে। তাকাই দেখি যে অ্যাজ ইফ সিগন্যালটা আসছে মাত্র, এরকম একটা সিচুয়েশন। এবং যাবতীয় মিসড কল অ্যালার্ট, জিবরানের টেক্সট, এর টেক্সট, ওর টেক্সট, ফ্যানদের টেক্সট, মানে দুনিয়ার টেক্সট, মানে যা হয় আর কি আসা শুরু করছে। তখন এগুলো আর সিগন্যাল আছে, সাথে সাথে ঘুম থেকে এলাম যে সবাই চলো, সিগন্যাল পাওয়া গেছে। আমরা তখন জিবরানের কল দেওয়া শুরু করলাম, দেখলাম জিবরানের ফোনের রিং বাজতেছে। কি অবস্থা তখন, জিবরানের আমরা পাইতেছি না, আমরা প্যানিক, মানে খুব বাজে অবস্থা। আর আমার তো চিন্তা হচ্ছে যে আমি এর নিয়ে আসছি, রেসপন্সিবিলিটি না আমার, মানে সেটাই, মানে প্রচন্ড প্যানিক করতেছিলাম। তারপরে আমাদের বোধহয় সাকিব কতক্ষণ লাগছে, 10 মিনিট লাগে নাই বোধহয়, না ভেরি কুইক। আমরা মানে 3-4 মিনিট যে ফোনের রিং শুনলাম, রিং শুনে দূরে দূরে পেয়ে গেছি, এবং ফোনের রিং বাজতেছে, জিবরানের ফোনের রাতে ছিল না, এখন সবকিছু সব আছে। এবং আমরা জিবরানকে পাইছি। জিবরানকে যখন আমরা পাইছি, জিবরান মানে মাটিতে পড়ে আছে, সে বমি করছে, তার গায়ের মধ্যে বমি, তার জ্বর, এবং মানে ভেরি সিমিলার সিচুয়েশন টু ওই যে আমরা যে বাসার থেকে হোটেলে গেছিলাম, হোটেলে আমার একজনের বমি জ্বর, ভেরি সেম একদম। হ্যাঁ, আচ্ছা। এবং জিবরানের ফার্স্ট কথা হচ্ছে যে এই ক্যামেরা আছে নাকি, আমি বললাম যে হ্যাঁ ক্যামেরা পুরো ছিল মাটিতে। হ্যাঁ, ওর কাছে যে ক্যামেরাটা ছিল, বলে যে ক্যামেরাটা চেক করতে হবে, আমি কি জানি দেখছি। আমার যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো ক্যামেরা পরে বুঝবো, আগে ওর তখন শরীর খারাপ। আমরা কোনো মতে ওরে উঠাই নিয়ে আমরা 4 জন আমরা আবার গাড়ির ওখানে গেলাম। তখন জাস্ট সকালের আলোটা ফুটছে আর কি, ফজরের টাইমের একটু পরের কথা আর কি। আমরা গাড়ির ওখানে গেলাম, গাড়ির ওখানে গিয়ে জিবরানের গাড়ি দরজা খুলে জিবরানের বসায় পানি টানি খাওয়াইলাম টালাম, আমাদের ওই যে এনার্জি বিস্কিট টিস্কিট নিয়ে যে মানে ওরে তখন আমরা করছি, জ্বর আমরা বুঝতেছি, প্যারাসিটামল দিলাম, খাক, এই টাইপের একটা অবস্থা। আর আমি তখন ওই আমার ইয়েতে কল দিব, আমার অফিসে কল দিব একজনের, যে আমাদের গাড়ি এরকম একটা অবস্থা যাতে এই রুটে আবার গাড়ি আসে, মানে আমাদের উদ্ধার করে যাতে, মানে এরকম একটা অবস্থা আমাদের পরিস্থিতি। আমরা সাকিব হঠাৎ করে বলে কি, শুনুন ভাই আপনি গাড়ি একটু স্টার্ট দিয়ে দেখেন। আচ্ছা, আমি গাড়ি স্টার্ট দিচ্ছি, একবারে গাড়ি স্টার্ট হয়েছে। দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আসলে সাথে সাথে আমরা গাড়ি ঘুরে, আমাদের কিন্তু ওই জায়গায় যাওয়া হয় নাই, আমরা গাড়ি ঘুরাইছি, এইবারও যাওয়া হয় নাই। গাড়ি ঘুরে আমরা কাছাকাছি একটা ক্লিনিকে গিয়ে আগে জিবরান রে দেখাইছি, হাত পা ছিল কাটছিল, ওইসব ব্যান্ডেজ করে দিচ্ছে, ওর ওষুধ তো আগে খাওয়াই দিচ্ছিলাম যে এক জ্বরটা। তারপরে আমরা ঢাকায় ব্যাক করি, আমাদের ওই জায়গায় যাওয়া হয় না। এবং ওই জায়গায় যাওয়া হয় না দেখা আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে, ওই যে একটা ফকির বলছিল না যে যাইতে, চলো যাই দেখি ব্যাপারটা কি, ওই যে মেসেজ দিবে। তখন আমার এটা হিট করছে, এতদিন আমি এটা পাত্তাই দিইনি, আমরা কেউ অ্যাকচুয়ালি পাত্তা দিইনি। গেস ওরা আমরা ওখানে গেছিলাম 3 জন, যাওয়ার পর ওই লোক ফার্স্টে আমাদের বলে যে মানে ঝাড়ি মারছে আর কি, আমার নর্মালি ঝাড়ি মারছে যে এত দেরি করে আসছেন কেন। তাহলে যে কেন কি হয়েছে, আপনাদের কবে আসতে বলছি, আপনারা এত দেরি করছেন কেন। মানে সে এখন একটু বিরক্ত, একটু রাগ, মানে কিন্তু আবার ও কাছে খুব অমায়িক টাইপের আর কি, মানে সে আবার আমাদের সাথে যে ওইভাবে যে ছাড়ি ওঠাও না, মানে সে আবার ভয়ও পাইতেছে আমাদের সাথে এইভাবে কথা বলতে, বাট মানে সে বুঝতেছে, মানে তার বলতে হবে বলতেছে। বলে যে এত দেরি করছেন কেন, আপনাদের তো দেরি হয়ে গেছে। বলে যে কেন, বলে যে আপনাদের, তার কথা হচ্ছে যে আপনাদের, আমাদের মেসেজটা হচ্ছে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা, এখানে যাতে আমরা না যাই। আচ্ছা, এবং আমি তখন বললাম যে আমরা তো যাই নাই। তখন সে বললো যে না, আপনারা যাওয়ার নিয়ত নিছেন, আপনারা যাওয়ার নিয়ত নিছেন এবং আপনাদের প্রবলেম হয়েছে, আপনাদের প্রবলেম যাওয়ার হয়ে গেছে। মানে তার কথা হচ্ছে আমরা সমস্যায় পড়ে গেছি অলরেডি। আচ্ছা, তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা তো ভাববার মানে খুব সেই দিত, ওর কথাবার্তা ডিরেক্ট কিছু বলতেছে না আমাদের।
আমি বলতেছি আচ্ছা ঠিক আছে বুঝলাম আমাদের প্রবলেম হয়েছে, আমাদের একটা জায়গায় যাওয়ার কথা, ধরে নিলাম যে আমরা গেছি বা যাওয়ার নিয়ত নিয়েছি, প্রবলেম হয়ে গেছে। এখন এই প্রবলেম সলভ করার উপায় কি? প্রবলেমটা হচ্ছে তখন হচ্ছে জিবরান 2 দিন পর অসুস্থ হয়ে গেছে। আমাদের কাছে খুব জিনিসটা খুব ইয়ে লাগছে যে কি ব্যাপার। তখন বললো যে এটার কোনো সলিউশন নাই, এটা আপনারা প্রবলেম ওইখানে আপনারা যায়নি না। আমি বললাম যে একটা জায়গায় যাওয়া নিয়ে যদি প্রবলেম হয়ে থাকে আর আপনি যদি বলেন এটা কোনো সলিউশন নাই, তাহলে আমরা অবশ্যই যাবো। আমরা যাবো না কেন? সাকিব তো ছিল যাবো না মানে কি ফাইজলামি নাকি, আমরা যাবো। তখন সে আমাদের কিছু ওয়ে বললো যে কি বলে যে আপনারা ইয়ে করেন, কাঁচা দুধ কি যিনি একটা পয়লা ছিটাইতে হবে কি ওসব করে দিবে, যে সে যাবে না, বাট সে নিজেও যাবেন না, সে যাবে না, সে যাবে না, বাট এই একটা রিচুয়াল টাইপের একটা জিনিস করতে হবে, তাহলে হয়তোবা আমাদের ঘাট থেকে প্রবলেমটা নামবে। আচ্ছা হ্যাঁ, এবং বলছে যে মানে সে ডিসকারেজ করতেছে, কিন্তু যদি আমরা যাই তাহলে আমাদের হয়ে যেতে হবে, এরকম একটা জিনিসপত্র বলছে। আমরা তখন শুনছি এইসব ঘটনা চলতেছে। আমরা তখন চলে আসছি। চলে আসার পরে আমাদের কাছে একটা চিঠি আসছে। হ্যাঁ, আমাদের কাছে একটা চিঠি আসছে। সব বলে দিচ্ছেন। আমরা একটা ব্রেক নিই, কি বলেন? আমরা আমার মনে হয় একটা ছোট ব্রেক নেওয়া যায়। আচ্ছা, আমার মনে হয় আমাদের একটু ডিসকাস করার ব্যাপার আছে। আমরা এটা বলবো নাকি চিঠির ব্যাপারটা? এটা এখন বলেন না, আপনি অনেক বলছি। আচ্ছা, আমরা খুব সংক্ষেপে শেষ করবো, বাট আমরা এখন একটা ব্রেক নেই। ব্রেকের পরে এসে আমরা ছোট কিছু ঘটনা বলে আমরা বিদায় নেবো। ওকে, ঠিক আছে। ওকে, ঘটনা কি যাবো বলবো না। আমরা এই মুহূর্তে রুমের মধ্যে বসে আমরা একটা ছোট একটা সিরিয়াস মিটিং হয়েছে। মানে মেইন কথা হচ্ছে আমরা পুরো ঘটনাটা বলবো না আজকে। হ্যাঁ, আচ্ছা, মানে এখানে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই। সামনে ভৌতিস্ট টিভি শোটা আসতেছে, ওইখানে পুরো ঘটনা দেখানো হবে, অবশ্যই দেখানো। এবং সবচেয়ে মজার ব্যাপার হবে তখন যে যারা এপিসোড গুলো দেখবেন এবং এপিসোড গুলো দেখার পরে আমি যেটা বলবো যে আপনারা একদম অনেকগুলো কোশ্চেন জমা করে রাখবেন, যে জিনিসগুলো মানে যে জিনিসগুলো নিয়ে অনেক কোশ্চেন থাকবে সেগুলো আমরা পরে আলোচনা করবো। অনেক কম স্টোরি বলি কি কারণে বলি, যেমন সিলেট থেকে একজন যিনি আমাকে পার্সোনালি মেইল করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। উনি যেমন বলেছেন যে উনি বাথরুমে গিয়ে দেখেছেন একটা লোক দাঁড়িয়ে আছে, এবং ওনাদের বাসায় অনেকেই দেখেন সেটা। এরকম স্টোরি আসলে হয় কি, স্টোরি ম্যাক্সিমাম খুব সিমিলার হয়। আমরা যদি প্রতিদিন এসে স্টোরি বলি, এই স্টোরিটাই বলবো। উনি যেটা লিখেছেন যে অমুক জায়গায় একটা বাথরুমে লোক দাঁড়িয়ে ছিল, তো অমুক জায়গায় ঘুমে স্বপ্ন দেখেছেন, উঠে দেখেছেন যে ভিজে গেছে পর্দা বা হোয়াট এভার, মানে এইসব আর কি। আমরা কম স্টোরি বলি, যখন আমরা এইসব শুনি গিয়ে আমরা ইনভেস্টিগেট করে ওটার পিছিয়ে কিছু অন্য কোনো স্টোরি আছে নাকি, কেন ওইখানে ওই লোকটা দাঁড়িয়েছিল বা ওই প্রেজেন্সটা কেন বাথরুমে দাঁড়িয়েছিল, ওটা যদি আমরা বের করতে পারি তখন ওটা একটা স্টোরি হয় একদম। আর ওটা যদি বের করতে না পারি, যে 99% কেসেসে ওটা বের করতে আমরা পারি না, হুইচ ইজ ওয়াই আমরা খুব বেছে বেছে রেডিও ফুর্তিতে এসে ঘটনাগুলো জানাতে হয়। রাইট। সো সুমন ভাই, তারপর যেটুকু বলা যায়, যতটুকু বলা যায় অতটুকু বলি। যেটা বলছিলাম যে আমাদের কাছে একটা চিঠি এসেছিল। চিঠিটা দেশের থেকে আসে না, এটা ইউকে থেকে। না, সব বলি। চিঠির মধ্যে কিছু ইন্টারেস্টিং কিছু কথা বলা হয়েছে। আচ্ছা, স্পেসিফিক এই বাসাটা নিয়ে, এবং আমাদের কোনো আইডিয়া নাই যে চিঠিটা পাঠিয়েছে সে কিভাবে জানে আমরা এই বাসাটা নিয়ে ইনভেস্টিগেশনে গিয়েছিলাম বা করছি। আমি যে গেছি আগে, তারপরে যে ভৌতিক টিম যে যাওয়ার চেষ্টা করে, এই প্রবলেমগুলো এগুলো কারো জানার কথা না, এটা খুবই কনফিডেন্সিয়াল একটা ব্যাপার ছিল। বাট সেই কারণে নাকি জানি না, হয়তোবা ইনফ্যাক্ট এই যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম সুমন ভাই যে স্টোরিটা অন এয়ার বললেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি জিবরান ছাড়া এটা কেউ শুনতেছে। আচ্ছা, মানে এই স্টোরিটা আমরা তিনজন জানতাম, মানে এর আগে আমরা ভেঙে ভেঙে এই স্টোরি এদিক সেদিক আমাদের ভৌতিক টিমের ক্রুরা ওটা জানে না। ভৌতিক মানে আমার ফ্রেন্ড, ফ্যামিলি, গার্লফ্রেন্ড, হোয়াট এভার, আজকেই সবাই জানলো। মানে অনেক ছোট ছোট ঘটনা আমরা আলাদা আলাদা বলেছিলাম, আজকে জোড়া লাগে একসাথে বললাম আর কি। সো এখন হয়তো অনেকের কাছে অনেক সেন্স মেক করবে। একদম, কেউ কেউ হয়তো এই স্টোরি একটা পার্ট হয়তো রেডিও ফুর্তিতে কোনো এক সময় শুনেছে, আরেকটা পার্ট হয়তো শুনেছে, বাট আমরা সবসময় একটু মানে চেষ্টা করেছি একটু অন্ধকারে রাখার জন্য, ডিরেক্ট বলিনি। সো এখন ঘটনা হচ্ছে যে চিঠি এসেছিল, চিঠির মধ্যে কিছু ইনফরমেশন ছিল যেগুলো মারাত্মক ভয়ঙ্কর কিছু ইনফরমেশন। হয়তোবা তারা এমনি শুনেছে যে আমাদের টিমের কথা শুনে হয়তো পাঠিয়েছে, বাট ওই ভাষা সম্বন্ধে কিছু ইনফরমেশন দিয়েছে। এটার জন্য আমরা তারপরে আরো রিসার্চ টাইপের ব্যাপার স্যাপার আসে, আমরা করি, করার পর তারপরে অনেক কিছু বাদ দিচ্ছে এখন। তারপরে যেটা হয় যে এতটুকু বলি যে ওই জায়গায় এখন আমরা যাইনি, এখনো পর্যন্ত আমরা ওই জায়গায় যাইনি। আমাদের এইসব ঘটনার পরে আরেকটা জিনিস যেটা হয়েছিল সেটা হচ্ছে যে
দেশের বাইরে থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। আচ্ছা। এটা আরেকটা গ্রুপ, আরেকটা দেশ, এটা ইউকে না। আচ্ছা আমি একটু বলে ফেলি, আপনি তো সব বলতেছি, আমি একটু বলি। হ্যাঁ, আপনি তো মানে কেটে কেটে বলবেন, আরো মানে চাপিয়ে বলবেন। একটা সিক্রেট বলি যেটা এতদিন পর্যন্ত আমরা কেউই কাউকে বলিনি। আচ্ছা, সেটা হচ্ছে যে ইউকে থেকে যে চিঠিটা আসছে, হ্যাঁ, ওখানে কিছু ইনফরমেশন ছিল অ্যাবাউট যে বাসাটায় শোন ভাই গিয়েছিল। আচ্ছা, কি অদ্ভুত, মানে এত দূর থেকে জানলোই বা কিভাবে যে আপনার এখানে গেছেন? বের করছি কিভাবে জানছে ওটা আজকে বলবো না। আচ্ছা, সো ওইটার উপরে বেস করে আমরা একটা প্রিলিমিনারি রিসার্চ করে আমরা অনেক কিছু বের করছি। বের করে আমরা ট্রেলারটা বানিয়েছি বেসড অন দ্যাট। এক্স্যাক্টলি, যে ট্রেলারটা আমরা দেখি প্রথমে যে ট্রেলারের সামনে যে 1 মিনিট একটা নাটক আছে, একদম 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 একদম, এবং ওইটার উপর বেস করে উই মেড দ্য নাটক। এই ইনফরমেশনটা আমাদের ইউকের থেকে আসা চিঠিটার মধ্যে ছিল। এন্ড ওই ট্রেলার দেখেছে সামবডি ইন আমেরিকা, somebody in New York, and ওখান থেকে we got a phone call. We got a phone call. আমাদের একজন ফোন করে বলতেছে যে, এবং এটা কিন্তু ভয়াবহ, মানে প্রথমে মানে ওইরকম একটা জিনিস এক্সপেরিয়েন্স করা একটা লোককে এভাবে, মানে একদম মানে এটা ভাবা যায় না যে। এক্স্যাক্টলি। সো আমি কয়েকদিন আগে ভূত এফএম এর একটা এপিসোডে আমি খুব লাস্ট মোমেন্টে খুব দৌড়ে ঝাঁপিয়ে আমি আসছিলাম, শেষ মুহূর্তে বললাম যে একটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে এবং অনেক কিছু বলতে পারছিলাম না, এখন মানে মোটামুটি বুঝে গেছি যে জিনিসটা। সো আমাদের একটা ফোন কল আসছে নিউ ইয়র্ক থেকে। যে ফোন করেছে সে বাংলাদেশি, ওর অফিসের একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে, ওর অফিসের ওর যে কলিগ, ওর বস আর কি, ইমিডিয়েট বস, ওই বসকে ওই ট্রেলারটা সে দেখাচ্ছিল। আচ্ছা, ট্রেলারটা দেখে সে বলেছে যে এই ঘটনা তো আমি জানি, এবং এই ঘটনা তো খুলনায় না, এখানে লেখা আছে সামওয়্যার ইন খুলনা, বাট ইটস নট ইন খুলনা, ইটস ইন সামওয়্যার এলস, এবং সে জায়গাটার নাম বলে দিচ্ছে। এটা সাদা চামড়া বলছে, এবং এটা একটা সাদা চামড়া একটা লোক, সে আমেরিকান। সো প্রবলেমটা ওইখানে, মানে আমাদের হিট করছে ওইটাই যে অ্যাকচুয়ালি তো খুলনা না, অ্যাকচুয়ালি আরেকটা জায়গায়, যেই জায়গাটাতে ওই জায়গাটার কথা আমরা কাউকে বলিনি, কেউ জানে না। আমেরিকার নিউ ইয়র্কে বসে একটা সাদা চামড়া লোক কিভাবে বললো। আলটিমেটলি জানা গেছে তার আঙ্কেল, তার মায়ের ভাই, সে লেট 70s কোন একটা যে ইউনিসেফ টাইপের কোন একটা অর্গানাইজেশনের থ্রুতে বাংলাদেশে এসেছিল কোন একটা রিসার্চ বা কিছুর জন্য। সে একটু হিপ্পি টাইপের ছিল, সে তার আবার এইসব ব্যাপারে খুব ইন্টারেস্ট ছিল। সে যেই এরিয়াতে ছিল ওই এরিয়াতে এই ঘটনাটা ঘটে, সেই রিসার্চ করে বের করে যে এই একটা বাসায় এই জিনিসগুলো হয়। সো ইউকের চিঠি আর নিউ ইয়র্কের ভদ্রলোকের কথা মিলে গেছে, সব মিলে গেছে, একদম সব মিলছে। এন্ড এইটা যখন আমরা শুনছি, ওই লোকের সাথে আমরা কথা বলতে চাইছি, ওই লোক কথা বলবে না। আলটিমেটলি যেটা হয়েছে যে কয়দিনের নোটিসে, 3-4 দিনের নোটিসে আমি নিউ ইয়র্ক যাই। হ্যাঁ, এবং আমি ওই লোকের সাথে মিট করি। ওই লোক তার চেহারা দেখাইতে দেয় নাই, বাট ভিডিও ফুটেজ আছে। বাট আমরা যদি ওই ভিডিও ফুটেজ দেখাইও, আমরা মুখটা ব্লার করা থাকবে, কি বলছে ওইটাও দেখানো যাবে না। বাট কিছু ইনফরমেশন আমরা পাইছি, যে ইনফরমেশন ভয়ঙ্কর ভয়ঙ্কর ইন্টারেস্টিং। সো আলটিমেটলি আমরা এগুলো নিয়ে আবার বসছি, বসে আলটিমেটলি আমরা যে ডিসিশন নিছি যে আমাদের এখানে একা যাওয়া যাবে না। সো উই ওয়েন্ট ব্যাক টু দ্যাট গাই, যে আমাদের বলছিল যে আপনাদের জন্য মেসেজ আছে, সেই বৃদ্ধ। হ্যাঁ, এবং ওই লোককে আমরা আলটিমেটলি কনভিন্স করছি উনি যাবেন সঙ্গে। হ্যাঁ, এবং ওই কনভিন্স করতে পাইরেই আমি দৌড়ে আইসা আমি বলছি যে নতুন ডেভেলপমেন্ট হয়েছে গতদিন। ওকে, আলটিমেটলি আমরা ওই জায়গায় আবার ব্যাক করছি ইনশাল্লাহ। সব এপিসোড সব শেষ করে লাস্ট ইনভেস্টিগেশন হিসেবে আমরা যাব, আমাদের সাথে ওই ভদ্রলোক থাকবে, বয়স্ক ভদ্রলোক, এবং আমরা এবার ভয়ঙ্কর রকম প্রিপারেশন নিয়ে ওখানে যাচ্ছি। এবং ওই ভদ্রলোক তো রিচুয়াল গুলো সব জানে, সে জানে তাকে অ্যাটলিস্ট আমি রাজি করাইতে পারছি আর কি আমরা। সো এখন আমরা ওখানে যাচ্ছি। এই ভদ্রলোকের ব্যাপারে আমি রেডি করতে আগে বলেছিলাম, ইফ ইউ রিমেম্বার, বাকিরা কারা রিমেম্বার করে যাই না, যে গুলশানে একটা বাসায় আমার ফ্রেন্ড বলছিল যে একটা পিট টাইপের আছে, এসে বলেছিল যেখানে জিনিসটা অনেক সো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই লাস্ট ফাইনাল এপিসোড হবে আমাদের এই লাস্ট ইনভেস্টিগেশনের লাস্ট পার্ট। ইউজুয়ালি আমাদের ভৌতিকের স্ট্রাকচারটা হচ্ছে আমরা একটা নাটক দেখাই, তারপরে ওটার ইনভেস্টিগেশনটা দেখাই। আলটিমেটলি আমাদের এই স্টোরিটা এত বেশি টুইস্টেড, এত বেশি ঘুরে পেঁচে গেছে, আমাদের এখানে নাটক হচ্ছে বোধহয় একটা, আর 3টে এপিসোড ইনভেস্টিগেশন থাকবে। আমরা 2টা এপিসোড পর্যন্ত ইনভেস্টিগেশন আমাদের কাছে আছে, ওই যে আমাদের যে হারাই যাওয়া পর্যন্ত পর্যন্ত আছে। এখন আমরা দেখতেছি এখনো শেষ হয় নাই, আমাদের লাস্ট ইয়ে হবে। সো ভৌতিকের লাস্ট 4টে এপিসোডে একটা স্টোরি থাকবে, এবং ট্রাস্ট মি
এই স্টোরি অনেক ইন্টারেস্টিং এবং মানুষজন হোপফুলি অনেক বেশি এন্টারটেইন হবে, এটা ভয় পাক আর হাসুক যাই হোক এন্টারটেইন হবে, এতটুকু আমি বলতে পারি, মানে আমরা আমাদের যা মনে হয় এই হচ্ছে অবস্থা। সো আজকে অ্যাকচুয়ালি অনেক কিছু বলে ফেললাম এবং নেক্সট আবার কবে আসবো জানি না, নেক্সট উইকে আমাদের শুটিং, আমাদের আবার বের হতে হবে।